অফ ম্যাটার লেকচার 1। তো এখানে আমরা কি কি পড়বো টপিকগুলো একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল ইন্টারমলিকুলার ফোর্স, দেন এটা নিয়ে কথাবার্তা, ইলাস্টিসিটি নিয়ে কথাবার্তা, ওই রিলেটেড যে যে টপিকগুলো দরকার আমাদের, স্ট্রেস ফ্রি মডুলাস অফ ইলাস্টিসিটি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো আমরা আজকে লেকচারে মূলত এই তিনটা টপিক কভার করার চেষ্টা করব। এছাড়া আমাদের ভিসকসিটি নিয়ে কথাবার্তা আছে, সারফেস টেনশন আছে, মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা নেক্সট লেকচারে করার চেষ্টা করব। তো আজকে লেকচার টপিক কি বলে দিলাম, ফার্স্ট তিনটা টপিক আমরা কভার করব। তো ফার্স্ট টপিক ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে দেখো মেডিকেল যুদ্ধ বললো এবং তার যুদ্ধ কিন্তু হিন্দি কোশ্চেন চলে এসেছে, ঠিক আছে। হয়তো মনে করবে অনেক আগে, বাট মাঝে মানে তোমার সময় চলে আসা মানে কিন্তু এবার ইম্পর্টেন্ট হয়ে গেল। তো বাদ দেওয়ার বা স্কিপ করার কোনো সুযোগ নেই। তো আমরা আসলে ইন্টারমলিকুলার ফোর্স আর ইন্টারমলিকুলার ডিসটেন্স নিয়ে কথা বলার চেষ্টা করি। তো তোমরা দেখতেছো ফার্স্ট অফ অল যেখানে কি আছে, বরফ অবভিয়াসলি আইস, এটা কি সলিড, দেন এটি আমাদের লিকুইড অবস্থা, লিকুইড স্টেট ওয়াটার, এন্ড এটি আমাদের আমাদের গ্যাসিয়াস স্টেট, তাই না। এখন খেয়াল করো এই যে আমাদের সলিড স্টেটে তুমি একটু খেয়াল করো, এই যে প্রত্যেকটা মলিকিউল দেখছো অনেক কাছাকাছি আছে, অনেক বেশি কাছাকাছি আছে, তাই না। বাট তুমি যদি লিকুইডে খেয়াল করো, দেখো এদের মধ্যে কিন্তু মোটামুটি ডিসটেন্স কি হয়েছে, কিছুটা ইনক্রিজ করেছে। তুমি যদি গ্যাসিয়াস দেখো এই ডিসটেন্সটা কিন্তু আরো অনেক বেড়ে গেছে, তাই না। তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের এই সলিড অবস্থাটা, এই সলিড এত সুন্দর ফর্ম পাওয়ার কারণ কিভাবে হচ্ছে, কারণ এই মলিকিউলগুলো খুবই ডেন্সলি প্যাকড হয়েছে, খুবই কাছাকাছি আছে। এখন ভাই দেখি তার মানে এই যে কাছাকাছি আছে কেন আছে, কোনো একটা লজিক লাগবে। তো আমরা জানি তো আমরা ফান্ডামেন্টাল ফোর্স কি 4 টাইপস করেছি, আমরা স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, ইলেক্ট্রোম্যাগনেটিক এন্ড পরিচিত গ্র্যাভিটেশনাল। সো এখানে কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক্যাল ফোর্স চিন্তা করতে পারো, অর্থাৎ কোন ফোর্স প্রত্যেকটা মলিকিউল কি করতেছে, ধরো এই মলিকিউল নিউক্লিয়াসটা ওর পরে মলিকিউলের ইলেকট্রনগুলো টানতেছে, মানে ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন কাজ করতেছে বা একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। এই অ্যাট্রাকশনের জন্য কি হচ্ছে, ওরা নিজেদেরকে কাছাকাছি ধরে রেখেছে। তার মানে দেখো খেয়াল করে এখানে যদি ফোর্স আছে, যেগুলো বেশি কাছে আছে, তাহলে ফোর্সটা বেশি রকম। তুমি যে খেয়াল করো, যদি অনেক বেশি ফোর্স আছে, তুমি আর তোমার ফ্রেন্ড বা ধরো একটা দড়ি যদি টানতেছো, যে অনেক বেশি ফোর্স টানছো বলে কি ওরা এত বেশি কাছে আছে, বাট এখানে ফোর্সটা কি একটু কমে গিয়েছে, তার জন্য কি দূরত্বটা ডিসটেন্স একটু বেড়েছে। আমি বলতে পারবো যে আমি যদি বলি এখানে যে ফোর্সটা আমি যদি বলি সাপোজ অনেক বেশি, সাপোজ আমি 3টা এরো দিচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে কি লিকুইডের ক্ষেত্রে কিন্তু ফোর্সটা একটু কমে গিয়েছে, সাপোজ আমি বললাম 2টা এরো, তাই না, কিছুটা কমেছে। আর গ্যাসিয়াসে কি হবে ভাই, অবশ্যই এই যে ফোর্সটা সেটা কিন্তু আরো অনেক কমে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে বুঝতেছি এখানে যদি ফোর্সটা অনেক বেশি, তাই ওরা কাছাকাছি আছে, ফোর্সটা একটু কমে গিয়েছে, ডিসটেন্স একটু বেড়েছে, ফোর্সটা কি হচ্ছে অনেক কমে গেছে, তার জন্য আরো বেশি পরিমাণ ডিসটেন্স আছে। এখন আমরা যদি এরপর আরেকটা স্টেট নিয়ে কথা বলি, সেটার নাম কি হয়, সেটা হলো প্লাজমা। প্লাজমা কি হয়, প্লাজমা হলো মেইনলি এটা হলো অনেক হাই টেম্পারেচারে, এট হাই টেম্পারেচার কি থাকে, কিছু কিছু আয়োনাইজড গ্যাস। মানে হোয়াট ইজ প্লাজমা, প্লাজমা ইজ আয়োনাইজড গ্যাস এট এ হাই টেম্পারেচার, অনেক হাই টেম্পারেচার যখন করব আয়োনাইজড হয়ে যাচ্ছে। তাহলে কি একটু খেয়াল করো, যখন আমরা এত হাই টেম্পারেচার দিব, আমরা কি জানি টেম্পারেচার যখন বাড়াবো, তুমি যে চিন্তা করো আইসকে তুমি কিটা করতেছো, লিকুইড হবে কেন, টেম্পারেচার যখন বাড়াচ্ছি এই মলিকিউলগুলো আর কাছাকাছি থাকতে চাবে না, ওরা চাবে ছোটাছুটি করতে, ওদের মধ্যে এই দৌড়াদৌড়ি করার বা মুভ করার টেন্ডেন্সি ইনক্রিজ করবে। তুমি যদি আরেকটু লিকুইডকে সাপোজ পানিকে যদি আরেকটু হিট করি কি হবে, ব্যাপার হয়ে যাবে। কেন হচ্ছে, এই যে লিকুইড যতটুকু কাছাকাছি ছিল না কেন, তুমি হিট আপ করে ওদের কাইনেটিক এনার্জি বাড়াই দিছো, মানে আরো বেশি দৌড়াদৌড়ি করবে, তার মানে আরো ছড়ায় পড়বে, আরো ছড়ানো মানে টেকনিক্যালি ফোর্স কম ডিসটেন্স বেশি। আর এই যে গ্যাসের যেটা বললাম ফোর্স কম ডিসটেন্স বেশি, তার মানে এটাকে তুমি যদি আরো পরিমাণ হাই টেম্পারেচার দাও কি হবে, আরো বেশি পরিমাণ দূরত্ব ডিসটেন্স হয়ে যাবে। আর ডিসটেন্স বেশি মানে কি স্বাভাবিক বুঝতে ফোর্স কমে যাবে, কারণ মাথায় রাখবা বেশিরভাগ মোস্ট অফ দ্য কেসেই কোনটা ফলো করে, এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স এটা ফলো করে, কোন ফোর্স এটা ফলো করে, মানে কি, মানে তুমি ডিসটেন্স যত বাড়াচ্ছ ফোর্স তত কমতেছে। তাহলে আমরা যখন এটাকে ফাইনালাইজ করি, আমাদের এক্সামে কি লাগবে, এক্সামে আমরা যদি বলি ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স কোনটা সবচেয়ে বেশি, অবশ্যই বুঝতে হবে সলিড অনেক কাছাকাছি আছে এই জন্যই সলিড সবচেয়ে বেশি হবে, তারপরে হবে আমাদের লিকুইডের ক্ষেত্রে, দেন হবে গ্যাস, এন্ড সবচেয়ে কম কোথায়, প্লাজমা। প্লাজমাতে ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক অনেক কম হবে। আর যদি আমরা বলার চেষ্টা করি হ্যাঁ সেম জিনিস বাট ইন্টারমলিকুলার ডিসটেন্স, তাহলে খেয়াল করো ডিসটেন্স সবচেয়ে বেশি কোথায়, গ্যাসে। এই তিনটার মধ্যে প্লাজমাতে কি হবে, তাহলে আরো বেশি হবে, টেম্পারেচার আরো বাড়াইছি, আরো বেশি পরিমাণ ছোট ছোট করবে, আরো দূরে চলে যাবে, তাহলে ডিসটেন্স কোথায় সবচেয়ে বেশি। তাহলে আমি যদি বলি তাহলে সলিড এটা চেয়ে বেশি হবে লিকুইড, এটা চেয়ে বেশি হবে গ্যাস, এটা চেয়ে বেশি হবে প্লাজমা, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, সবচেয়ে লিস্ট কোথায় আর সবচেয়ে ম্যাক্স কোথায়, ক্লিয়ার। ওকে, এখন যদি প্লাজমা অপশন না পাও তাহলে বাকি তিনটা হিসাব করতে হবে। এখন কথা মুখস্থ মনে রাখবো কি দিয়ে, জাস্ট চিন্তা করো হিট দিয়ে মনে রাখো সবচেয়ে ইজি। আইস হিট করতে হিট করার বুঝতেছে, হিট করে দূরে যাবে, দূরে যাওয়ার ফোর্স কমবে, হিট করতে হিট করে গ্যাস বানাচ্ছো, হিট করছো দূরে যাবে, ফোর্স কমে যাবে, ক্লিয়ার। ওকে, তাহলে তিনটা পারলাম। এখন সেই আরেকটা জিনিস আমাদের প্রথম কয়েকটার মধ্যে বলা আছে যে ইফেক্ট অন প্রেসার, মানে যে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি, যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি তাহলে কি দেখবো আমরা, সেটা আমাদের লাগবে। যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি আমরা দেখবো যে কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না আসলে, কারণ সলিডের এমনিতে মলিকিউল খুবই কাছাকাছি, তুমি প্রেসার অ্যাপ্লাই করে আর তো কাছে টেকনিক্যালি খুবই নেগলিজিবল। ব্যাপারটা আমরা চিন্তা করতে পারো যে ধরো তুমি সলিড যদি কি করো, সলিড ধরে যে আমরা আর্থের বাইরে সারফেসে আছে, এখন তুমি ওই একটা সলিড একটা লোহার খন্ড বা লোহার টুকরা তুমি যদি পাহাড় উপরে নিয়ে যাও কি হবে, দেখবা আলটিমেটলি কি হচ্ছে, একই রকমই আছে, মানে কিন্তু পাহাড় কিন্তু প্রেসার কমে গেছে। বাট তুমি যদি চিন্তা করো কি করতেছো, ধরো যে ব্যাপার যেটা আমাদের পানি ফুটতেছে, তাই না, মেল্টিং পয়েন্ট, তারপর উপরে যে মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে, মানে টেকনিক্যালি কি হচ্ছে আমাদের প্রেসার আশপাশে যে সারাউন্ডিং প্রেসার সেটার বাড়া কমার ক্ষেত্রে সাধারণত এই সলিডের তেমন কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, তেমন কোনো চেঞ্জ হয় না। আর আমরা যদি দেখি যে ধরো লিকুইড, লিকুইডের ক্ষেত্রে কি হয়, দেখো লিকুইডের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্যাপ আছে ওদের মধ্যে, তার মানে প্রেসার বাড়ায় তুমি গ্যাপটা কিছুটা হলেও কমাতে পারবা। সো এখানে লিটল চেঞ্জ হতে পারে, বা বইতে আরেকটা কথা আছে নো চেঞ্জ, কারণ আসলে এখানে না অত বেশি ভিজিবল চেঞ্জ আমরা দেখতে পাই না। সবচেয়ে বেশি চেঞ্জ কোথায় দেখা যায়, গ্যাসের মধ্যে কি দেখা যাবে, অনেক বেশি পরিমাণ চেঞ্জ থাকবে, মানে গ্যাসে কি হবে ভলিউমটা অনেক বেশি আপ ডাউন করতে পারে, যেমন তোমরা কেমিস্ট্রি বিভিন্ন ম্যাথই করে থাকবে, তাই না। সেখানে কি হবে, প্রেসার চেঞ্জ করলে মানে পিভি বলছিলাম পিভি নেগেটিভ বা পিওন ইউনিট পিভি প্রেসার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হবে, তার মানে গ্যাসের উপর কিন্তু অনেক ইফেক্ট আছে। কারণ কি, কারণ এই রেজিস্ট্যান্স অনেক বেশি, সো প্রেসার যদি আমরা একটু চেঞ্জ করি এই ডিসটেন্সের উপর ইফেক্ট করবে। তুমি যে চিন্তা করো প্রেসারকে বাড়িয়েছো, ওরা একটু কাছাকাছি আসার চেষ্টা করবে। নাইস, এখন আমরা দেখি যে আর কি বলছে, at which state the intermolecular attraction between molecules is the least। তাহলে কোথায় বলছে লিস্ট, কে লিস্ট, অ্যাট্রাকশনটা, অ্যাট্রাকশনের যে ফোর্সটা আসলে, তাহলে মনে করে দেখো কোনটা লিস্ট, সলিডের সবচেয়ে বেশি, লিকুইডের তার চেয়ে কম, গ্যাসে আরেকটু কম, আর প্লাজমাতে একদমই কম। অপশনে যে প্লাজমা আছে তার মানে কি বেস্ট আনসার হলো প্লাজমা। Which of the following is not a characteristic of solid? Solid characteristics কোনটা না। প্রথম বলছে কি molecules of solid remain very close, এটা তো ট্রু, কারণ অনেক কাছাকাছি থাকছে, ডিসটেন্স অনেক কম, এজন্য ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি হয়। Molecules of solids vibrate around their mean position, এটা কিন্তু ট্রু, কারণ ওদের মধ্যে স্পেস আসলে এত পরিমাণ কম, আমরা যদি দেখি এটা একটা সলিড পার্টিকেল, এটা একটা সলিড পার্টিকেল, এত কম জায়গার মধ্যে আসলে কি হয়, নরমাল টেন্ডেন্সি, যে কোনো মলিকুলার নরমাল টেন্ডেন্সি ভাই আমি দৌড়াদৌড়ি করতে চাই, আমি দৌড়াদৌড়ি করতে চাই, কারণ কি ওদের একটা কাইনেটিক এনার্জি থাকে, যে কোনো টেম্পারেচার ভাই আমি হিট দেই তাহলে কাইনেটিক কোথায় না, তুমি যদি নরমাল টেম্পারেচার নরমাল রুম টেম্পারেচার রাখো, এই টেম্পারেচার কি একটা সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা টেম্পারেচার, এটা একটা এনার্জি, তো এটার মধ্যে আছে না, কি হয় ওদের মধ্যে ওরা চেষ্টা করে দৌড়াদৌড়ি করার, বাট করতে চায় কাঁপতে চায়। যেমন এটা সবচেয়ে ভালো কি, তুমি যদি ধরো কি করো, একটা দেয়াল আছে, ঠিক আছে, তুমি কি করলে ধাক্কা দিয়েছো, দিয়ে কি করলে একটা কাঠ এখানে বসাইছো, দেখবা কি হবে জানো, এই বলটা এই ছোট জায়গার মধ্যেই এই জায়গায় আসবে, আবার যাবে, ছোট জায়গার মধ্যে অর্ডার করতে থাকবে, তুমি আর কাছে আনো দেখবে আরো বেশি ভালো বুঝতে পারতেছো যে অনবরত ভাইব্রেট করতেছে। সেখানে এই ইজ নট ভেরি স্ট্রং, এটা ভুল, এটা অনেক স্ট্রং, স্ট্রং দিকে কাছাকাছি আছে। যে সলিড সাইজ সার্টেন সাইজ, একটা সার্টেন সাইজ আর শেপ ওদের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ সলিড কিন্তু সার্টেন শেপ আছে এবং ভলিউম আছে। লিকুইডের মধ্যে আমরা শেপ দেখি না, কিন্তু ভলিউম কিন্তু দেখি, ঠিক আছে। আমরা যদি একটু বলি যে আমরা তিনটা কেস বলি, একটা হলো শেপ বা আর শেপ, ঠিক আছে। আমরা যদি তিনটা কেস কি, একটা হলো সলিড,
একটা হলো লিকুইড, একটা হলো গ্যাস। তাহলে দেখো সলিডের ক্ষেত্রে কি হয়? সলিডের ক্ষেত্রে আমরা দেখব ভলিউম আছে, শেপ আছে। মানে কি? মানে সলিড প্রত্যেকটি একটা নির্দিষ্ট ভলিউম আছে এবং একটা সার্টেন শেপ আছে। ধরো স্কয়ার হতে পারে, সার্কুলার, স্ফেরিক্যাল হতে পারে, আদার্স হতে পারে। লিকুইড ক্ষেত্রে দেখব ভলিউম ঠিকই আছে, বাট কোনো সার্টেন শেপ নাই। ঠিক আছে? কোনো সার্টেন শেপ নাই। মানে কি? ধরো তুমি যদি 1 লিটার পানিকে দেখো কি হবে? 3 সেকেন্ড থাকবে, মানে কি? শেপ চেঞ্জ হচ্ছে। মানে 1 লিটার পানি কি কোনো চেঞ্জ হচ্ছে? না, ওটা এখন কিন্তু 1 লিটার আছে, তাই না? এখানে এইটাই বলা হচ্ছে শেপ চেঞ্জ হতে পারে, মানে সার্টেন কোনো শেপ নাই, বাট ভলিউম কিন্তু সবসময় সার্টেন। গ্যাসের ক্ষেত্রে দেখা যায় সার্টেন ভলিউম নাই, সার্টেন শেপ নাই। বলতে পারো ভাই তাহলে এই যে বাজারে 50 লিটার যে সিলিন্ডার আছে, তাহলে ওটা তো 50 লিটার গ্যাস বলতেছে, তাহলে ভুল বলতেছে, 50 লিটার সার্টেন। দেখো জিনিসটা ওদের কিন্তু সার্টেন কোনো ভলিউম নাই। ব্যাপারটা কেমন? তুমি যদি ওই গ্যাসটাকে 50 লিটার সিলিন্ডার বদলে তুমি যদি ওটাকে এটা 100 লাও একই গ্যাসকে তুমি 100 লিটার একটা সাপোজ একটা বক্সের মধ্যে রাখো, কি হবে? ওই গ্যাসটা এক্সপ্যান্ড করে পুরোটা জুড়েই থাকবে। কিন্তু তার কি ভাই কখনো ভলিউম কত হচ্ছে 100 লিটার হয়ে যাবে না? তাহলে ভাই ঝামেলাটা কই হলো? মনে করে দেখো P1 মিলিয়ন P2 মানে কি? তুমি যদি ওই 50 50 বা 50 লিটার সিলিন্ডার থেকে ওকে 100 লিটার একটা সিলিন্ডার করে একটা রুমে নিয়ে যাও, ও ওই রুমটাই ভলিউমটা ও নিয়ে নিবে নিজের মধ্যে। এটা হবে কি ওর প্রেসারটা হয়তো কমে যাবে, বাট হ্যাঁ ওর ভলিউমটা কি হবে? পুরোপুরি রুমের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরেছি? তার মানে কি সার্টেন কোনো ভলিউম ওর কিন্তু নাই। ভলিউম কি হতে পারে? ওর অবস্থা অনুযায়ী চেঞ্জ হতে পারে বা ওই শেপ যে আমাদের পাত্র বা যে আমাদের কন্টেইনারটা সেই অনুযায়ী চেঞ্জ হতে পারে। তাহলে বলছে নট ক্যারেক্টারিস্টিক্স আর নট অ্যান্সার কি হবে? নট অ্যান্সার হবে when water turns into ice density হয়। ওকে ওয়াটার টার্নস ইনটু আইস। এই জিনিসটা বোঝার সবচেয়ে ভালো টেকনিক কি জানো? মাথায় রাখবা। ধরো তুমি একটা লিকুইড নিচ্ছ, ধরো এটা লিকুইড ছিল। এখন বলা হলো যে এই যে লিকুইডটা ছিল, বলা হলো এই লিকুইডের মধ্যে আমি বললাম যে ধরো এটা হলো সাপোজ জেড লিকুইড। এখন দেখো কি জেড লিকুইডের মধ্যে সাপোজ এ একটা অবজেক্ট একটা বল দিয়েছো, ওখানে নিচে পড়ে যায়, তুমি দিয়েছো নিচে পড়ে যাচ্ছে। তুমি বি আরটা দিয়েছো, যেটা ভাসতেছে। আর তুমি একটা সি আরটা দিয়েছো, ওটা কি করতেছে? একদম পুরো লেভেলে আছে, মানে ওই ওয়াটারের লেভেলে আছে। তো তার মানে বোঝাচ্ছে কেন? তার মানে বোঝাচ্ছে যে ডেনসিটি অফ বি ইজ লেস দেন ডেনসিটি অফ জেড, এই জন্যই ও ভাসতেছে। ডেনসিটি অফ সি ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ জেড, এই জন্যই ও ডুবে ডুবে ভাসতেছে, একদম পুরো সাবমার্জ হয়ে ভাসতেছে। এবং ডেনসিটি অফ এ ইজ মোর দেন ডেনসিটি অফ জেড, লিকুইডের চেয়ে বেশি দিকেও ডুবে গেছে। ক্লিয়ার? সেটা কোথায় দেখাবে? আইসবার্গের ক্ষেত্রে তোমরা দেখবা আইস যেহেতু কি হচ্ছে আইসেরও কিন্তু ডেনসিটি কম, এই জন্যই আইস ভাসতেছে, এই জন্যই আইস হয় ভাসে। তাহলে আলটিমেটলি কি হয়? আইসের ক্ষেত্রে কি হবে? ওর ডেনসিটি কিন্তু ডেনসিটি কি হয়? কম থাকতেছে, কারণ কি আইস তো ভাসতেছে, তাই না? ঠিক আছে, আইস ভাসতেছে, দেখি ডেনসিটি কি হয়ে যায়? কমে যায়। তাহলে আলটিমেটলি ডেনসিটি ডিক্রিজ করে। এখন এই কোশ্চেনটা বলতে ভলিউম কি হয়? মানে ভলিউম বাড়তো, তাই না? কিছু হলো ভলিউম বেড়ে যাবে, এই জন্য ডেনসিটি কমে। ম্যাথটা কি? একই পানি দিয়ে তুমি ধরো আইস বানাইছো। If water is heated from 0 degree Celsius to 10 degree Celsius, ভলিউম কি হবে? চলো সুন্দর একটা কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ওয়াটারের ডেনসিটি কেমন। মনে আছে আমরা জানি কিন্তু ওয়াটারের ডেনসিটি হলো কত? আমরা শিখেছি বাচ্চাকাল থেকে 1000 কেজি পার মিটার কিউব। এখন এটার পাশাপাশি বাচ্চারা কিন্তু আরেকটা জিনিস শিখেছে। এটা হয় কখন? এটা কিন্তু হয় at 4 ডিগ্রি সেলসিয়াস এবং এইটা কিন্তু ডেনসিটিটা কিন্তু থাকে, এই ডেনসিটিটা কিন্তু ম্যাক্স। মাথায় রেখো। তার মানে কি? তার মানে ওয়াটার এই যে 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডেনসিটি কখন? 4 ডিগ্রি সেলসিয়াস দেখা যায়। তার মানে আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াসের ডেনসিটি কত হবে? অবশ্যই কি হবে? লেস দেন 1000 হওয়ার কথা। এবং আমি যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াসের ডেনসিটি কত হবে? অবশ্যই লেস দেন 1000, তাই না? এখন তাহলে আমরা যদি বলি যে আমি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে নিচ্ছি, তাহলে কি হচ্ছে? ডেনসিটি কম ছিল, আসতে পারতেছে না। তার মানে কি হবে? ডেনসিটি, তার মানে এক্ষেত্রে ডেনসিটি কি হবে? ডেনসিটি ইনক্রিজ করবে, তাই না? এবং দেখো আমি যদি বলি 4 থেকে আবার আমি 10 নিচ্ছি, তখন কি হবে? আবার ডেনসিটি কমতেছে। তার মানে কি? ডেনসিটি আসলে প্রথমে ইনক্রিজ করলেও পরবর্তী কি হবে? ডেনসিটি কিন্তু কমে যাবে। আমি কি জানছি? কারণ এখানে ম্যাক্স এর আগেও কম পরে কম। সো 0 থেকে 4 নেওয়ার সময় ডেনসিটি আস্তে বাড়বে, 4 থেকে 10 নিলে আস্তে আস্তে কমবে। এখন আমরা একটু ভলিউম কমিয়ে দেখি তো। ডেনসিটি আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম যদি কনস্ট্যান্ট থাকে আমরা কি জানি? রো ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভি, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ক্যালকুলেট দেখো ডেনসিটি ইনক্রিজ করা মানে কি? ভলিউম ডিক্রিজ করে না, তার মানে ভি আস্তে আস্তে ডিক্রিজ করবে। ভি ডিক্রিজ করবে। দেন এখানে ডেনসিটি কমা মানে কি? ভি আস্তে আস্তে আবার ইনক্রিজ করবে। তার মানে আমরা বুঝলাম কি আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এই যে চেঞ্জটার সময় তোমার ভলিউম আগে কমবে, তারপর ভলিউম বাড়বে। আগে কমবে পরে বাড়বে। তো দেখো এরকম কোনো অপশন নাই। সো এটা আসলে তখন আসলে নো অ্যানসার, ঠিক আছে? এরকম কোশ্চেন আগে বেশি আসতো, যে নরমালি একটু কমই আসে। লাস্ট মোস্ট 2020 21 এই সেশনে একবার কোশ্চেন এসেছে, দুইটা আসলে অ্যানসার। আর ডাবল অ্যানসার তুমি বলতে পারো যে আসে না বলেই চলে। সো আমরা সিঙ্গেল বেস চিন্তা করব সবসময় যে একবার আমরা একদম শিওর আমরা যে অ্যানসার নাই, তো সেক্ষেত্রে আমরা অ্যানসার দিব না, সেটাই বেস্ট অ্যানসার বা বেস্ট ডিসিশন। What is the melting point of sugar? So melting point of sugar এটা মুখস্থ থাকবে, আগে বই ছিল, এটা তো 433 কালকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। তার আগে আমি বন্ড অফ প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলেছি, কি টাইপ অফ বন্ডস হতে পারে। তো দেখো কেমিস্ট্রিতে শুরুতে ইন্টারমলিকুলার ইন্টারমলিকুলার নিয়ে ভাগ করেছে, ঠিক আছে? তারপর দেখবে যে ইন্টারমলিকুলার মধ্যে আয়নিক, কোভ্যালেন্ট, এন্ড আমাদের যে মেটাল বন্ড আছে সেটা নিয়ে কথাবার্তা বলেছে। তো ফিজিক্সে বা ডিরেক্টলি যে ইন্টারঅ্যাকশন অফ ম্যাটার রেসপেক্টে ইন্টারঅ্যাকশন অফ ম্যাটেরিয়ালস এদের রেসপেক্টে বলা হয়েছে যে এই ওয়ার্ডটা খেয়াল করবা 5 টাইপস, ঠিক আছে? যদি তোমরা পরীক্ষা কোশ্চেনে দেখো এই ওয়ার্ডটা আছে, ইন্টারঅ্যাকশন কথা আছে, তো বুঝে নেবে ফিজিক্স কোশ্চেন তার आंसर 5 টাইপস হবে। তো 5 টাইপসের মধ্যে কি আছে? আয়নিক, কোভ্যালেন্ট, হাইড্রোজেন, আদার্স। চলো আমরা একটা দেখা চেষ্টা করি। ফার্স্ট অফ অল আয়নিক। তো আয়নিক বন্ড মাথায় এটা একটা ইন্ট্রা তাহলে এটা ইন্ট্রামলিকুলার ইন্টারঅ্যাকশন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমরা যদি বলি, যেমন এক্সাম্পল দেখে বুঝতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড আছে, তারপর আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, তারপর পটাশিয়াম ক্লোরাইড, মানে আমরা অনেক পড়েছি এখানে। তো এখানে দেখবা সুন্দর করে একটা শর্ত লেখা, তাহলে শর্ত লাগবে। এখানে কোশ্চেন আসতে পারে, এক্সাম্পল থেকে আসতে পারে। তাহলে এদের মধ্যে ফার্স্ট অফ অল সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস যত সহজ হবে ততই তো ওদের ইন্টারঅ্যাকশন করা ইজি, তাই না? মানে এখানে কি করতে হবে? সোডিয়াম কখন হবে? যখন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিবে, মানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়াটা যত সহজ হবে। তাই এটা কখন সহজ হবে? প্রথম কথা দেখো, ফার্স্ট কন্ডিশন হলো আয়োনাইজেশন, মানে আয়নে কনভার্ট করতে যে এনার্জি লাগবে সেটা যত কম হবে, আয়নে কনভার্ট করার এনার্জি যত কম হবে তত ইজিলি সোডিয়াম প্লাস হতে পারবে, সেটা ওদের জন্য ভালো, ঠিক আছে? মানে কি আয়ন বন্ড তখন হবে বা শর্ত কন্ডিশনটা কি আয়নাইজেশন এনার্জি কম হওয়াটা বেস্ট। সেকেন্ড কথা, সেকেন্ড কন্ডিশন যে সিএল কে কি করতে হবে? ইলেকট্রন নেওয়ার ইচ্ছা থাকতে হবে। ও যদি ইলেকট্রন নিতে না চায় তাহলে ধরে লাভ নেই। তো নেওয়ার ইচ্ছা কেন বলি? ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে বলা হচ্ছে যে সেকেন্ড যে মলিকিউলটা সেটা বা সেকেন্ড অ্যাটমটার অ্যাফিনিটিটা অনেক বেশি হতে হবে। দেন থার্ড কথা বলেছে যে এই যে সোডিয়াম ক্লোরাইড হলো ওই এই বন্ডটা বা ইন্টারঅ্যাকশনটা স্টেবল হতে হবে, মানে এদের মধ্যে যে ল্যাটিস এনথালপিটা অনেক বেশি হতে হবে। তাহলে বুঝলাম যে ল্যাটিস এনথালপি মানে কি? এই যে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, ওরা যে স্ট্রাকচারটা তৈরি করেছে স্ট্রাকচারের এনার্জি অনেক বেশি হতে হবে। ফলে কি হচ্ছে? পরে ভাঙাটা ঘুরে মানে স্টেবিলিটি পাচ্ছে, আনস্টেবল হওয়ার চান্স কম, ঠিক আছে? তাহলে তিনটা শর্ত কিন্তু হতে হবে আয়নিক বন্ডের ক্ষেত্রে। আর যদি কোভ্যালেন্ট বন্ডে যাই, কোভ্যালেন্ট বন্ডে আমরা একটু ডিসক্লেইমার দিই, এটা কি হয়? এটা ওকে মানে ইন্ট্রামলিকুলার ফোর্স, এটা কিন্তু একটা ইন্ট্রামলিকুলার ফোর্স। যেমন কি আছে কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পলের মধ্যে মনে করে দেখো কি আছে? যেমন N2 বলো, O2 বলো, H2 বলো, কিংবা বলো তুমি ধরো এখানে সিলিকন বলো, জার্মেনিয়াম বলো, এরা সবাই কি করতেছে? সবাই কিন্তু কোভ্যালেন্ট বন্ডে একজন একজনের সাথে কানেক্টেড। যেমন আমি যদি বলি ধরো যেখানে অক্সিজেন কি করতেছে বা হাইড্রোজেনের কথা যদি বলি, একটা হাইড্রোজেনের সাথে কি করে? একটা ইলেকট্রন শেয়ার করে না, তাই ইলেকট্রন কি হয়? শেয়ারিং হয়। তাহলে এখানে শর্ত বা এখানে কন্ডিশনটা কি? এখানে হলো ইলেকট্রন শেয়ারিং হতে হবে, ইলেকট্রন শেয়ারিং হতে হবে, একজনের সাথে আরেকজনের ইলেকট্রন শেয়ারিং হতে হবে, এটা কোভ্যালেন্টের মেইন কথা। তারপর আমরা যদি আগে যে হাইড্রোজেন বন্ড কি? ওকে হাইড্রোজেন বন্ড যাওয়ার আগে আমরা আরেকজন আছে মেটালিক বন্ড, সেটা একটু কথা বলে আসি। কারণ মেটালিক যে ও নিজেও কি হয়? ও নিজেও হলো ইন্ট্রামলিকুলার, ঠিক আছে? ও নিজেও ইন্ট্রামলিকুলার। তাহলে মেটালিক বন্ডের ক্ষেত্রে আমরা কি বোঝাতে চিন্তা করে ধরো এখানে একটা সোডিয়াম খন্ড আছে, ধরো এখানে একটা সোডিয়াম আছে, ঠিক আছে? তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে তাহলে একটা ইলেকট্রন আছে, তারপর ধরো এখানে একটা ইলেকট্রন আছে, কারণ লাস্টে আমাদের একটা ইলেকট্রন থাকে। তো কি হয় যে যখন এই যে সোডিয়াম যেটা এই যে মেটালিক বারটা আছে, প্রত্যেকটা মলিকিউল কি হয়? ইলেকট্রন স্ট্যাবল থাকতে চায় না, রাদার ও লাফ দিয়ে এখানে আসে। ফলে ও কি হয়? ও লাফ দিয়ে এখানে আসবে, ও লাফ দিয়ে এখানে আসে এবং ও লাফ দিয়ে এখানে যায়। অর্থাৎ একটা ক্রমাগত কি হয়? ডিলোকালাইজড ইলেকট্রন থাকে। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মানে ডিলোকালাইজড এখানে ইলেকট্রন থাকবে যেগুলো কন্টিনিউয়াসলি দৌড়াদৌড়ি করতেছে, এবং এই দৌড়াদৌড়ি করার মাধ্যমে এই মলিকিউলের সাথে এই মলিকিউল এটমের সাথে এটমের সাথে এটম ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, ফলে ওদের মধ্যে একটা কি আছে? স্ট্রং বন্ড তৈরি হচ্ছে, যেটা নাম হলো মেটালিক বন্ড। সেখানে একটা কথা দেখো, মনে হচ্ছে না একই ইলেকট্রন দুজন শেয়ার করতেছে, মানে যেটা ইলেকট্রন ওর কাছে আছে ওর কাছে থাকে, আবার ওর কাছে আছে ওর কাছে আছে, মানে কি এখানে বলা হচ্ছে যে অ্যাজ ইফ এটা একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, এটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? সেকেন্ড কথা লাগবে, সেকেন্ড কথা হলো মনে আছে পাউলি কি বলেছিল? পাউলি আমরা জানি যে পাউলি কি বলেছিল যে এভরি ইন্ডিভিজুয়াল মনে আছে? আমাদের যে এসপিডিএফ এর মধ্যে কি বলেছিল মনে আছে? প্রত্যেকটা অরবিটালের মধ্যে দুইটা করে ইলেকট্রন ছিল, একটা আপস্পিন একটা ডাউনস্পিন, তাই না? সো এটা কি বলেছিল? পাউলি বলেছিল যে সবগুলো কোয়ান্টাম নাম্বার কখনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সমান হবে না, ওই একটা ভিন্ন থাকা মানে কি? মানে যে প্লাস অফ মাইনাস অফ দুইটা স্পিন হতে পারে, মানে প্রত্যেকটা অরবিটাল কি দুইটা ইলেকট্রন থাকা সম্ভব।
তাহলে এটি বলা হচ্ছে যে পাউলি মসিলের দুই থাকা উচিত। এখন দেখো এখানে দেখতেছি একটা কখনো না আসলে যারা ঘুরতেছে তার মানে অ্যাজ পাউলি বলেছে তার চেয়ে ইলেকট্রন ডেন্সিটি কম পাবো না। সো পাউলি বলেছে তার চেয়ে কি পাবো আমরা ইলেকট্রন ডেন্সিটি আমি কি পাবো কম পাবো। এই ধরনের কারণ একটা ডিও ব্যালেন্স আছে তার মধ্যে নাই, তার মধ্যে চাইলে পাউলির মতো ফলো করতে পারতেছে। ক্লিয়ার? তাহলে তিনটা কিন্তু ইন্টারমলিকুলার, এখন সেটা ইন্টারমলিকুলার, ঠিক আছে? আমরা যে হাইড্রোজেন বন্ড এটা হলো আমাদের ইন্টারমলিকুলার, কেমিস্ট্রি দেখবে ইন্টারমলিকুলার মধ্যে দিয়েছে। তাহলে হাইড্রোজেন বন্ড কি হয় এর মধ্যে, যেমন আমরা যদি ওয়াটার রাখি সেই যে এইচ ও এইচ, সেম ভাবে এইচ ও এইচ। দেখো ওয়াটারের মধ্যে কি হচ্ছে আমাদের এই অক্সিজেন কি ইলেকট্রন অনেক বেশি, সো ওনা ডেল্টা নেগেটিভ হয়, কারণ ইলেকট্রন নেগেটিভ আছে, হাইড্রোজেন হয় ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা পজিটিভ হয় তাহলে ডেল্টা নেগেটিভ। সেম ভাবে এখানে দেখো এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ আবার ডেল্টা নেগেটিভ। সো এই যে দেখো আমাদের এই যে নেগেটিভের মধ্যে এটার সাথে পজিটিভের মধ্যে ইন্টারঅ্যাকশন হলো, দিস ইন্টারঅ্যাকশন ইজ নোন অ্যাজ হাইড্রোজেন বন্ড। এটা কাদের মধ্যে হয়? এটা হবে এমন মানুষ কাদের মধ্যে যার মধ্যে এইচ আছে এন্ড এফ ও এন, এই তিনজনের কি একজন আছে, ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন এই তিনজনের মধ্যে আছে। যেমন কি এক্সাম্পল কি হতে পারে, যেমন এক্সাম্পল হলো ওয়াটারের ক্ষেত্রে দেখা যাবে, তারপর আমাদের হলো ওয়াটার ক্ষেত্রে দেখা যাবে, হাইড্রোজেন ক্লোরাইড ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা দেখব হাইড্রোজেন বন্ড দেখব, কেন দেখতেছি? কারণ এফ ও আর এন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এদের ইলেকট্রন নেগেটিভ অনেক বেশি, ওদের মধ্যে এরকম কি পার্শিয়ালি পোলার বা পার্শিয়ালি চার্জ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, কারণ যে ইলেকট্রন টেন নিচ্ছে, শেয়ার রাখতে দিচ্ছে না, বুঝতে ভাই কাছে আমার ইলেকট্রনের নেগেটিভ ইলেকট্রন চার্জ ক্ষমতা অনেক বেশি, টেন নিতে পারছে, ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেন বন্ড। এখন ভ্যান ডার ওয়ালস, ওকে ভ্যান ডার ওয়ালস একটা ছোট ভ্যান ডার ওয়ালস থাকে না কি? ওকে ভ্যান ডার ওয়ালস আগে সে প্রকৃতপক্ষে জিনিসটা কি সেটা বুঝতে। তো ভ্যান ডার ওয়ালস প্রকৃতপক্ষে কি হয়? প্রকৃতপক্ষে এটা একটা ওকে প্রকৃতপক্ষে হ্যাঁ এটা একটা প্রকৃতপক্ষে একটা ইন্টারমলিকুলার, ঠিক আছে? যেমন কি হতে পারে, যেমন যদি বলি একটা অক্সিজেনের সাথে হতে পারে, একটা অক্সিজেনের মধ্যে হতে পারে হলো হতে পারে আমাদের ইনার গ্যাসগুলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে হতে পারে, ফ্লোরিনের ক্ষেত্রে হতে পারে, সবকিছু সবার মধ্যে ইন্টারমলিকুলার যেটা সেটা ভ্যান ডার ওয়ালস। অর্থাৎ আমি যদি বলি যে ধরো এই অক্সিজেন একটা অক্সিজের সাথে কি করতেছে, বন্ড করতেছে, এটা কি এটা ইন্টারমলিকুলার, দিস বন্ড ইজ কোভ্যালেন্ট, এটাকে বলছি আমরা কোভ্যালেন্ট, ঠিক আছে? আর যদি আমি বলি এই যে আশপাশে একটা অক্সিজেন পেয়ার আছে, এখানে একটা অক্সিজেন পেয়ার আছে, সো ওদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন কাজ করবে, ওদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন কাজ করবে, তাই না? এই ইন্টারঅ্যাকশনটাকে এটাকে আমরা বলছি হলো ভ্যান ডার ওয়ালস। মানে একটা জিনিস কি অক্সিজেনের মধ্যে কিন্তু দুইটাই থাকতে পারে, একটা কি কোভ্যালেন্ট থাকতে পারে, একটা ভ্যান ডার ওয়ালস থাকতে পারে। এখন কথা আসি, এখন মনে করে দেখো কেমিস্ট্রি থেকে আমরা আরেকটু ডিপলি শিখেছি যে এটা সবসময় ভ্যান ডার ওয়ালস হবে এমন না, এমন হতে পারে চার্জের মধ্যে হতে পারে, তাই না? সেই জন্য একটা ছোট ধারণা দেখবা তখন স্যার বই কি করেছে, এই ভ্যান ডার ওয়ালসকে আবার দুইটা ক্লাসিফাই করেছে। একটা হলো কি, একটা হলো পোলার ক্ষেত্রে কিছু হতে পারে, আরেকটা কিছু হতে পারে নন পোলার। যেমন পোলার ক্ষেত্রে কি হতে পারে, পোলার হতে পারে ধরো ধরো NH3, সো এক্সাম্পল NH3, তাহলে NH3 এর মধ্যে যেটা আছে সেটা পোলার হতে পারে H2O, যদি ব্যাপারে কথা চিন্তা করি এক্ষেত্রে হতে পারে পোলার কেস, কেন পোলার আমরা একটু কথা থেকে আগে দেখলাম ওই যে আসলে যেটা পার্শিয়াল চার্জ হয়ে যায়। এখন যদি নন পোলার দেখি, নন পোলার ক্ষেত্রে বলেছে ইনার গ্যাস হতে পারে অক্সিজেনের ক্ষেত্রে হতে পারে, নাইট্রোজেনের ক্ষেত্রে হতে পারে, হাইড্রোজেনের ক্ষেত্রে সবকিছু আসে। এখন আসলে কি চলো দেখি, আসলে হলো মাথায় রাখবা ভ্যান ডার ওয়ালস only it is possible বা it is defined for inert gases or non polar gases, ঠিক আছে? বাট অ্যামোনিয়া H2O এদের ক্ষেত্রে আমরা সেটা ভ্যান ডার ওয়ালস বলে আরেকটা নাম দিই, এটাকে আমরা বলি ডাইপোল ডাইপোল, ঠিক আছে? ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বলা হয়। তার মানে মেইন কথা কি, মেইন কথা হলো যে আমাদের মেইন জিনিসটা যে দেখতেছি সবকিছু ভুলে যাই, আমাদের ইন্টারমলিকুলার আমরা দেখলাম তিনটা, এখানে কোনো কনফিউশন নেই, ইন্টারমলিকুলার হাইড্রোজেন কনফিউশন নেই, ভ্যান ডার ওয়ালস কনফিউশন হতে পারে, সেটা দেখলাম যে তখন স্যার বই পোলার নন পোলার দুজনের ক্ষেত্রে ব্যাখ্যা বলা হয়েছে কি এরকম গ্যাসের মধ্যে ইন্টারঅ্যাকশনটা কি, ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন ভ্যান ডার ওয়ালস। এখন কথা প্রকৃতপক্ষে জানা উচিত নরমালি ভ্যান ডার ওয়ালস শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা ইনার বা যাদের মধ্যে চার্জ তৈরি হচ্ছে না, ইলেকট্রন যাদের মধ্যে এরকম পার্শিয়াল প্লাস মাইনাস হচ্ছে না, বা দেখা যাচ্ছে যাদের মধ্যে পার্শিয়াল প্লাস মাইনাস যেমন এক্সট্রা ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রে এর মধ্যে পুরো পোলারিটি দেখা যায়, পোলারিটি দেখা যায়। সো ওদের মধ্যে যেটা হয় যে বন্ডটা সেটা বলছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? এই হলো কথা। তাহলে জিনিস মাথায় রেখো যে যদি অপশন দেখো যে বলেছে নন পোলার ফোর্স এর মধ্যে ফোর্স কোনটা বন্ধ ভ্যান ডার ওয়ালস, আর যদি দেখো বলেছে কোন কেসে ভ্যান ডার ওয়ালস আছে, অপশন ধরো বাকিগুলো পাচ্ছ তুমি সোডিয়াম ম্যাগনেসিয়াম, তার সাথে পাচ্ছ অ্যামোনিয়া, সো তখন ভাবতে যে অ্যামোনিয়া তো পোলার হতো তাহলে ভ্যান ডার ওয়ালস দিব না, তখন দিবা তখন স্যার বলা আছে, বুঝতে পেরেছি? সেটা একটু মেইনটেইন করে চলো। ওকে বাড়ি বন্ড কিন্তু নন পোলার মলিকিউল যে বলেছে, তাহলে নন পোলার যখন বলতে তোমার চিন্তা করার দরকার নেই, এবং কথা নন পোলার মলিকিউল বলেছে আমি এটা কিন্তু বলে দিয়েছি, এটা ইন্টারমলিকুলার নট ইন্ট্রা, এটা কিন্তু ইন্টারমলিকুলার, তার মানে কিন্তু ভ্যান ডার ওয়ালস। ডাইপোল ডাইপোল ক্ষেত্রে যদি এটা পোলার বলতো, হোয়াট ইজ দ্য বন্ড মলিকিউলস অফ ওয়াটার, এই তো ওয়াটার নিজে কি, ওয়াটার নিজে হলো পোলার, দেখো অপশন চলে আসছে, তাহলে স্যার ডাইপোল ডাইপোল, ক্লিয়ার না? ওকে এবার আমরা দুইটা ধরো যে একটা সোডিয়াম একটা লোহার খন্ডের মধ্যে আমাদের ইন্টারঅ্যাকশন কেমন হচ্ছে সেটা চিন্তা করি। দেখো যখন কি পারে হতে পারে, একটা কিছু হতে পারে, ধরো এটা আয়রন বা আয়রন কিছু যে কোনো একটা মলিকিউল যেমন একটা হতে পারে, ওরা যখন অনেক দূরে থাকবে, দেখো অনেক দূরে আছে, ঠিক আছে? অনেক দূরে আছে, কি হবে তোমাদের দেখো যখন অনেক দূরে আছে ওদের নিউক্লিয়াস, এই যে দুটো নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস কি করবে, এই নিউক্লিয়াস গুলো এই ইন্টারঅ্যাকশন করে তাদের মধ্যে দেখো এই যে ইলেকট্রন টানবে, ও ইলেকট্রন টানবে, ও ইলেকট্রন টানবে, কারণ কি ওরা যেহেতু এত দূরে আছে ওদের নিউক্লিয়াসের যে প্রোটনগুলোর রিপালশনটা অত বেশি হয় না, কারণ আমাদের ইলেকট্রন যেহেতু অরবিটাল থাকে ইলেকট্রন একটু কাছে থাকে, সেজন্য কি হয় ইন্টারঅ্যাকশনটা বেশি হওয়ার জন্য ওরা কাছে আসতে চায় বা ওদের মধ্যে একটা কি হয় অ্যাট্রাকশন কাজ করতেছে, সবই কিন্তু কুলম্ব ফোর্স আগে বলেছি। কেন বেশি একটা বলেছি প্রোটনগুলো দূরে থাকে, যেহেতু এখানে ইলেকট্রন থাকে সেটার মধ্যে আরো কাছে থাকে, সেই ইলেকট্রন যে প্লাস মাইনাস অ্যাট্রাকশন করবে, সেই অ্যাট্রাকশনটা প্রিডমিনেট করে। এখন আমি আরো কাছে বেশি কাছে চলে আসছে, ধরো এই যে বেশি কাছে চলে আসছে, যখন এত কাছে চলে আসবে দেখো তখন ইলেকট্রন হয়তো বা টানতেছে দুজন একজন আরেকজনের, ঝামেলাটা হবে প্রোটন কত কাছে চলে আসছে, এত কাছে যখন চলে আসবে তখন ওভারঅল রিপালশন ফোর্সটা অনেক বেশি হয়। যখন এত কাছে চলে আসে তখন কি প্রোটন বেশি কাছে চলে আসে, রিপালশন বেশি হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমরা যদি ছবি খেয়াল করে দেখো যে এই যে আমাদের দেখো ফোর্সের গ্রাফটা চলতেছে, একটা সার্টেন ডিসটেন্সের যখন কম হচ্ছে রিপালশনটা অনেক বাড়তেছে, আর যখন একটা সার্টেন ডিসটেন্সের বেশি হচ্ছে আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা বাড়তেছে, ক্লিয়ার? তাহলে দেখো আলটিমেটলি এই যে মাঝখানে আমরা একজন আছে, তো এই যে মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা অর্থাৎ যেখানে কি হচ্ছে আমাদের, আমরা যদি বলি এই যে অবস্থাটা, তো এরকম একটা জায়গা অবশ্যই আছে যেখানে আমরা কি দেখবো, যেখানে আমরা দেখবো এই যে জায়গাটায় আমাদের অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু রিপালশন, এবং এই যে যখন অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু রিপালশন হয়, তাহলে তখন কয়েকটা জিনিস হবে। প্রথম কথা, এটা কখনো এটা হয় আর্নট ডিসটেন্স, এটা হয় আর্নট ডিসটেন্স, তার মানে শুধু অ্যাট্রাকশন কখন হবে যখন আর্নটের চেয়ে বেশি হবে, অর্থাৎ তোমার ডিসটেন্স আর ইজ মোর দেন যদি আর্নট হয়, তখন কি হবে এই যে আর যদি বেশি হয়, দূরত্ব যদি আর্নটের চেয়ে বেশি হয়, যেখানে আর্নট যেখানে অ্যাট্রাকশন রিপালশন সমান, তার চেয়ে বেশি হবে, কি হবে অ্যাট্রাকশন বেশি হবে। যদি তোমার রিপালশন কখন হবে, যদি তোমার দুজনের মধ্যে ডিসটেন্স লেস দেন আর্নট হয়, যেখানে ইকুইলিব্রিয়াম হওয়ার কথা, তার চেয়ে ডিসটেন্স যদি কম হয় সেক্ষেত্রে রিপালশন ডমিনেট করবে। আর লাস্টলি যে এখানে আমরা দেখবো পোটেনশিয়াল এনার্জি, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি এটা দেখা যায় মিনিমাম, মাথায় রাখবা যে কোনো স্যাবল কন্ডিশনে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। যেমন যদি একটা বইতে তুমি 10 মিনিট উত্তর লিখেছো, স্যাবল আছে, তাহলে তুমি গ্রাউন্ডের কোমর স্যাবল না, তাই না? তাহলে এইবারটা বলতেছি আমরা যে নরমালি যে যত বেশি স্যাবল থাকতে চাই কি হয়, ওর পোটেনশিয়াল এনার্জি তত কমই রাখতে চাই, ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, এখানে এই দেখো আমরা যদি পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা লিখেছো, যখন আর নট এই দেখো এটা সবচেয়ে কম একদম লোয়েস্ট পজিশনে চলে আসছে, ঠিক আছে? এখন কথা ভাই তাহলে প্রশ্ন করতে হবে ভাই তাহলে কি এরকম যে যত দূরে যাবে অ্যাট্রাকশন বাড়তে থাকবে, ব্যাপারটা কেমন? দেখো ব্যাপারটা কেমন না, কারণ একটা লেভেল পর্যন্ত বাড়বে, ঠিক আছে? কারণ যে প্রোটন যত দূরে ইলেকট্রন তার চেয়ে কাছে থাকে, বাট দেখো যখন অনেক বেশি যাবে ইলেকট্রনের টেনে উপরে যাবে না, তার জন্য দেখো অ্যাট্রাকশন বাড়বে, একটা পয়েন্টে কিন্তু আবার কমা শুরু করে দিবে, বাট কখন দেখো জিরো হবে না, এটা অবশ্যই হবে, কারণ তোমার সাথে এখন যদি বলি যে সূর্যের মধ্যে কোনো গ্র্যাভিটেশন ফোর্স আছে, আছে তো থিওরিটিক্যাল, হয় তুমি কি করতেছো, ধরো তোমার সাথে আলফা সেন্টারে কোনো একটা প্ল্যানেটের ইন্টারঅ্যাকশন আছে তো নেগলিজিবল হবে, সেক্ষেত্রে সেম কথা দূরে যদি জিরো হবে কখনো না, জিরো হবে না, কারণ কিছু তো অবশ্যই থাকবে, হয়তো খুবই নেগলিজিবল, এই যে খুবই নেগলিজিবল, ক্লিয়ার? ফাইন, তাহলে আমাদের এই কয়টা জিনিস থেকে মাথায় রাখতে হবে যে কখন ইকুইলিব্রিয়াম, কখন জিরো, কখন অ্যাট্রাকশন রিপালশন সমান, কখন বেশি, কখন কম, এবার একটু প্লিজ মাথায় রাখতে হবে। তাহলে এখানে বলেছে কখন বলেছে নেট ফোর্স ইজ জিরো, নেট ফোর্স মানে এই যে সমান, আমি এখানে 4 নাম্বার একটা পয়েন্ট দিই, সেটা কি নেট ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো জিরো কখন হবে, আর জিরো যদি আননোট হয় তখন আসলে কি, তখন অ্যাট্রাকশন রিপালশন সমান, তার ডিসটেন্স কি দেখো এটা কথা বলতেছে, এই যে আর ইজ ইকুয়াল টু আর নট, ঠিক আছে? ওকে, the following statement is correct in case of the intermolecular force of substances. কোনটা বলছে ইন্টারমলিকুলার, আমি ইন্টারমলিকুলার করতেছি। Change in the intermolecular force occur with the change in the distance r between them. Yeah, obviously আমি দেখলাম। Then বলছে কি, the more the r increase, r যত বাড়বে তত কি attraction repulsion, এই দেখো attraction হচ্ছে, more attractive the force. Yeah, it's true. Then r যদি বলছে less the r, মানে r যদি decrease করবে repulsive is more. Yeah, এটাও তো true। তার মানে কি answer all the above three are correct. Which property of an object cannot be changed by applying force? Flow apply করে তুমি কোনটা চেঞ্জ করতে পারবে, length চেঞ্জ করা যাবে, shape চেঞ্জ করতে পারবে, ভলিউম চেঞ্জ করা সম্ভব চাইলে, তাই তুমি গ্যাসের ক্ষেত্রে সম্ভব, তার আলটিমেটলি কোনটা সম্ভব না, mass কখনোই সম্ভব না, কারণ mass ডিপেন্ড করে কার উপরে, কতগুলো মলিকিউল আছে, তাই না? আলটিমেটলি কারো সম্ভব না।
আমি পরেরটা আসি, পরেরটা দেখো কিন্তু 17 আগে কোশ্চেন আছে রিসেন্ট ইয়ারের মধ্যে। ওকে, সেই পরে আসি আমরা যে ইলাস্টিসিটি নিয়ে কিছু এক্সপ্রেশনের ক্ষেত্রে যে কি টপিক কি জিনিস লাগবে। তো চিন্তা করো, ধরো আমি কোনো একটা ধরি এটা আমরা অবজেক্ট, আমি কি করলাম, আমি এই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? ওকে, কয়েকটা জিনিস হতে পারে। একটা কি দেখো, ফোর্স অ্যাপ্লাই করার পর হয়তো এটা কোনো চেঞ্জ হবে না, যদি চেঞ্জ না হয় এরকম অবজেক্ট আমরা বলি হলো পারফেক্টলি রিজিড বডি। ঠিক আছে, পারফেক্টলি রিজিড বডি, তাহলে ওয়ার্ডটা কি যদি কোনো চেঞ্জ একদমই না হয়। এখন দেখেছেন আমি এটা থেকে চেঞ্জ পাচ্ছি, এই যে আমরা চেঞ্জ পাচ্ছি, অর্থাৎ এখান থেকে কিছু একটা চেঞ্জ হবে। ধরুন বললাম এখান থেকে চেঞ্জ হয়েছে, সাপোজ আমি বললাম যে 10 সেন্টিমিটার, আমি ফোর্স দিয়েছি 10 সেন্টিমিটার নিচে আসছে। এখন আমি যখন ফোর্সটাকে রিমুভ করে দিব, দেখলাম যে না, ও একদমই আগের মতো আছে, বা হয়তো আমি হতে পারে 5 সেন্টিমিটার, মানে কি ও ফিরে আসে নাই, একদম কমপ্লিটলি হয় নাই, ফিরে আসে নাই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই কি, এখানে দেখতে পাই যে ও হলো যে রিগেইন করেছে কিনা, রিটার্ন করেছে কিনা। ও হলো রিটার্ন করে না, যেটা রাবারের ক্ষেত্রে দেখতে পাই যে কি হচ্ছে, বা আমরা দেখতেছি অন্য কোনো কেস আমরা টানছি, টানার পর কি হলো, ছেড়ে দিলাম, আগে আসার কথা ছিল আগে জায়গায় না আসে, ওই জায়গায় গেছে, অথবা কি করে রিটার্ন করে আগে জায়গায়, মানে পুরো ধরো 10 সেন্টিমিটার জায়গায় বা 5 সেন্টিমিটার আটকে গেছে, একদম জিরোতে আসে নাই। তো এরকম অবজেক্টকে আমরা বলি কি, এরকম অবজেক্ট হলো প্লাস্টিক বডি অর ইনইলাস্টিক। এখন এখানে একটা কথা আছে, বইয়ে দেখবা একটা দুইটা কথা আমরা বাংলা কথা কি, দুইটা জিনিস কি বলা আছে যে যদি একদমই যে অবস্থা আছে সেই অবস্থায় রয়ে যায়, ধরো 10 সেন্টিমিটার রয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে ইনইলাস্টিক। আর যেখানে কিছুটা ফিরে আসে পুরোপুরি ফিরে আসে সেটা প্লাস্টিক। আর দেখতে আমরা প্লাস্টিকের সিনোনিম দেওয়া আছে, সেটা কোনো সমস্যা নেই, মেইন কথা প্লাস্টিক বডি ওয়াট মাথায় রাখতে হবে। আরেকটা কি হতে পারে, দেখো এখানে কি হবে না, কোনো চেঞ্জ হয় না, দেখো আমি কি করছি, একদম পুরোপুরি রিটার্ন করেছে, মানে ও চেঞ্জ হয়েছিল ঠিকই, বাট একদমই রিটার্ন করেছে, তাই না? 10 সেন্টিমিটার চেঞ্জ করেছে বা পরবর্তীতে রিটার্ন করেছে। যারা এরকম রিটার্ন করতে পারবে তাদেরকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক বডি, ফাইন। এখন এই পারফেক্টলি রিজিড এক্সাম্পল বই বলা ছিল, গ্লাসের কথা বলা আছে, বা অনেক ক্ষেত্রে বলা হয় যে আমরা স্টিলও অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি পারফেক্টলি রিজিড, যদি আসলে প্রকৃতপক্ষে না, বাট অপশন যদি অন্য কিছু না থাকে তাহলে সেটা দাঁড়ায় বেস্ট। এখন এই যে পারফেক্টলি ইলাস্টিক বডি, ইলাস্টিসিটি জিনিসটা কি, যে পারফেক্টলি ইলাস্টিক বলতে আমরা কি বলতেছি? প্রথম কথা, ইলাস্টিসিটি মেইন কথা যেটা সেটা হলো ইলাস্টিসিটি মানে মূল কথা ও চেঞ্জ করতে চাবে না বা চেঞ্জ হতে চাবে না, অর্থাৎ হলো ও কি করবে, ওর চেঞ্জটাকে বাধা দিবে, অর্থাৎ হলো কি করবে না, চেঞ্জ হতে চাবে না, বাংলা কথা চেঞ্জ হতে চাবে না। অর্থাৎ যে যত কম চেঞ্জ হতে যাবে তার ইলাস্টিসিটি তত বেশি। ধরো যেটা ধরো রাবার হয়তো 10 সেন্টিমিটার গিয়ে আবার ফিরে আসলো, বা তুমি যদি একটা স্টিল দেখো একটা লোহা দেখো হয়তো 0.2 সেন্টিমিটার যাবে তারপর ফিরে আসবে, মানে কি হতেই চাবে না একদম। তার মানে যে যত রেজিস্ট করতে চাবে, বা আমরা বলতে পারি রেজিস্ট দ্য চেঞ্জ, সে তত বেশি কি ইলাস্টিক, সে তত বেশি ইলাস্টিক। যেমন আমরা যদি মাত্র এক্সাম্পল দিলাম, দেখো স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার, তারপর আমরা যদি বলি যে স্টিল আর তারপর ধরো আয়রন, এগুলো কিন্তু মোর ইলাস্টিক দ্যান কোয়ার্টজ। ঠিক আছে, তো মেইন কাহিনী ইলাস্টিসিটি মানে কি, ও হলো চেঞ্জটাকে রেজিস্ট করবে, চেঞ্জ হতে চাবে না বা হতে দিবে না। এখন এখানে আমরা দুটো জিনিস থাকবে। ফার্স্ট অফ অল ধরো তুমি এই চেঞ্জ করতেছো, ধরো এমন হলো যে তুমি এই কেসটা ক্ষেত্রে তুমি হয়তো বা 10 সেন্টিমিটার টেনেছো, দেখলা যে ও না রিটার্ন করেছে, ও রিটার্ন করেছে। তুমি যখন ধরো 15 সেন্টিমিটার টেনেছো, দেখলা না রিটার্ন করলো। তুমি যখন 20 সেন্টিমিটার টেনেছো, দেখলা না তাও রিটার্ন করেছে। বাট তুমি যখন সাপোজ 21 সেন্টিমিটার গিয়েছো, দেখলা ও আর কোনো রিটার্ন করেনি। অর্থাৎ কি হবে না, অর্থাৎ ও আবার আগের জায়গায় আসে, হয়তো কিছুটা পরিমাণ প্লাস্টিসিটি ডেভেলপ করছে, অর্থাৎ পুরো আগের জায়গায় ফিরে আসতে পারেনি। এই যে আমাদের এটা ফোর্সের জন্য হয়েছে, অর্থাৎ তুমি এখানে 10 নিউটন ফোর্স দিয়েছো, এখানে 15 নিউটন ফোর্স দিয়েছো, এখানে 100 নিউটন সাপোজ, তাহলে এই যে ফোর্সটা দেখতেছো এটাকে আমরা বলি কি, এটাকে বলি আমরা ইলাস্টিক লিমিট, অর্থাৎ যেই ফোর্স পর্যন্ত কি করবে ও ইলাস্টিসিটি রিমেইন করবে বা ইলাস্টিসিটি থাকবে, সেটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট। ওকে, আরেকটা বলা আছে ইলাস্টিক ফ্যাক্ট। ব্যাপারটা কেমন, ধরো তুমি যেটা 10 সেন্টিমিটার পর রিটার্ন করছো বললাম, তাই না? ধরো তুমি এই জিনিসটা ফার্স্ট টাইম করেছো, দেখলা যে না ঠিক আছে, তুমি এটাকে ধরো 5th টাইম করেছো, দেখলা ঠিক আছে, তুমি যখন এটা 20 টাইম করবা দেখলা তাও ঠিক আছে, বাট 21 টাইম করলে না আর ঠিক নেই, অর্থাৎ আর রিটার্ন করতে পারতেছে না, তাহলে এই যে দেখতেছি আমরা যে একটা অবজেক্ট যখন আমরা ইলাস্টিসিটি দেখাবে, তবে একবার দেখাবে, দুইবার দেখাবে, 50 বার দেখাবে, 100 বার দেখাবে, বাট হয়তো 105 বার ডাউন দেখাবে। তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত ও ইলাস্টিসিটি দেখাইতে থাকবে, এই যে একটা সময় পর্যন্ত দেখাইলো না, সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক ফ্যাটিগ, এই যে যখন দেখাচ্ছে না এই প্রপার্টিটাকে বলতেছি ইলাস্টিক ফ্যাটিগ। সেটা কে ইন্ট্রোডিউস করেছে, অবশ্যই অ্যান্সার হলো ক্যালভিন। ঠিক আছে, সায়েন্স ক্যালভিন ইন্ট্রোডিউস করেছে। তাহলে ইলাস্টিসিটি নিয়ে ফার্স্ট কয়েকটা কথা আমাদের একটু লাগবে। তাহলে দেখি ইলাস্টিক প্রপার্টি অফ অবজেক্ট ইজ ডিফাইন্ড ইন ডিফারেন্ট ডিরেকশন ইজ কল্ড। যেটা আগে আসলে বলতে হচ্ছে নরমালি কি হয়, নরমালি একটা অবজেক্টের এভরি ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ইন্ডিভিজুয়াল মলিকিউল সেম ইলাস্টিক প্রপার্টি দেখাচ্ছে, বাট কি হবে না, বাট এই যে তাদের ক্ষেত্রে ভিন্ন হয়, বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গায়, তাদের আমরা কি বলি, তাদের আমরা অ্যানিসোট্রপিক বডি বলি। ক্লিয়ার? এখন এখানে একটা ছোট কথা যে এই ইলাস্টিসিটি আমাদের যে ওদের ইন্টার মলিকিউলার ফোর্স, বা একটু সুন্দর মেইন কথা কুলম্ব ফোর্স। কেন বুঝে রাখো, তুমি ডিসটেন্স বাড়াচ্ছ, তুমি ইন্টারঅ্যাকশন বাড়তেছে, অ্যাট্রাকশন বাড়তেছে, তুমি স্প্রিং এর কথা চিন্তা করো, ডিসটেন্স কমাচ্ছ কি হবে, ওখানে রিভালশন করবে। এই যে আমরা তখন শিখেছিলাম, তাই না? একই ফর্মেটে একই ভাবে কাজ করতেছে। ওকে, which object is the most inelastic, তাহলে কোনটা সবচেয়ে বেশি ইলাস্টিক এখানে, যেটা আসলে আয়রন, ঠিক আছে, কপার আমাদের আয়রন স্টিল বেশি, স্টিল আমরা সবচেয়ে বেশি ধরে রাখতে পারবো। The elastic limit কি, the property for which a string object retains its primary shape after removal of stress না, লিমিট মানে কি, সর্বোচ্চ যে পর্যন্ত ও ইলাস্টিসিটি বজায় থাকতে পারবে, তাই না? চেঞ্জ ইন লিমিট অফ ডাইমেনশন, এটা আমরা ফোর্স, এই দেখো ফোর্স আপ টু which an object remains completely elastic, এটাকে বোঝা যাচ্ছে। ওই যে 20 সেন্টিমিটার, ওই যে 100 নিউটন, ও তো 100 নিউটন পর্যন্ত ইলাস্টিক থাকছে, এরপর থাকবে না, সেটাকে বলছি আমরা ইলাস্টিক লিমিট। What causes the elastic property of matter, কোনটা ইলাস্টিক প্রপার্টি দেখাচ্ছে, আমি মাত্র দেখলাম যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স, আর বেশি ভাবে বলতে চাই কুলম্ব ফোর্স। What happens when the temperature of an object rises, তাহলে টেম্পারেচার যখন বাড়ে কি হবে, যদি আমরা টেম্পারেচার বাড়াই দিই, টেম্পারেচার বাড়লে কি হবে, অবজেক্টগুলোর মধ্যে ওদের মধ্যে কি হবে, মলিকিউলগুলোর মধ্যে মুভমেন্ট কিন্তু বেড়ে যাবে। তাহলে মলিকিউলগুলোর মধ্যে মুভমেন্ট যখন বাড়বে তাহলে কি হবে, ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকশন বলো বা ফোর্স বলো, সেটা কিন্তু ডিক্রিজ করবে। ইন্টারমলিকুলার ফোর্স ডিক্রিজ মানে কি, চমৎকার ভাবে ইলাস্টিসিটি কিন্তু কমে যাবে, ইলাস্টিসিটি কমবে, কারণ কি আমি ইলাস্টিসিটি ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের উপর, তাই না? কিন্তু আগে থেকে ফিরে আসে, তাহলে ইলাস্টিসিটি উইল ডিক্রিজ, টেম্পারেচার বাড়ছে জন্য। What is the minimum force at which a wire is stored? Okay, wire is stored minimum force, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ব্রেকিং ওয়েট। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস পাই, সেটা হলো ব্রেকিং স্ট্রেস। জাস্ট এটা জেনে রাখতে হবে, ব্রেকিং স্ট্রেস ইজ ইকুয়াল টু ব্রেকিং ওয়েট ডিভাইড বাই স্ট্রেন। ঠিক আছে, ব্রেকিং ওয়েট ডিভাইড বাই স্ট্রেন। ফাইন, তাহলে আমি আগে ব্রেকিং ওয়েট ডিভাইড বাই স্ট্রেন কেন বলছি, সরি ব্রেকিং ওয়েট ডিভাইড বাই এরিয়া। ওকে, which is the breaking force জিনিসটা কি, যেটা জন্য ছেড়ে যায়, সবটা যেটা জন্য ও তারটা ছেড়ে যাবে, তাহলে দেখো বলছি মিনিমাম ফোর্স যেটা টর্ন অর ব্রেক, সেটাকে আমরা বলি ব্রেকিং ফোর্স। At a wire was cut into equal two parts, now the breaking stress of the wire will be, তো দেখো ব্রেকিং স্ট্রেস ডিপেন্ড করে হলো মূল কথা এলিমেন্টাল করে, অর্থাৎ একটা কপার বা একটা আয়রনের মধ্যে ঝামেলা হতে পারে। ঠিক আছে, বাট এমন যদি হয় আয়রনের মধ্যে সব জায়গায় একই রকম প্রপার্টি থাকবে, তাই না? আমরা আলটিমেটলি স্ট্রেস সবসময় সেম হবে, অর্থাৎ ইকুয়াল টু ইনিশিয়াল, যতক্ষণ পর্যন্ত কি একই রকম জিনিস আছে। যদি আয়রনের কপারের মধ্যে তুলনা করো তাহলে ভেরিয়েশন দেখা যাবে, বাট একই আয়রন রাখার পর যদি তারটা 10 মিটার হয় 5 মিটার হয়, একই রকম কি দেখবে, স্ট্রেসটা দেখা যাবে, স্ট্রেসটা তোমাকে একই রকম দেখা যাবে। ওকে, এখন আমরা আসি আমাদের স্ট্রেস স্ট্রেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ডেন্টাল বিশেষ ক্লাস মেডিকেল কোনো শুরু আছে এর মধ্যে চলে আসবে অনেকবার। তো ফার্স্ট আমরা স্ট্রেন জিনিসটা কি আর স্ট্রেস জিনিসটা কি, তো জিনিসটা কি মাঝে স্ট্রেস কি, স্ট্রেস আসলে এক ধরনের প্রেসার, আর কিছু না। স্ট্রেস মানে কি, সহজ বাংলা ভাষায় এক ধরনের কি প্রেসার, আর কিছুই না। মানে কি, মানে একটা অবজেক্ট একটা তার ছিল, ঠিক আছে, একটা তার ছিল, এই ওয়াটাকে তুমি কি করছো, তুমি এটাকে টেনে এতটুকু লম্বা করেছো, তো তুমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে এখন এই ওয়াইটা কি করতে যাবে, ও তো চাবে ফিরে আসতে, তাই না? ও তো ফিরে আসতে, তো ফিরে আসার সময় ও এই ধরো ওই যে এই ফোর্স একই ফোর্স নিয়ে ফিরে আসতে যাবে, এই এফ নিয়ে ফিরে আসতে যাবে, তাই না? তো এই যে ফিরে আসবে এরকম ইউনিট এরিয়ার মধ্যে যতটুকু এরকম প্রেসার অ্যাপ্লাই করে, দেখো এই ফোর্সটা কি মনে দেখছো ভার্টিক্যাল অ্যাপ্লাই এবং প্রেসার ডিফারেন্স ছিল, যেটা ইউনিট এরিয়ার মধ্যে ভার্টিক্যাল যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা যায় সেটা প্রেসার। সেম জিনিস এখানে চিন্তা করো, ফোর্সটা কি করতেছে আগে থেকে ফিরে আসছে, আর দেখো এই যত বেশি চেঞ্জ ফোর্সটা কি আমাদের অবস্থা চেঞ্জ হবে না। তুমি নিজে চিন্তা করো, একই পরিমাণ ফোর্স তুমি যদি একটা পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করো, যতটুকু প্রেসার ফিল করবে, তুমি যদি বিরাট জায়গায় ডিস্ট্রিবিউট করে দাও, প্রেসারটা হবে কম হবে না, যেটা কথা বলছি। আলটিমেটলি এরিয়া যত বড় তত কি তোমার স্ট্রেস কিন্তু কমছে, প্রেসারটা কমছে, সব কথা। সেই ক্ষেত্রে দেখো আলটিমেটলি স্ট্রেস বলো কি প্রেসার বলো, জিনিসটা কি, সেটা কি P = F / A। ঠিক আছে, এফটা কি, এফটা হলো তার নিজের দিকে টানতেছে এই ফোর্সটা। ফাইন, ওকে, তাহলে P = F। এখন দেখো এই প্রেসারটা এই স্ট্রেসটা কিরকম হতে পারে, আমি একটু পরে দেখব, আমরা স্ট্রেনটা বুঝাচ্ছি। স্ট্রেন জিনিসটা কি, এটা হলো চেঞ্জ ইন দা, ওকে, এটা হলো চেঞ্জ ইন দা ডাইমেনশন, ঠিক আছে। বাট ইম্পর্টেন্ট কথা হলো যে ইউনিট ডাইমেনশনে কতটুকু চেঞ্জ হয়, ইন ওকে চেঞ্জ ইন দা ডাইমেনশন কতটুকু, ইন ইউনিট ডাইমেনশন,
হ্যাঁ মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে হলো যদি আমি বলি সাপোজ যেমন এটা চিন্তা করো লংজিটিউডাল স্ট্রেন কি বলেছে ধরো ও ছিল সাপোজ 10 মিটার তুমি ওকে 10 করেছো কি 12 মিটার তাহলে এই স্ট্রেন জিনিসটা হলো ধরো এটা চেঞ্জ কত করেছে বলেছি কি চেঞ্জ ইন ডাইমেনশন তাহলে এখানে ডাইমেনশন কি ডাইমেনশন লেন্থ লেন্থ চেঞ্জ করতে আমি যদি বলি ডেল কত আমি যদি বলি যেখানে আমাদের ডাইমেনশন চেঞ্জ কতটুকু চেঞ্জটা দেখো আমি যদি বলি এটা স্মল সাপোজ বললাম 12 - 10 অর্থাৎ 2 মিটার বাট বলেন কিন্তু চেঞ্জ ডাইমেনশন বলছি ইউনিট ডাইমেনশন মানে ইউনিট ডাইমেনশন কত হয় তাহলে লেন্থ কত 10 মিটার তারপর 10 মিটারে চেঞ্জ হচ্ছে 2 মিটার 1 মিটার চেঞ্জ কত 2 বাই 10 এটা জানতে চাইছে তাহলে স্ট্রেন ইজ ইকুয়াল টু হোয়াট স্ট্রেন ইজ ইকুয়াল টু এই যে 2 বাই 10 এরকম স্ট্রেন ক্লিয়ার অর্থাৎ আমরা ইউনিট ডাইমেনশন বা ইউনিট লেন্থ ডাইমেনশন মানে বলেছে ইউনিট লেন্থ কত চেঞ্জ হবে ইউনিট এরিয়ার মধ্যে বাজার যেটা ঠিক আছে মানে মেন কথা ইউনিট রেসপেক্টে কত চেঞ্জ হচ্ছে তাহলে মেন কথা স্ট্রেস কি লিখতে আমরা লিখতে পারি না ডেল এল বাই আগে যাই ছিল ঠিক আছে এটা আমরা অন্যভাবে লিখা হয় স্মল এল বাই ক্যাপিটাল স্মল এল মানে চেঞ্জ মানে এটা ভুল করা কিন্তু চেঞ্জ কতটুকু নট নেসেসারি পরে কতটুকু হয়েছে স্মল এল মানে চেঞ্জ এখন দেখো দুইটা মিটার না ভাই দুইটাই মিটার তার মানে মাথায় এটা কিন্তু কি নাই ভাই এই স্ট্রেনের নো ইউনিট অর ডাইমেনশন ওর কিন্তু কোনো ইউনিট নাই ডাইমেনশন নাই ঠিক আছে ইউনিট নাই ডাইমেনশন নাই এখন পরে আরেকটা টাইপ দেখতেছি আমরা কি লেখা আছে দেখো শেয়ারিং স্ট্রেন মানে কি ধরো এটা একটা চার্জ অবজেক্ট ছিল ঠিক আছে তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো বললাম এফ তো কি হবে দেখো আমরা কি এটা পরবর্তীতে কি হচ্ছে পরবর্তীতে দেখবো না যে ও আসলে এরকম বেঁকে যাবে কারণ আমি ফোর্সটা ইউনিফর্ম দিই আমি শুধু উপরে ফোর্সটা দিয়েছি তাহলে এই যে দেখো একটা কি হচ্ছে দেখো একটা সাইড থেকে চেঞ্জ হচ্ছে আগে ছিল এখানে এখন সরে গেছে তাই না ধরে নিলাম ওই এরকম ডি পরিমাণ ডিসটেন্স আছে আর এই পুরো বক্সটার ডায়ামিটার লেন্থ সাপোজ ক্যাপিটাল তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে স্ট্রিং কত এই ক্ষেত্রে স্ট্রিং হলো স্মল ডি বাই ক্যাপিটাল ডি যেটা হলো tan থিটা অর্থাৎ যদি আমরা এটা থিটা ধরি এই ফর্মে আসতে পারে ঠিক আছে tan থিটা স্মল ডি বাই ক্যাপিটাল ডি ফাইন এটা কি শেয়ারিং স্ট্রিং আর কি আছে ভলিউম স্ট্রিং আর পিজি ধরো ভলিউম আগে ছিল ধরে যেরকম আগে ছিল ধরো বললাম আমি ভি ধরো এখন হয়েছে কি আগে ছিল এইটুক এখন এত বড় হয়ে গেছে অর্থাৎ আরেকটু ডেল ডি পরিমাণ ইনক্রিজ করেছে বা স্মল ডি পরিমাণ ইনক্রিজ করেছে তাহলে আমরা বলতে পারি এখানে স্ট্রিং কত হবে এখানে স্ট্রিং ইনক্রিজ করেছে স্মল ডি ডিভাইড বাই ক্যাপিটাল হ্যাঁ এরকম হতে পারে ডিউজ করতে পারে একটা জিনিস কোনো সমস্যা নেই জাস্ট চেঞ্জ টার্মিং কথা ফাইন এই আমাদের স্ট্রিং ইম্পর্টেন্ট কথা কি কোন ডাইমেনশন ইউনিট নেই এবং এটা স্কেলার ঠিক আছে এটা স্কেলার এবং এখানে একটা মজার বিষয় এই যে আমাদের প্রেসার এই যে প্রেসার স্ট্রেস বলো এরা সবাই কিন্তু কি স্কেলার এটা ভুল করে না ভাবতে পারো ভাই পি তো এফ এফ তো ভেক্টর না তাও কিন্তু এটা কি স্ট্রেস হলো একটা কি স্কেলার প্রপার্টি ঠিক আছে স্কেলার প্রপার্টি ফাইন তাহলে আমরা স্ট্রিং তিনটা বললাম সো স্ট্রেস যখন তিন টাইপ এই স্ট্রেস তিন টাইপ স্ট্রেস হতে পারে আমাদের লংজিটিউডাল আছে শেয়ারিং আছে ভলিউম ক্লিয়ার তো আমরা কথা বলছি এখন দেখো যদি ফলোইং কোয়ান্টিটি নন ডাইমেনশনাল কোনটা কোনো ডাইমেনশন নাই মাত্র দেখেছি কি ভাই যে মাত্র বলেছো স্ট্রেন ক্ষেত্রে আর কি আছে স্ট্রেন ছাড়াও যেমন আমাদের পড়ানোর পয়জন রেশিও সেটা কিন্তু আছে ঠিক আছে সেটা কিন্তু কোনো ডাইমেনশন নাই which one is the unit of stress in SI unit okay SI unit of stress কোনটা unit of stress বলেছে তাই না তাহলে এখন খেয়াল করে আমরা জানি stress is equal to F divided by A তাহলে F এর বলছে কি ইউনিট তাহলে F কত হবে আমরা জানি না F হলো নিউটন আর A হলো মিটার স্কয়ার তাহলে কি থাকবে নিউটন পার মিটার স্কয়ার তাহলে आंसर দেখো নিউটন পার মিটার স্কয়ার অর্থাৎ C হবে which of the following is Hooke's law okay তাই তো সায়েন্টিস্ট হুক কি বলেছে সায়েন্টিস্ট হুক বলেছে যদি ইলাস্টিক লিমিটের মধ্যে রাখি মানে যেমন বলেছেন 20 সেন্টিমিটার কথা চিন্তা করো যতটুকু পর্যন্ত ইলাস্টিসিটি দেখাতে পারে তখন সে বলেছে যে এই স্ট্রেস will be proportional to strain stress আর strain proportional হবে তো এখানে দেখানো যায় যে আলটিমেটলি স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন এটা হলো একটা কি এটা হলো একটা কনস্ট্যান্ট তাই না এটা একটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটাই হলো তার বলতে তিন রকম হতে পারে একটা হতে পারে কি যদি এটা তার মানে স্টিলের তার মানে কিছু হয় সেটা আমরা বলি ইয়ং মডুলাস বা ইয়ংস মডুলাস আর হতে পারে একটা ভলিউম বা বাল্ক মডুলাস বাল্ক অথবা ভলিউম মডুলাস কোন ক্ষেত্রে আসলে ইয়ং যদি লেন্থ হয় বা লংজিটিউডাল হয় রিজিডিটি কখনো যদি শেয়ারিং হয় মানে শেয়ারিং স্ট্রেস শেয়ারিং স্ট্রেন ভলিউম মডুলাস কখনো যখন ভলিউম এটা ভলিউম ঠিক আছে আমরা যদি ফর্মুলা দেখি তারপরে ধরো আমরা ইয়ং টাইপ ইয়ং মডুলাস দেখা যায় কি স্ট্রেস বাই স্ট্রেন তাহলে y ইকুয়াল টু কি হবে স্ট্রেস তো অলওয়েজ বাই এটা চেঞ্জ বাই স্ট্রেন খালি চেঞ্জ হবে যেটা লংজিটিউডাল কি হবে স্মল এল বাই স্মল এল বাই ক্যাপিটাল তাহলে কি হবে এখন আলটিমেটলি থাকছে কিন্তু f ক্যাপিটাল বাই a স্মল এল সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে ঝামেলা হবে ঠিক আছে অনেকগুলো আমরা জানবো যেমন আমরা এখানে রিজিডিটি ক্ষেত্রে আমরা দেখব কি এটা দেখব ইকুয়াল টু সেম এখানে fl বাই l জাস্ট একটু চেঞ্জ হবে চেঞ্জ এরকম দেখো এই যে মনে করো d বাই স্মল ডি বাই ক্যাপিটাল ছিল না তাহলে কি হবে fd বাই a স্মল ডি অথবা এটা আসতে পারে সেটা হলো f বাই a থিটা মানে যদি tan থিটা ধরি তাহলে কেন ধরতে পারি যদি থিটা অনেক বেশি পরিমাণ কম হয় অনেক বেশি নেগলিজিবল হয় বা ছোট হয় আসলে তখন tan থিটা আর শুধু থিটা একদম সমান হয়ে যায় তাহলে আমরা তাকে ধরতে পারি ঠিক আছে তারপর যদি কি একই জিনিস দেখো f ক্যাপিটাল d বাই a স্মল ডি মনে কথা কি এরিয়ার সাথে থাকবে তোমার চেঞ্জটা আর f এর সাথে থাকবে তোমার আগে ইনিশিয়ালি যেটা ছিল হতে পারে ইনিশিয়াল হতে পারে ইনিশিয়াল ভলিউম হতে পারে ইনিশিয়াল কি আমাদের যে লেন্থ বিরানোর মধ্যে ডিসটেন্স ক্যাপিটাল ডি ক্লিয়ার তারপর তাহলে কি বলেছে আসলে স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু স্ট্রেস ঠিক আছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন এটা কার কথা বলেছে এটা অবশ্যই মাত্র বললাম আমরা হুকস ল आंसर কি হবে ব্রেকিং স্ট্রেস ডিপেন্ডস অন আগে বলেছিলাম এটা কার উপর ডিপেন্ড করতেছে এলিমেন্ট কি কপার আয়রন এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে এলিমেন্টের প্রপার্টি রেশিও অফ দ্য শেয়ারিং স্ট্রেস এন্ড দ্য শেয়ারিং স্ট্রেন অফ অবজেক্ট উইদিন দ্য ইলাস্টিক লিমিট ইজ তাই বলেছে রেশিও অফ শেয়ারিং স্ট্রেস আর শেয়ারিং স্ট্রেন রেশিও কি হবে অবশ্যই বুঝতেছি স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন কিন্তু আটা কি শেয়ারিং বলেছে তাহলে কি হবে आंसर রিজিডিটি মডুলাস তাই না आंसर দেখে রিজিডিটি মডুলাস অর্থাৎ কি হবে आंसर সেকেন্ড জায়গায় বলেছিলাম এর টেম্পারেচার স্টিল ইনক্রিজ দ্য ইয়াং মডুলাস ওকে মানে দেখো এই ইয়াং মডুলাসটা দুইটা জিনিসের উপর নির্ভর করে অর্থাৎ কার উপর নির্ভর করে প্রথম কথা হলো টেম্পারেচার এবং সেকেন্ড কথা হলো এলিমেন্ট এই দুটোর উপর নির্ভর করে বা ডিপেন্ড করে মাথায় রেখো এটা কিন্তু লেন্থ অর এরিয়া এর উপর ডিপেন্ড করে না ঠিক আছে অর্থাৎ একটা 2 মিটার হোক 3 মিটার 4 মিটার এর উপর ডিপেন্ড করবে না কার উপর ডিপেন্ড করবে এলিমেন্ট কি আর টেম্পারেচার কি যেমন আমি আগে বলেছিলাম যে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় ইফ টি ইজ মোর তখন কি হবে অটোমেটিক্যালি তোমার ওয়াইটা বা তোমার এই যে ইয়াং মডুলাসটা কি হবে তোমার ইয়াং মডুলাসটা কিন্তু কমে যাবে ঠিক আছে ইয়াং মডুলাসটা কমে যাবে ফাইন তাহলে আমরা এটা পারবো তাহলে আমরা আগে যে পয়েন্ট বলেছি which one is ওকে তাহলে কি হবে এখানে आंसर কি বলেছে টেম্পারেচার ইজ ইনক্রিজ তাহলে অবশ্যই ডিক্রিজ হবে কারণ হচ্ছে আমরা বলতেছি টেম্পারেচার বাড়িয়েছে মলিকুলার স্ট্রাকচার বাড়বে তার ইন্টারঅ্যাকশন ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যাবে ফোর্স অন ইলাস্টিসিটি কমবে সো ইয়াং মডুলাসটা কমতে বাধ্য হবে which one is not true for elasticity তাহলে elasticity not true বলেছে মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ স্ট্রেস বাই স্ট্রেন এটা কি স্ট্রেন বাই স্ট্রেস এটা কখনো ট্রু না কিন্তু আমরা দেখি প্রথমে কিন্তু ট্রু ঠিক আছে ব্রেকিং স্ট্রেস হলো ব্রেকিং ওয়েট এখানে একটা বাই ছিল এটা ঠিক আছে ইউনিট অফ মডুলাস অফ ইলাস্টিসিটি নিউটন পার মিটার স্কয়ার মাথায় রেখো আমরা যদি একটু যাই দেখো আমরা জানি y ইকুয়াল টু কি হয় আমি যদি বলি y ইকুয়াল টু দেখো স্ট্রেস বাই স্ট্রেন এখন খেয়াল করো এটা কিন্তু কোনো ইউনিট নাই এটা কিন্তু নো ইউনিট অর ডাইমেনশন এটা কিন্তু কোনো ইউনিট নাই আবার ডাইমেনশন নাই ঠিক আছে এখন এই যে দুজন কিন্তু লিখতেছো স্ট্রেস আর y এই দুজনের কিন্তু কি হয় সেম ইউনিট এন্ড ডাইমেনশন আমরা যদি দেখার চেষ্টা করি ইউনিটটা কি হয় দেখো এটা ইউনিটটা হলো নিউটন পার মিটার স্কয়ার আমরা দেখেছিলাম স্ট্রেস মানে f বাই সো y এর কিন্তু একই নিউটন পার মিটার স্কয়ার এবং আমরা যদি আগে নিউটনটা কি হয়েছে মনে আছে m l t ইনভার্স 2 আর m ইনভার্স 1 কি l ইনভার্স 2 তাহলে আলটিমেটলি কি থাকছে সেটা করে দেখো তুমি লিখতে পারি কি থাকবে m l ইনভার্স 1 t ইনভার্স তাহলে এটা কিন্তু ডাইমেনশন m l ইনভার্স 1 t ইনভার্স 2 ঠিক আছে তাহলে এটা কিন্তু অবশ্যই যদি ক্যালকুলেট করতে পারবো আর কোনো সমস্যা নাই আমরা এটা কিন্তু বের করতে পারবো তাহলে आंसर দেখে অবশ্যই आंसर b হবে which one is not correct for modulus of elasticity তাহলে modulus of elasticity মানে কি y কথা বলতেছে not correct বলেছে তাহলে দেখো ইউনিট স্ট্রেস অফ ইউনিট কি হবে স্ট্রেস স্পেস ইউনিট এটা অফ স্ট্রিং স্পেস ইউনিট করো নিউটন মিটার স্কয়ার ট্রু স্ট্রেস মোল ইলাস্টিক দেন রাবার এটা কিন্তু ট্রু আমরা দেখেছিলাম শেয়ারিং স্ট্রেস কি f বাই a স্ট্রেস অলওয়েজ f বাই a সো শেয়ারিং কি আমাদের লংজিটিউডাল কোনো সমস্যা নেই মডুলাস মডুলাস নট অলওয়েজ কমপ্রেস ইফ প্রেসার ইজ ইনক্রিজড ওকে নট অলওয়েজ কমপ্রেস ইফ প্রেসার ইজ ইনক্রিজড দেখো প্রেসার যখন বাড়ানো হচ্ছে তখন সবসময় বলছি নট অলওয়েজ কমপ্রেস আমরা সবসময় কমপ্রেস হয় বাট কি হয় প্রত্যেকবার কিন্তু কিছুটা হলেও কিন্তু কি হয় কমপ্রেশন দেখা যাচ্ছে আলটিমেটলি কি হবে আলটিমেটলি आंसर কিন্তু d নেক্সট কোশ্চেন দেখো which varies for elasticity সেটা একদম বুঝতে পারছ না তাহলে এখানে বুঝতে যেমন অ্যালুমিনিয়াম এটা দেখবে 2.6 * 10 এটা আসলে ঠিক আছে তোমরা একটা কি হবে অ্যালুমিনিয়াম মনে দেখো অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার কিন্তু 27 তো এখানে মাথায় রাখতে পারো 2.6 2.7 ঠিক আছে নিকেলের ক্ষেত্রে এটা আসে হলো 7.9 স্টিলের ক্ষেত্রে এটা 8.4 আর লেডের ক্ষেত্রে হলো 0.56 ঠিক আছে তাহলে একটা ভ্যালু মনে রাখতে পারো যেগুলো এসে গেছে which is for elasticity so elasticity কোনটা আগে যে দেখো যে মনে করো যে এটা কিন্তু আমি ছিল
আমাদের রিজিডিটির জন্য বলছিলাম, তাই না? মনে আছে রিজিডিটি মডুলাস যেটা f বাই a থিটা, ঠিক আছে? ঠিক আছে। তারপরে আছে কি এটা আমরা ঠিক দিই which is elasticity, সেক্ষেত্রে হবে তুমি বলছো এটার মধ্যে ব্রাশটা এটা ঠিক আছে, ঠিক আছে? তার মানে আর যদি এটা কথা বলি তাহলে এটা ছিল এটা কিন্তু ওকে। ডাইমেনশন ইকুয়েশন ফর ইয়ং মডুলাস মনে করে ছিল নিউটন পার মিটার স্কয়ার হলো ইউনিট। তাহলে নিউটন পার মিটার স্কয়ার যদি হয় নিউটন মানে f m তার মানে m l t ইনভার্স 2 আর m ইনভার্স মানে কি l ইনভার্স 2। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের এখান থেকে মিক্স করি আমরা কি আসবে m l ইনভার্স 1 t ইনভার্স 2 m ইনভার্স 1 t ইনভার্স 2, তাহলে এটা आंसर c আসবে। What is the opposite quantity of bulk modulus? Bulk modulus opposite হচ্ছে বলে compressibility, ঠিক আছে? आंसर b compressibility। অর্থাৎ bulk modulus কি ছিল মনে করে দেখো আমাদের f v by a হলো compressibility। Which one is Young's modulus? Young's modulus কোনটা মনে করে দেখো y is equal to কি stress by strain, but কোন stress y হলে longitudinal হবে, তার মানে आंसर b, ঠিক আছে? Which one is correct? কোনটা কারেক্ট? ওকে এনার্জি ক্ষেত্রে এটা মাথায় রেখে আমরা নরমালি এটা তার ধরে এটা তার ঝুলতেছে, আমি যদি এই তারটাকে এটা এই পর্যন্ত আছে আমি এটাকে কি করি আমি এটাকে লম্বা করি, ধরেন বললাম আমি এটাকে f ফোর্স অ্যাপ্লাই করেছি ওটা আমি l কতটুকু চেঞ্জ হয়েছে, তো টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ fl, ঠিক আছে? হাফ অফ fl ঠিক যেমন w ইজ ইকুয়াল টু f এর মতো। ফাইন, তাহলে এখান থেকে আমরা একটা কি দিতে পারি, এফ এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই বাস হলো হাফ ইনটু y a l স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল কারণ কি মনে করে এফ এর ভ্যালু করতে পারছি আমরা y ইজ ইকুয়াল টু f l বাই a l, সেখান থেকে বসাচ্ছি আর কি। তাহলে y l স্কয়ার ডিভাইড বাই টোটাল এনার্জি, বাট যদি বলা হয় যে ইউনিট ভলিউমের ক্ষেত্রে এনার্জি ফর ইউনিট ভলিউম, যদি ইউনিট ভলিউম হয় মনে করে দেখো আমাদের ভলিউম হলো a ইনটু কি, আমরা কি মনে করে দেখি আমরা যদি বলি a l বলা যাবে না, v ইজ ইকুয়াল টু l সরি a স্মল না স্মল তো চেঞ্জ টোটাল লেন্থ, এটা তো ভলিউম তাই না? তাহলে ইউনিট ভলিউমের ক্ষেত্রে এনার্জি কত আছে দেখো, জাস্ট আমি করব আমরা এই হাফ অফ y a l স্কয়ার ডিভাইড বাই l এটা ডিভাইড করি কি দিয়ে a ক্যাপিটাল দিয়ে, সো হিসাব করে কি দেখো আলটিমেটলি আছে হাফ ইনটু এত বাদ তাহলে y স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল স্কয়ার, তাহলে এটা কি এনার্জি ফর ইউনিট ভলিউম আর এটা হলো টোটাল এনার্জি ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে হয় তাহলে কোনটা কারেক্ট আমরা দেখি, আমরা এখান থেকে বলতে পারি না, এখান থেকে বলা যায় দেখো এই যে y l স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল স্কয়ার তার মানে এটা কিন্তু কারেক্ট একটা 3 নাম্বারটা। এখন একটা পয়েন্ট এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, আমরা যদি জিজ্ঞাসা করে দেখি দেখবো এটা আসলে হলো হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন, আমরা কিভাবে সেটা দরকার নেই, জাস্ট আমরা ফর্মুলাটা জানি হবে যে এনার্জি ফর ইউনিট ভলিউম এটা হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন হচ্ছে টু স্প্রিংস অফ স্প্রিং কনস্ট্যান্ট k1 k2 আর জয়েন্টিং সিরিজ তাদের ইকুইভ্যালেন্ট কত হবে, তো এটা মাথায় রেখো k ইজ প্রপোর্শন টু l সরি k ইজ প্রপোর্শন টু 1 বাই l, মানে যে কোনো একটা স্প্রিং এর ক্ষেত্রে তুমি স্প্রিং এর লেন্থটা ডাবল করো ওর স্প্রিং কনস্ট্যান্ট যেটা k সেটা ইনভার্সলি অর্থাৎ হাফ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি একটা স্প্রিং ছিল বা একটা তার ছিল বা এই ধরনের স্প্রিং এটা যদি কি হয় এখন তোমাকে বলা হলো কি তুমি এটাকে হাফ করে অর্ধেক করেছো, হাফ করে অর্ধেক করেছো, তাহলে এখন বাকি হলো কতটুকু এইটুকু দেখা যাবে এটা কি হাফ করেছো না, এই হাফের ক্ষেত্রে লেন্থ ইজ হাফ তাহলে l ইজ হাফ, সো এখানে দেখা যায় 2k হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা 2k হয়ে যাবে। ফাইন, তাহলে এটাকে আমরা মাথায় রাখবো। পাশাপাশি এই যে কে এই যে এটাকে কি বলেছে দুইটাকে জয়েন করেছি, এই জয়েনের ক্ষেত্রে মাথায় রাখবা ওরা রেজিস্ট্যান্সের উল্টা কাজ করে, অর্থাৎ হলো কি অর্থাৎ হলো রেজিস্ট্যান্স আমি এখানে লিখে দিই রেজিস্ট্যান্স এর উল্টা কাজ করবে, মানে কি মানে মনে করে আমরা বলছিলাম কি এটা সিরিজ না, কি বলছে সিরিজ আমরা জানি কি rs ইকুয়াল টু কি r1 প্লাস r2 তাই না? তাহলে এটা উল্টা মানে কি আমরা যদি বলি ks এটা উল্টা মানে কি মনে করে দেখো 1 বাই k1 প্লাস 1 বাই k2 হবে না, অর্থাৎ এটা মোটামুটি প্যারালাল মতো আচরণ করবে, মানে সিরিজ এটা রেজিস্ট্যান্স এটা সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স সিরিজ যেটা সেটা কি হবে সেটা কিন্তু k বা স্প্রিং এর ক্ষেত্রে প্যারালাল দেখা যাবে, আর রেজিস্ট্যান্স যেটা rp অর্থাৎ rp মনে করে দেখো কি ছিল rp ছিল মনে করে দেখো rp ছিল 1 বাই নিচে যেটা লিখেছি rp ছিল 1 বাই 1 বাই r1 প্লাস 1 বাই r2, মানে রেজিস্ট্যান্স যেটা rp বা প্যারালাল সেটা কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে ks বা সিরিজ, তাহলে আলটিমেটলি দেখতে পারবে কি আসে অবশ্যই বুঝতে পারবে উপরে থাকবে k1 k2 আর নিচে থাকবে কি k1 প্লাস k, তাহলে আছে k1 k2 বা k1 প্লাস k, অর্থাৎ আছে কিন্তু c, ঠিক আছে? ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা এটা দেখছি which is not proper modulus elasticity not true বলেছে y is equal to f is true mg দেখো f কে আমরা লিখতে পারি f is equal to mg যদি নিচে একটা অবজেক্ট জুড়ে দেই যেটা ম্যাস m এটা হতে পারে, আর দেখো a মানে হলো পাই স্কয়ার তাই না? তার মানে এটা ঠিক আছে y is equal to m ইনভার্স 2 এটা ঠিক আছে, কারণ ঠিক নেই এই যে d অর্থাৎ m ইনভার্স 2 না কিন্তু Young's modulus of elasticity of 2s with different cross section area is the same 2s are off, তাহলে বলছে কি Young modulus কি বলছে সেম, মাথায় রেখো Young modulus শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর টেম্পারেচার এলিমেন্টের উপর irrespective of any length or cross sectional area, অর্থাৎ এখানে এরিয়া দুইটা ওয়্যারের এরিয়া একই হোক ডিফাইন্ড হোক 2 টাইমস হোক 4 টাইমস হোক কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত এদের Young modulus সেম ততক্ষণ পর্যন্ত কি সেম হয় ওদের এলিমেন্টটা সেম, বা অন্যভাবে বলতে পারি যতক্ষণ পর্যন্ত এলিমেন্টটা সেম ওদের Young modulus সেম হবে, ক্লিয়ার? অর্থাৎ মাথায় রেখো Young modulus শুধুমাত্র এলিমেন্ট টেম্পারেচার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? টেম্পারেচার যদি না বলে কোনো কিছু যেমন এখানে টেম্পারেচার বন্ধ হলে তার মানে কি এলিমেন্ট নিয়ে জানতে চাইছে, ঠিক আছে? সেটা করে এরকম what is the name of bulk modulus, এটা আমরা একটা জিনিস বলে আসি, ধরো কোন একটা কেসে বলে যে অ্যাপ্লাইং ফোর্সে কি করতে কি হচ্ছে যে length has become double by applying force, ঠিক আছে? লেন্থ ডাবল করা হয়েছে, তো এখানে কি করেছে যে যেটা বলতে পারি f4 সামথিং কিছু একটা বললাম এটা বুঝতে পারছি বাংলা কথা লেন্থ ডাবল করা হয়েছে, এখানে জানতে পারি কি এটা ক্ষেত্রে স্ট্রেন কত হবে, সেকেন্ড কোশ্চেনটা এটা ক্ষেত্রে y কত হবে, মানে y চেঞ্জ কত হবে ডাবল ট্রিপল আদার্স, তো স্ট্রেন এর ক্ষেত্রে কি হবে দেখো আমরা যদি বলি আগে কি ছিল আমরা যদি বলি প্রিভিয়াসলি it was l আর নাও এখন কতটুকু আছে twice l, তার মানে আমি যদি বলি del বা স্মল l কত আমাদের 12 - l মানে কি শুধু তাহলে আমরা যদি বলি স্ট্রেন কত আসছে আমাদের স্ট্রেন ইজ ইকুয়াল টু স্মল l বাই ক্যাপিটাল l বাই l মানে কি 1, সো মাথায় এই ক্ষেত্রে কি লেন্থ ডাবল করা মানে স্ট্রেন কিন্তু 2 না স্ট্রেন কিন্তু 1 আসছে। ফাইন, এখন আসি y কি হবে দেখো y কিন্তু ডিপেন্ড করে না লেন্থ ডাবল ট্রিপল 4 টাইমস যাই হোক y কি আসবে y কিন্তু সেম আসবে, এই দুটো জিনিস কনফিউশন লাগতে পারে ঝামেলা হতে পারে একটু ক্লিয়ার থেকো। ফাইন, what is the name of bulk modulus? Bulk modulus compressibility উল্টা জিনিস মানে incompressibility, ঠিক আছে? If a force F is applied perpendicularly on an object of the area A, then কি হবে stress is equal to F by A, সেটা বলা কিছু না পারি। If force applied along the length of an object of L length and results in a change of length small l, then what is the longitudinal strain? Small l by capital L আমরা বারবার পড়তেছি answer হলো A. Which one is the correct equation for elasticity? Elasticity y is equal to দেখো PV by small b, v is equal to dl by d capital D on small l, n is equal to f by a theta, দেখো এটা সবচেয়ে পরিচিত লাগতেছে আমরা answer এটা কিন্তু, ঠিক আছে? f by a theta। Young modulus for an ideal rigid body মানে বারবার বলছিলাম যে আমাদের Young modulus represent করে elasticity represent করে তাই না? এখন আমরা জানি ইলাস্টিক বডির মনে আছে আইডিয়াল ইলাস্টিক যে কিনা কি করতে যাবে না একদম পুরো কি করতে যাবে ও আগের জায়গায় মানে সব কথা ইলাস্টিক মানে কি যেখানে চেঞ্জ রেজিস্ট করতে তাই না, যেখানে আইডিয়াল চেঞ্জ রেজিস্ট করতে, এখন যেটা একদম আইডিয়াল একটা রিজিড বডি ও কিন্তু চেঞ্জ করতে পারবে না, তো এখন দেখো এটা বুঝি ইলাস্টিক মেজারমেন্ট হলো y, এটা মেজারমেন্টই হলো y, তার মানে বুঝতেছি যেটা আইডিয়াল রিজিড বডি মধ্যে টানতে পারবে না মানে ওকে রেজিস্ট করবে অনেক বেশি পরিমাণ, তুমি নড়াতে পারবে না মানে কি ও অনেক বেশি পরিমাণ রেজিস্ট করবে, অনেক বেশি রেজিস্ট মানে কি ওই ইলাস্টিসিটি অনেক বেশি মানে ওর y অবশ্যই অনেক বেশি হবে যেটা ইনফিনিটেশনাল, বুঝতে পারছি আমরা? তার কথা বলতে কি আইডিয়াল রিজিড মানে তুমি নড়াতে পারবে না তুমি চেঞ্জ করতেই পারবে না মানে ও রেজিস্ট করে অনেক বেশি রেজিস্ট করে মানে কি ইলাস্টিসিটি অনেক বেশি মানে y অনেক বেশি, ঠিক আছে? Young modulus of a wire of length small length L and radius r is y. If length is turned into L by 2 and radius r by 2, what will be the Young modulus? দেখো Young modulus চেঞ্জ হবে চোখ বন্ধ করে y লিখবা, কারণ y modulus কি হয় does not depend upon একদম ভালো মতো মাথায় রেখো does not depend upon length or area, এই দুইটার কার উপরেও ডিপেন্ড করে না, খুব ভালো মতো মাথায় রেখো লেন্থ তুমি ডাবল করো ট্রিপল করো 4 টাইমস করো এই তুমি হাফ করো বা যাই সেই কোনো চেঞ্জ হবে। If P is the stress and B is the strain, then the relation between them কি হবে আমাদের দুইটা প্রপোর্শনাল strain আর stress proportional Young Hooke's law, which of the following is correct? কোনটা কারেক্ট বলেছে y কি হবে মনে করে দেখো হলো ইউনিট ভলিউমের ক্ষেত্রে মনে করে দেখো টোটাল বাই এই যে টোটাল বাই ভলিউম এটা ইউনিট ভলিউম আমরা কিন্তু B। Potential energy stored on unit volume of a stress wire is তাহলে বলছে কি ইউনিট ভলিউম, তাহলে 1 unit volume ক্ষেত্রে কি হবে আমরা মনে আছে যে half of y l square divided by a square, তাহলে দেখো y যে y l square divided by a square। If the length of a wire is double, then the Young modulus কি হবে লেন্থ ডাবল করো ট্রিপল করো যাই করো লেন্থ কি হবে remains y কি হবে remains same। What is the unit of Young's modulus? কি আগের মতো নিউটন পার মিটার স্কয়ার same as what stress এর মতো। How much force has to be applied to a steel wire with cross sectional area 1 into 10 minus 4 is okay to double its length, তাহলে বলছে কি লেন্থটাকে আমি ডাবল করতে চাই সেটা কতটুকু করতে হবে আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে মানে y দিয়ে দিয়েছে, তাহলে খেয়াল করে দেখো ডাবল its length মানে কি আমি যদি বলি তাহলে কি হবে প্রিভিয়াসলি সাপোজ ছিল l নাও এখন কি থাকবে 12, তাহলে স্মল l is equal to what দেখো 12 minus l মানে কি l, তাহলে আমরা যদি বলি স্ট্রেন কি স্ট্রেন কত হবে স্মল l by ক্যাপিটাল l is equal to l by l, দেখো আগে আমরা করেছিলাম তাও তাড়াতাড়ি আরেকবার করে দিলাম সেটা কখনোই ভুল হয়, ঠিক আছে? তাহলে স্ট্রেন কিন্তু 1, তাহলে এখন আমরা জানি কি আমরা যদি y is equal to stress by strain,
তাহলে এখানে স্ট্রেস কত হয়? স্ট্রেস হলো f ডিভাইড বাই a আর স্ট্রেন আমাদের 1। তাহলে ক্যালকুলেট y কত বলে দিয়েছে 2 * 10 টু দি পাওয়ার 11 1 যেতে পারে, তার মানে f বাই বসাই দেওয়া যাবে। এখন থেকে a বলে দিয়েছে এরিয়া কত 1 * 10 টু দি পাওয়ার -4, এরিয়া কিন্তু বলে দিয়েছে রেডিয়াস কিন্তু বলে দিয়েছে, এরিয়া বসাতে পারবো 1 * 10 টু দি পাওয়ার -4। তাহলে f কত আসছে কত -4 চলে যাবে, তার মানে 2 * 10 টু দি পাওয়ার 7 নিউটন হওয়ার কথা। তাহলে आंसर d হবে। What is the amount of work done to extend a wire? কতটুকু লাগবে? half of FL। আমরা তখন দেখেছিলাম half of FL হয়। The ratio of the length of two wires of the same substance and radius is 1:2 যদি both of them are pulled by equal force, ratio কি হবে? তাহলে একটু মনে করে দেখো, ratio of the what? Strain, ratio of strain। তাহলে একটু মনে করে দেখো, আমরা জানি এখানে ক্ষেত্রে ratio of strain জানতে চেয়েছে, খেয়াল করে দেখো আমরা জানি কি এখানে একটা বলছে যে দেখো ratio of the length দেওয়া আছে 1:2, তাহলে length এর ratio দেওয়া আছে 1:2, জানতে চেয়েছে কি strain এর ratio কত। তাহলে একটু খেয়াল করে যদি আমরা দেখি, আমরা জানি কি y = FL by AL, তাহলে এখানে আমরা বলতে পারি y AL = FL, বুঝা যায় না? তাহলে এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আমাদের এই y হলো কনস্ট্যান্ট, y এটা হলো কনস্ট্যান্ট, আর এদিকে f টা বলেছে কি বাই ইকুয়াল ফোর্স, তার মানে এটা কনস্ট্যান্ট। তার মানে যদি বলি L1 বাই L2 যদি হয় 1/2, তাহলে অবশ্যই স্মল l বাই স্মল L2 = 1/2, তাই না? তার মানে দুটো সেম হবে, অর্থাৎ যতটুকু চেঞ্জ হবে সেটা কিন্তু কি সেম 1:2 হবে। এখন খেয়াল করো এটা 1:2 হলো, আমাদের জানতে স্ট্রেন এর কথাটা, স্ট্রেন ছিল কি স্মল l বাই ক্যাপিটাল, তাই না? তাহলে স্ট্রেন কিন্তু দুজনের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যদি বলি স্ট্রেন ছিল আমাদের স্ট্রেন 1 বাই সাপোজ স্ট্রেন 2 সেকেন্ড কেসে, তাহলে স্ট্রেন আমরা জানি স্ট্রেন = what স্মল l বাই ক্যাপিটাল, তাই না? তাহলে আমরা কি বলতে পারি স্ট্রেন 1 এর ক্ষেত্রে L1 বাই ক্যাপিটাল 1, স্ট্রেন 2 এর ক্ষেত্রে আই থিংক বলা যায়। তাহলে কি আছে দেখো তো, এই যে L1 বাই L2, L1 বাই L2 হলো 1/2, সো এটা দেখো কি আসছে, আমরা যদি বলি এই দেখো এটা মানে কি, এটা মানে হলো 1/2 ইনটু কয়টা বলছে কি L2 বাই L1, L2 বাই L1, তার মানে কি আসছে এই দেখো L2 বাই L1 এটা কত 2/1, आंसर 1 আসবে। টেকনিক্যালি সবই তুমি সেম রাখো, কি বুঝছো? লেন্থ যেমন হবে সেই অনুযায়ী কি হবে, আমাদের এক্সটেনশনটা হবে, আলটিমেটলি স্ট্রেন অলওয়েজ সেম। ঠিক আছে, সার্কিট তোমাকে দেখানো ছিল না যে দেখো এইটুকু বোঝানোর জন্য যে যদি তোমার সবকিছু সেম থাকে, লেন্থের যে রেশিও হবে সেই অনুযায়ী কি আসবে, তোমার এক্সটেনশনের একই রেশিও আসবে এবং পাশাপাশি আরেকটা পয়েন্ট তখন স্ট্রেন সেম থাকবে। ঠিক আছে, ওকে ব্যাপারটা আসলে কোশ্চেন ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমরা আসলে স্ট্রেন চাই না এখানে। এখানে আসলে চেয়েছিল দেখবা, এখানে চেয়েছিল কত, আমাদের কি হবে ইনক্রিজ করবে কতটুকু, বা আমি যদি বলি আর সুন্দর মতো আসলে ছিল কি এখানে স্মল ছিল, তাহলে আলটিমেটলি কি হবে স্মল থাকে 1/2 আসবে, आंसर সি আসবে। তবে সেম কথা যদি এখানে আমরা স্ট্রেন থাকতো তাহলে আমরা পারতাম মানে স্মল চেঞ্জ থাকতো। কোএফিশিয়েন্ট অফ স্টিল রিজিডিটি উইল বি হোয়াট, ওকে স্টিলের ক্ষেত্রে কত আসে, স্টিলের ক্ষেত্রে কত আসে 8.4, আমরা তখন দেখেছিলাম এটা হলো 8.4 থাকবে। ঠিক আছে, তাই ইনটু ভলিউম মডুলাস ওকে ভলিউম মডুলাস, যত মডুলাস আছে ইয়াং মডুলাস বলো আর এই রিজিডিটি বলো ভলিউম বলো সবই একই কথা, মানে স্ট্রেসের মতো নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ आंसर কি হবে। What will be the spring constant of each piece when a spring is divided into two equal pieces? মনে কথা আমি বলেছিলাম যে এটা যদি বলি পুরোটা এটা ছিল k, আমি কি করেছি, আমি এটা অর্ধেক করে দিয়েছি। আমরা জানি কি k is proportional to 1/l, মানে কি লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা পরে কেসে যেটাকে অর্ধেক করি কি বুঝবো আমরা, আমি l টাকে হাফ করেছি, l is half, তাহলে l যদি হাফ হয় k কত টাইমস হবে, ইনভার্সলি প্রপোর্শনাল না, তার মানে k is twice, k twice মানে কি आंसर হবে 2k, তাহলে आंसर হবে 2k। ঠিক আছে, সেম যদি বলা লেন্থ 1 হাফ করেছো তাহলে প্রত্যেকটা ওইটা ছোট অংশটা কি হবে 3 টাইমস হবে, ফাইন। এই জিনিসটাই if the shape of any object changes on application of force then what is it called, যদি সেটা চেঞ্জ হয় শেপের সাথে সবই জড়িত কি হয়, শেপের সাথে শিয়ারিং এর পার্টটা জড়িত। ঠিক আছে, সো ওকে এখন বলছি কি চেঞ্জেস অন application of force then what is it called, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে শিয়ারিং, স্ট্রেন বলা হবে, যতটুকু চেঞ্জ হয়েছে। ওকে, which of the following ones does the slope of strain versus stress graph indicate? এর মূল কথা কি, মানে strain versus stress এই গ্রাফটার স্লোপ আসলে কি বোঝায়। মনে করে দেখো আমরা একটা গ্রাফ আঁকি, এটা যদি স্ট্রেন আঁকি, এটা যদি স্ট্রেস লিখি, ওকে এবার একটা কি হবে সুন্দর একটা লিনিয়ার লাইন দেখা যাবে, সেটা স্লোপ কি দেখা যাবে আসলে, মনে করে দেখো y = এই যে স্ট্রেন ভার্সেস স্ট্রেস, সরি স্ট্রেস ভার্সেস স্ট্রেন, সো আলটিমেটলি এটা দেখা যাবে, অর্থাৎ স্ট্রেস ভার্সেস স্ট্রেন। আর আমরা জানি কি y চেঞ্জ ডিভাইড বাই x চেঞ্জ, সো আলটিমেটলি কি দেখা যাবে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি দেখা যাবে। যদি এখানে আসলে 1 বাই দেখানোর কথা যদি এই অনুযায়ী করা হয় স্ট্রেন ভার্সেস স্ট্রেস, আসলে গ্রাফটা হলো স্ট্রেস ভার্সেস স্ট্রেন। ঠিক আছে, তো দেখো যেটাই হোক না কেন, যেটা হলো কাছাকাছি আছে সেটা আমরা দেখাতে হবে, সেটা হচ্ছে what will be the change in the Young's constant if the radius is increased, radius increase করার না করো Young's constant সেম থাকবে, অর্থাৎ এটা সেম থাকবে। ওকে, সো লেকচারটা এই পর্যন্ত ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। জানার জন্য নেক্সট লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলো আজকে আমরা শুরু করি চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা ভালো আছো। তাহলে আজকে আমরা শুরু করি চ্যাপ্টার 7 লেকচার 2। আর এই চ্যাপ্টার আমি কি শেষ করতে চাই, এখানে আমরা দেখব কনসেন্ট্রেশন নিয়ে, ফ্লো ফ্লুইডস এন্ড এখানে কি ডিসকাস নিয়ে কথা বলবো। তো তোমরা সবগুলো কনসেপ্ট রিসার্চ করে মেডিকেল প্রশ্ন এটা তুমি রিসার্চ করে তুমি যদি আসি যে ফার্স্ট কনসেন্ট্রেশন নিয়ে দেখো মেডিকেল সোর্স থেকে আসছে কোশ্চেন। তো কনসেন্ট্রেশন জিনিসটা কি, ধরো এটা কাছে আমি এই তার উপর সাইডে ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো মেডিকেল ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই তার উপর ফোর্স অ্যাপ্লাই করতে দেখো কিন্তু লম্বা হচ্ছে, মানে একটু ছবি দেখো, ওর আগের প্লেস থেকে কি হয়ে গেছে, ডটটা খেয়াল করে দেখো, ওর আগের প্লেস থেকে একই সাথে কিন্তু লম্বা হওয়ার পাশাপাশি এখন কি হচ্ছে শ্রিঙ্ক করে গেছে বা ছোট ছোট চিকন হয়ে গেছে, তাই না? তাহলে আমি বলি আগে ওর এখানে টোটাল সাপোজ এই জায়গায় টোটাল রেডিয়াস ছিল সাপোজ বললাম r, তাহলে এখন কি বলবো এই r থেকে ও আসলে এই অংশটুকু কমে গেছে, বা আমি বলি r থেকে আসলে এখন ডেলার কমে গেছে, বলা কি না কিন্তু তার মানে কি যখন এটা বলছে একই কিন্তু নিচে আগে বলতে আমি ছিল সাপোজ এটা আমি বলি l, তাহলে এখন আরো ইনক্রিজ করেছে কতটুকু, হ্যাঁ ডেলার। তাহলে বুঝতে পারছি এই জায়গায় যখন এটা টানছি তখন কিন্তু এট দ্য সেম টাইম দুই ধরনের স্ট্রেন পাচ্ছি, একটা হলো এই রেডিয়াসের জন্য আর একটা কি হ্যাঁ একটা লেন্থের জন্য বা লংজিটিউডাল, তাই না? তাহলে আমরা দেখতে পারি যে আমাদের ক্ষেত্রে পজিটিভ স্ট্রেন কি আসলে সিগমা ইজ ইকুয়াল টু আসলে আমরা কি লংজিটিউডাল আমাদের রেডিয়াসের জন্য স্ট্রেন ডিভাইড লংজিটিউডাল স্ট্রেন, কারণ সহজ কথা বাংলা ভাষায় এটা হলো কি দুইটা স্ট্রেনের ডিফারেন্স, একটা হলো রেডিয়াসের জন্য স্ট্রেন আর একটা হলো কি আরো একটা স্ট্রেন বাট এটা হলো লেন্থের জন্য। তাকে আমি লিখলাম কারণ এই জিনিসটা দেখো এই সিগমা মানে পজিটিভ কিন্তু আসলে দুইটা একই জিনিসের রেশিও, দুইটা একই জিনিসের রেশিও, তার জন্য মাথায় রেখো এইটা কিন্তু কি নেই সেম কিন্তু নেই, ওর কোনো ইউনিট স্ট্রেন থাকে না। একটু খেয়াল করে রেডিয়াসের জন্য কি হবে স্ট্রেন মানে কি উপরে থাকে কি ইনক্রিজ হতে পারে, আমি কি এটা কি পজিটিভ মানে কি ঝামেলা আছে কিন্তু তুমি যে খেয়াল করে দেখো আমি যখন এই লেন্থ শুরু বা এই যে রেডিয়াসটা কি হয়েছে এটা কি ডিক্রিজ হয়েছে না, তাই না? রেডিয়াস সামনে মাইনাস দিব, আমাদের লাগবে লাস্ট রেজাল্ট যেটা কোশ্চেন হতে পারে মাইনাস অফ এখানে কি l del r ডিভাইড বাই r del l। ঠিক আছে, তাহলে পরিবর্তন করব, তাহলে এটা কিন্তু অবশ্যই জানতে হবে কেন বলবে নো ইউনিট অর লাইক ডাইমেনশন কোনো কিছু নাই বলতে। এখন ভ্যালু আসি, তাহলে পজিটিভ ভ্যালু কি ভ্যালু হলো একটা লিখব একটা ভ্যালু দেখা যায় -1 থেকে বড় এবং হাফ এর চেয়ে ছোট হওয়ার কথা। ঠিক আছে, বাট আমরা রিয়েলি কি দেখি, রিয়েলি আমরা দেখি আসলে এটা মাইনাস হয় না বলেছি, অর্থাৎ 0 থেকে শুরু করে হাফ পর্যন্ত ইভেন মোস্ট অফ দা যে মেটাল আছে তারা আসলে পয়েন্ট থেকে পয়েন্ট 4 এর মধ্যে থাকে। তাহলে এই দুটো ভ্যালু যাতে অপশন একটা না করে গেস করতে একটা হয়ে যাবে, ক্লিয়ার? কারণ সাধারণত ডিরেক্টলি কোনো দাও থাকে দেখা থাকে আসলে এখানে যেটা নির্ণয় করেছিল তো বলছে রেঞ্জ কোড অ্যাকচুয়ালি দেখো -1 থেকে হাফ পর্যন্ত, এখানে সবচেয়ে কম ঝামেলা এই যেটা আছে -1 থেকে 1 পর্যন্ত, এই যেটা মনে দিয়ে ও তারপরে দিও। এখন আগে থেকে লাগবে হ্যাঁ বইতে 4 দাও আছে 4 করে লাগবে না। আমি যদি আগে পড়ে বলছি ইয়ংস মডুলাস অফ সাবস্টেন্স 2.6 2.6 যেটা বলছি ইয়ং মডুলাস ইজ 2.6 টাইমস ইটস মডুলাস অফ রিজিডিটি, হোয়াট ইজ দা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। তাহলে যদি বলি মনে করে আমরা জানি y ইকুয়াল টু তিনটা ফর্মুলা আছে 2n * 1 + সিগমা। ঠিক আছে, y ইকুয়াল টু 2n * 1 + সিগমা। তাহলে আমাদের বলে দিয়েছে y হলো কি আমাদের y হলো ইয়ংস মডুলাস আর এটা হলো আমাদের মডুলাস অফ রিজিডিটি n, বলে দিয়েছে কি y হলো 2.6 টাইমস ইটস মডুলাস অফ রিজিডিটি। তাহলে বলতে কি আছে y ইকুয়াল টু twice n আছে, তাই না? তাহলে আমরা আমাদের বলে twice n 2.6 n, তাহলে বসাই 2.6 n ইজ ইকুয়াল টু twice n * 1 + সিগমা। তাহলে কি আসে এই দেখো n এর বাদ টু দি পাওয়ার কত 1.3 ইজ ইকুয়াল টু 1 + সিগমা, সো সিগমা ইজ ইকুয়াল টু 1.3 - 1 মানে आंसर 0.3 আসে। তাহলে 0.3 এর आंसर আছে 6 0.3। which quantity has no dimension, কোনটা কোনো dimension নেই। দেখো আমাদের কিন্তু এরকম quantity কিন্তু জানা থাকবে, যেমন আমি এই চ্যাপ্টারে আমরা এই চ্যাপ্টারে আমরা স্ট্রেন করেছিলাম যেটা এটা কিন্তু কোনো ডাইমেনশন নেই। ঠিক আছে, এটা অবশ্যই হবে আমাদের তিনজন কিন্তু সব মডেল আছে আমাদের ইউনিট ডাইমেনশন কিন্তু আছে, ইউনিট কি আমরা বলি স্ট্রেসের মতো, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। আর যদি আমরা ডাইমেনশন বলি মনে করা কিছু নাম আছে ইনভার্স 2 আর ইনভার্স ইনভার্স m l ইনভার্স 1 ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা জানলাম তাহলে আমরা ডাইমেনশন অবশ্যই কিন্তু পজিটিভ রেশিও, পজিটিভ রেশিও has no unit neither dimension, the value of the positive ratio cannot be equal to, এটা কিন্তু কমন তাই আমি সেটা করতে পারি কনফার্ম যে আমাদের পজিটিভ নরমালি কিভাবে -1 ছোট হতে পারে না এবং কখনোই হাফে চেয়ে বড় হতে পারে না। তাহলে এখানে দেখো এই যে আমাদের এই 0.6 এখানে হাফে চেয়ে বড়, আমরা এটা কিন্তু কখনো সম্ভব না। ঠিক আছে, এখন আমরা
এই কিন্তু হতে পারে আমরা ক্যালকুলেট করি আমাদের মনে হয় ভাই হাফ কিছু করছিলাম আমরা মাইনাস আছে কি আমরা সেটা শুরু দিলাম আমরা মনে হয় 1 করছি এটা মাইনাস একটু ভালো করে মাথায় এই কোশ্চেন তো আসলে একটা জায়গা তো উইদিন স্ট্রিং পজিটিভ রেডিয়াস আমরা জানি কি আমাদের স্ট্রিং ডিভাইড করতে হবে উপরে রেডিয়াসের জন্য নিচে কি লঞ্জিটিউডাল লেন্থের জন্য তাহলে ল্যাটারাল স্ট্রিং ল্যাটারাল স্ট্রিং আর লঞ্জিটিউডাল ল্যাটারাল স্ট্রিং বলতে স্ট্রিং রেডিয়াস ডেল আর বাই আর লঞ্জিটিউডাল মানে হলো ডেল বাই এল সেন্স কি হবে অ্যানসার হবে ডি নেক্সট আমরা ফ্লো ফ্লুইড এখানে কোনো চাষে তাহলে কিন্তু কিছু জিনিস করতে লাগবে যেমন আমরা যদি প্রথম পার্টে যাই ফার্স্ট অফ ফ্লো ফ্লুইড তো একটা নদী বা পাইপের মধ্যে এই যে পানি যাচ্ছে মানে যে ফ্রি মানে একটা পয়েন্ট আসি তো আমরা কি লিকুইড কোন পাশে একটা পয়েন্ট লিকুইড বলা কি নন কমপ্রেসিবল ফ্লুইড আর গ্যাস কমপ্রেস করা যায় ফ্লুইড ফাইন এটা অবশ্যই রাখো এখন আমরা যদি যাই যে গ্যাস আমাদের এই যে পানি চলতেছে কিভাবে চলে আমরা যদি আমি কি আছে ফার্স্ট অফ অল এটা দেখি দেখো তুমি কি অলওয়েজ এটা হলো এভরিওয়্যার ওকে তাহলে দেখি যে অলওয়েজ কোন নদী হতে পারে কি সবসময় ভেলোসিটি আছে সেম আছে আবার আমরা কি নট সেম এমন হতে পারে যদি এমন হয় কোন নদী একটা ফ্লুইড জেনারেট হচ্ছে যদি দেখা যায় 24 ঘন্টা অলওয়েজ ভেলোসিটি সেম দিস ইজ নোন অ্যাজ কি এটা বলা ইউনিফর্ম ভেলোসিটি এটা বলা ইউনিফর্ম যদি না থাকে কি এটা নন ইউনিফর্ম ফাইন এখন এভরিওয়্যার আছে এভরিবডি বলে এখানে সেম ভেলোসিটি আমরা কি হতে পারে আর এমন হতে পারে সব জায়গায় এভরিওয়্যার সব প্লেসে আমি দেখতেছি সেম ভেলোসিটি সেখানে কি বলি সেখানে স্টেডি স্টেডি স্ট্রিম আর যেটা দেখব না একদম এক জায়গায় একরকম ভেলোসিটি সেখানে কি হবে নন স্টেডি সব থাকে লোকাল একটা জানি কিন্তু আরেকটা হয়ে যাবে ঠিক আছে ফাইন ওকে তাহলে যদি সামনে যাই সামনে যাই তো একটা জিনিস এখান থেকে যদি আমি ভিডিও লগে আসতে পারি বলতে পারি যে মানে একটা কেস বলতে রিভাইস অফ অলওয়েজ ভেলোসিটি সেম সেখানে ভেলোসিটি একটা স্ট্রিম আমরা ইনফর্ম ঠিক আছে এখন আরেকটা টাইপ হবে একটা জিনিস কি আমরা টার্বুলেন্ট ফ্লো আর হলো স্ট্রিম লাইন একটা আমাদের স্ট্রিম লাইন ফ্লো আরেকটা আমাদের টার্বুলেন্ট স্ট্রিম লাইন হলো একটা পাইপের মধ্যে পানি আছে এটা পাইপ ছিল এখন আমি না এই পাইপের মধ্যে পার্টিকেল চলতেছে আমি একটা বলতে ছুটি দিলাম একটা কেস হবে দেখো এখানে পার্টিকেল সামনে যাচ্ছে তাই না পানি সামনে যাচ্ছে পানি সামনে যাচ্ছে তো সাইডে ধরো প্রত্যেকটা লেয়ার চিন্তা করি আর বলতে যে যদি এই প্রত্যেকটা লেয়ার চিন্তা করতেছ না তো যদি এমন হয় লেয়ার্স আর প্যারালাল আমি যেখানে দেখতেছি ঠিক আছে শুনুন তাহলে এটা আমাদের পাইপ করছি আমি পাইপ এসেছে রাইট পাইপ আমি করলাম আমি এখানে যাওয়ার বাকি আছে যে পাইপে বাকি ফেলি দাও তাহলে ওরা এই বাকি অংশগুলো কার্ভ রিজনের মধ্যে কি হয় সুন্দর মতো প্যারালাল মেইনটেইন করতেছে একটা স্মুথ একটা ফ্লো মেইনটেইন করতেছে তাহলে কি হচ্ছে লেয়ার প্যারালাল কি হয়ে থাকবে হয় লিনিয়ার অথবা কার্ভ এই যেটা বলতেছে কি স্ট্রিম লাইন এখন আমরা কি আমরা দেখি যেরকম প্যারালাল তো প্যারালাল মধ্যে ইন্টারসেক্ট করার সুযোগ নাই আমরা কখনোই করব না ইন্টারসেক্ট করব না তিন নাম্বার কেস হলো যদি ভেলোসিটি যদি বেশি হয় ভেলোসিটি যদি বাড়ে তাহলে তার সাথে সমান তাহলে কি হবে সমান তাহলে লেয়ারের পরিমাণ বাড়বে অর্থাৎ লেয়ার কি হবে আর কনসেন্ট্রেট হবে ঠিক আছে এই আমাদের স্ট্রিম লাইন মেইন কথা হচ্ছে লেয়ার প্যারালাল চলে কথা এখানে প্রশ্ন ঝামেলা হয় ঝামেলা হয়ে যায় এটা কার্ভ হয়ে যায় আমরা মাথায় কথা বলি লিনিয়ার স্ট্রিম লাইন কার্ভ না কিন্তু লেয়ার মধ্যে কার্ভ হয় কোনো সমস্যা নাই এস লং এস ওরা প্যারালাল ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই ওখানে স্ট্রিম লাইন থাকবে তবে কার্ভ জিনিসটা কি ধরো এই পাইপের মধ্যে কথা ধরো নদীর মধ্যে ক্লাস যেখানে কি আছে বডি সেম এরকম কি আছে পাঁচ মিনিট 2 মিনিট দিয়েছে এখন সমুদ্রের ধারে যেটা লিখেছে এই যে লাইন কি এরকম প্যারালাল এই যে সামনে চলতেছে ওরকম হয়ে গেছে তাই এমন যে ধারে কাছে গেছে একজন কাজ কার্বন ঠিক ছিল না কোনো প্যারালাল কোনো মেইনটেইন করার সুযোগ নাই আমরা মেইনটেইন এখানে যেখানে খাই এটা কি প্যারালাল না এবং সেটা কথা কি প্রত্যেকটা পার্টিকেল ডিফারেন্ট হয়ে চলতেছে মানে লাইক ডিফারেন্ট হয়ে যায় ওই দেখো ওরা কিন্তু এই যে ওই সাথে আগে কিন্তু ওরা ইন্টারসেক্ট করার সুযোগ ছিল না দেখা যাচ্ছে ইন্টারসেক্ট করতেছে আমরা প্যারালাল না এবং ইন্টারসেক্ট করবে আজ আমরা কারোর সাথে কার্বন লাইন একজন একই রকম ঠিক আছে তাহলে আমরা স্ট্রিম লাইন কি আর টার্বুলেন্ট এখন আমরা ভালো আসলে আমি বেশিরভাগ কিছু লাইন তো এই কাজের জন্য একটা সাইন্টিস্ট রেজাল্ট নিয়ে একটা কথা বলছি আসলে আমরা জানতে ক্রিটিক্যাল ভেলোসিটি তুমি দেখো তো এই যে ফ্লোটাই এই ফ্লোটাই কিন্তু তুমি হবে ফ্লোটাই সাপোজ তুমি পানি ফ্লো করতে মিটার ওকে নাইস এখন স্ট্রিম লাইন করতেছে তুমি 50 করছো নাইস স্ট্রিম লাইন করতেছে তুমি এখানে করো 1000 মিটার সেকেন্ড ওকে স্ট্রিম লাইন থাকবে কত এত বেশি ভেলোসিটি হবে তখন এই যে পার্টিকেল এত সুন্দর প্যারালাল আছে ও কি করবে ও এত বেশি ঢাকা খেয়ে যাবে ওই ঢাকা সোজা সোজা থেকে আবার আছে মানে তখন বাকি লাগবে এই বাকি সময় না এটা এখানে কি হবে ঢাকা শুরু হবে তাই না কিছু ঢাকা শুরু হবে সেটা যখন এত ভেলোসিটি তোমরা স্ট্রিম লাইন থাকছে তাই না তো বলছে যে আপ টু দ্যাট ভেলোসিটি যেগুলো কি স্ট্রিম লাইন মেইনটেইন করতে হবে তাকে আমরা বলছি ভেলোসিটি তাহলে কি আপ টু ওকে দ্যাট ভেলোসিটি দ্যাট ইজ দ্যাট ভেলোসিটি বলছে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি এখন সাইন্টিস্ট করতেছে সাইন্টিস্ট রোনাল বলতে ভাই একটা কাজ আমরা দিয়েছি সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি লিখলো যে v = ক্যাপিটাল ইনটু ইটা বাই রো আর এটা কি আমরা কোএফিশিয়েন্ট সেগুলো এটা হলো রেনাল্ড নাম্বার তাই এটা সিগনিফিকেন্স এই রেনাল্ড নাম্বার যেমন হয় কয়টা ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে আমরা লেস দেন 2000 আমরা বলতে এই অবস্থা কি আছে এখন স্ট্রিম লাইন যদি হয় এটা মোর দেন 3000 বুঝলে কি হবে এখন স্ট্রিম লাইন টার্বুলেন্ট হয়ে গেছে তার মানে যদি এমন হয় যে রেনাল্ড নাম্বার কি হচ্ছে 2000 চেয়ে বড় এবং 3000 চেয়ে ছোট তাহলে বুঝবে এটা এখন কি হচ্ছে এটা এখন স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্ট হচ্ছে মানে এই ট্রানজিশন ফেজ আছে ঠিক আছে আমরা এই তিনটা লাইন অবশ্যই আমরা জানবো ফাইন চলে গেছে এখন আমরা এটা বুঝতে শুরু করতে লাগবে এখন বিস্তারিত দেখি আমরা বিস্তারিত যাব তার আগে মানে সিম্পল একটা কথা বলি না বিস্তারিত আমরা বুঝলে আমি দুটো জিনিস শিখাই একটা বুঝছি ওকে মানে বুঝছি আমরা পানি পাত্র নিয়েছি ঠিক আছে পানি নিয়েছি তো বলা হচ্ছে কি যে আমি যদি এমন হয় ধরো বাহির করতেছি বাইরে একটা স্ফেরিক্যাল ম্যাচ ছিল ওটা আমরা সাবস্টেন্স তাহলে কি আমি যদি যে কেমিক্যাল সাইন্স তাহলে অবশ্যই 100 100 এখন সাইন্স আর্টিস্ট করছে এই মডেল কি যখন এই পানি আছে এখন বড় ছিল মাঝখানে বেশি ফাঁপা ছিল বা অনেক বেশি ছিল এই শুধুমাত্র এই লেয়ারটা ছিল মধ্যে মাঝখানে কি একটা হলো স্ফিয়ার কি হলো সেটা এটা ভাসতেছে সেটা কি হলো ভাসতেছে এবং ইভেন দেখাইছে ওজন আসলে রেডার ওজন আছে 80 নিউটন বা সাপোজ ওই তখন দেখা যাচ্ছে 50 নিউটন তাহলে এই যে বাকি অংশটা গেল বাকি অংশটা কোথায় গেল তার ভাবে একটা কাজ হচ্ছে ঠিক আছে এই যে পানি আমরা পাচ্ছি কেউ তো আছে যেটা কন্টিনিউয়াসলি উপরে একটা ফোর্স দিয়ে যাচ্ছে যেটা জন্য আমরা 100 নিউটন জায়গায় পাচ্ছি এই কেউটাকে এই কেউটাকে আমরা বলছি আর যেটা কি যেটা F = v rho g এই স্পিডের জন্য কিন্তু জাহাজ পানি ভাসছে এই জাহাজ এত ভারী কেন কারণ ও ভারী হতে পারে আর যদি মাঝখানে ফাঁপা রাখা হয় হলো করা হয় যাতে ভলিউম বেশি থাকে বুয়েন্সির জন্য এই ফোর্স বেশি হয় তার জন্য নাম বেশি থাকে ক্লিয়ার ওকে এখন আসলে ভিসকসিটি কি ভিসকসিটি হলো সহজ কথা এটা আসলে ফ্রিকশন বাংলাদেশে একদম কি ফ্রিকশন তো যেটা আমি ফ্রিকশন বলতে যেমন হয় আমি কি করছি আমি বুঝছি আমি বলি পুরো কিছু পানি আছে তুমি বলবে পানি কি করতে মুভ করতে সারা ভালো কথা এখন যখন বন্ধু বললাম ওরা বললাম পুরো যাবে পুরো মধ্যে টাইম ছিল না কথা ওকে অবশ্যই আলাদা এটা হবে আমরা যদি তার ক্ষেত্রে এখানে স্টিক করে ধরে রাখবে দুটো কাজ করবে গ্লু আছে ওকে ধরে রাখবে দুটো কাজ করবে সেটাই মধ্যে ভিসকসিটি সেটাই মধ্যে ভিসকসিটি এখন পানিতে গ্লু টেন্ডেন্সি কম আর তার ক্ষেত্রে গ্লু বেশি হচ্ছে তাহলে আমরা বুঝলাম ভিসকসিটি জিনিস তাহলে ভিসকসিটি কাজ করবে অপোজিট এটা হলো একমাত্র নীতি ও কখনো করবে অপোজিট ভিসকসিটি অপোজিট অবজেক্ট রিঅ্যাকশন অবজেক্ট যেটা কাজ করবে অবজেক্ট যেটা কাজ করবে ইভেন আমরা বন্ধুরা সামনে চলতে করবে এই গ্লুর জন্য একটা পিছনে বাধা ফিল করবে একটা পিছনে করবে একটা আমি বলবো ফোর্স করবে একটা টেনশন করবে তাই না সেই যে পিছনে টেনশন ফোর্স সেটা কি সেটা ভিসকসিটি মনে রাখো ফ্রিকশন লাগে গাড়ি সামনে যাচ্ছে ও সামনে যেভাবে যাচ্ছে যেটা টেনশন আছে এটা আমরা কি কেন পিছনে যাচ্ছে সেটাকে সেটা ফ্রিকশন ক্লিয়ার ওকে এখন আমরা দেখি সামনে পানি চলে দেখো এই দেখো ধরো তুমি এটা পুছিলো তুমি এটা একটা অবজেক্ট ছিল তুমি অবজেক্ট গুলো লাগছে তুমি এটা টুক করে মারছিল এখানে তুমি এটা করছো বাকি হাতে ডোমেন আছে তুমি এটা ফেলে দিয়েছো অবজেক্ট ফেলে দিয়েছো কি অবজেক্ট ম্যাচ ছিল এমজি ফোর্স করবে যেটা চাবি করতে অবজেক্ট এখন তুমি তো একটা শিখলে ভাই কি আমরা জানি বলতে কাজ করবে এখন এই বলতে কাজ করবে ধরে বললাম তোমার ওয়েট কাজ করবে আমি ধরো 200 নিউটন ঠিক আছে এখন তোমার বলতে কাজ করবে এটা হলো না এটা বেশি কত বেশি না সব ভালো না দেখো বলতে ফোর্স কাজ বললাম 100 নিউটন বললাম দেখো স্মার্ট করে বলা পারি করতে হবে আরে কাজ করবে এটা আমি লাগাই ধরো ওয়েট করব 100 নিউটন তুমি বলতে কাজ করতে সাপোজ বললাম 40 নিউটন বা এমন করে ভাবে ওকে ধরে সাপোজ 18 নিউটন ঠিক আছে 18 নিউটন তাহলে কি হবে তাহলে একদম ইনিশিয়াল নিউটন কি হবে নিউটন হলো তুমি এই 20 নিউটন তুমি একটা ডাউনওয়ার্ড মোশন পাবা একটা ডাউনওয়ার্ড মোশন পাবা যেটা কত 20 নিউটন বাট এই যে ডাউনওয়ার্ড মোশন পাচ্ছ এটা 20 নিউটন আমি এই 20 নিউটন একটা ডাউনওয়ার্ড মোশন পাচ্ছ তাই না এখন দেখো তুমি
নিচে চেষ্টা করবে এই যে আমি বলছিলাম কি ভাই এখানে ভিসকাসিটি কাজ করে কি অপোজিট ভেলোসিটি বা অপোজিট মোশন এখন ভিসকাসিটি কি কাজ করবে ও কি করবে ও তো পানির মধ্যে যাচ্ছে সাথে কাজ পিছনে উপরে টানবে নিচে দেখো এই কাজ করে টানবে পিছনে যখন টানবে তখন কি হবে একটা ভিসকাস ফোর্স মধ্যে কাজ করবে এখন ধরে নিলাম এই ভিসকাস ফোর্স দেখো হ্যাঁ শুরুতে কি ও একদম ফিক্সড টাইম দিবে মনে করেন নরমাল ফিক্সড ভাবে নিউটন কাজ করছে নিউটন কাজ করছে মানে ভিসকাসিটি কি হলো যখন যাচ্ছে আস্তে ভিসকাসিটি বাড়তে থাকছে ঠিক আছে যদি বাড়তে আমরা অনেক বেশি নিয়ে যায় কি আস্তে ধীরে ধীরে ইনক্রিজ করবে দেখা যায় কি শুরুতে আমি বলি কি আছে সাপোজ 2 নিউটন ভিসকাস ফোর্স কাজ করতেছে আর আস্তে আস্তে নিচে যাবে এখন 2 নিউটন ভিসকাস ফোর্স কাজ করলে কিন্তু 80 প্লাস 82 আমরা এখন 80 নিউটন নিচে যাবে বাট একটা সময় দেখা যাবে যে এই যে 80 নিউটন আর এটা হয়ে গেছে 20 নিউটন তখন কি হবে তখন mg 100 নিউটন সো এই যে একটা অবস্থা প্রাথমিকভাবে কি আমরা প্রথমে কোনো একটা ডাউনওয়ার্ড মোশন আমরা বলি একটা ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন পাবো ইনিশিয়ালি একটা পাবো ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন পাবো তাই তো আমি বলি এটা পুরো আমাদের এই যে ডেপথ এটা হচ্ছে টুকুটা তাহলে এই যে অবজেক্ট এখানে আছে যখন এখানে আছে তাহলে কি আছে আমরা বলি শুনলে যে এটা বুয়েন্সি আর এই যে মাসলে একটা আছে মাসলে একটা হলো আমাদের এনজি ওয়েট তাহলে অবজেক্ট যখন কি আছে তখন এনজি পজিশন আছে সে ওদের কিন্তু একই রকম পরিমাণ বুয়েন্সি কাজ করতেছে বাট এই যে এখানে কি আছে এই যে অল্প একটু পরিমাণ ভিসকাসিটি কাজ করতেছে অল্প আমি বলছি যে এই যে এটা হচ্ছে কিন্তু আমরা মধ্যে অ্যাক্সেলারেশন আছে অ্যাক্সেলারেট এখন পরবর্তী কেস অবজেক্ট আমরা তাহলে কি লাস্ট এখানে আমি এটা কথা বলছি বিকজ পরবর্তী কোশ্চেন কত 0 নেট অ্যাক্সেলারেশন মানে 20 মিনিট এখানে আমি বলি আমি বলছি আমি কি হলো আমি আর অ্যাক্সেলারেশন আমরা রাদার ওই পয়েন্ট আমরা শেষ করি আমরা যখন বুয়েন্সি ফিক্স আমরা অ্যাক্সেলারেশন পেয়েছি আমরা অ্যাক্সেলারেশন আমরা ডিউ থেকে ছিল তো আমরা ভিসকাস ফোর্স বাড়ে তো পুরো রাস্তা অ্যাকশন হবে বুয়েন্সি ভিসকাস ফোর্সের যোগফলটা আসলে ওয়েটের সমান হবে অর্থাৎ 80 যোগ 20 100 বলা হচ্ছে যে অবস্থা হবে ভিসকাস বাড়বে তখন ভিসকাস ফিক্স হয়ে যাচ্ছে তখন দেখা যাবে কি এটা সেম কমপ্লিট ফোর্স অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন দিলাম রাদার তখন ফাইনাল ভেলোসিটি পেয়ে গেছে সেটা কি ফাইনাল ভেলোসিটি যেটা ইউনিফর্ম ভেলোসিটি এখন বলা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি আমরা যদি v = 2r2g into rho minus sigma divided by 9 eta এই ফর্মুলাটা একদম পুরো মাস্ট খুব ভালো মনে রাখতে হবে এই বিটা হলো টার্মিনাল ভেলোসিটি ঠিক আছে এটা আমাদের টার্মিনাল ভেলোসিটি হ্যাঁ এটা কি এটা আমাদের কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি ঠিক আছে তারপর আসি আরেকটা আমাদের রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ছিল যেটা জানি রো হলো কি রো হলো ডেনসিটি অফ যে মিডিয়াটা ছিল এখন তুমি ওয়াটার বলতে এটা ছিল বা অন্য কিছু হতে পারে আর এই সিগমাটা কি এটা সিগমা হলো ডেনসিটি অফ অবজেক্ট লাগবে এখানে লাগবে জি স্কয়ার আর টার্মিনাল ভেলোসিটি এর স্কয়ার প্রপোর্শনাল আর এটার ইনভার্স প্রপোর্শনাল এই যেটা অবশ্যই ঠিক আছে তাহলে এই অবজেক্ট রেডিয়াস পয়েন্ট টু ভিসকস মিডিয়া এট টার্মিনাল ভেলোসিটি which is side দেখো এই প্রপোর্শনাল আছে কিন্তু ডি হবে even object at its terminal velocity then acceleration of an object falling to the distance of the acceleration কত হবে যদি টার্মিনাল ভেলোসিটি আমরা জানি টার্মিনাল ভেলোসিটি ইজ ইউনিফর্ম ভেলোসিটি আর যখন একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে তখন অবশ্যই তার কোনো acceleration থাকা সম্ভব না কারণ acceleration তখন 0 হয়ে যাচ্ছে the terminal velocity of a small point falling from 6% in is the terminal velocity হবে তারপর এইটার সাথে ডিপেন্ডেন্ট তুমি বলো এই যে তুমি বলো তুমি এই জায়গায় উপরে ছেড়ে দিছো দেখো কি হবে যখন পানি ছেড়ে দিয়েছি এখানে আমাদের কি হবে প্রথমে অবশ্যই ওভার কারণ কি প্রথমে ওই এখানে acceleration কাজ করবে ভেলোসিটি বাড়ছে বাট বাকি এই যে এই পয়েন্টে হলো ও টার্মিনাল ভেলোসিটি পেয়েছে এখন কি হবে এখন এই যে এক্সট্রা কোকিং ছেড়ে ও কিন্তু এই ভূমিতে গ্রাউন্ডে কাজ করার আগে এখানে সাপোজ টার্মিনাল ভেলোসিটি পাবে কারণ এই যে ভেলোসিটি তো ধর আছে একটা ভাগ ভাগ এটা বলতে আপনি প্রতি টার্মিনাল ভেলোসিটি পাবেন তারপরে যেখানে আসলে এখানে একটু ডিফারেন্স দিয়ে দেবেন বুঝতে হবে আসলে ফোকাস করতে এরকম হাতে ছেড়ে দাও না মানে এই লাজে বসে আমরা ইফেক্ট করতে পারি টার্মিনাল ভেলোসিটি কথা বলতে টার্মিনাল ভেলোসিটি এটা পেয়ে যাচ্ছে তাহলে ওই জায়গায় টার্মিনাল ভেলোসিটি পাচ্ছে কোন ভাবে কি করতে পারছে এটা থাকতে পারে না কারণ আমরা জানি v = 2r স্কয়ার g / 9 টা * রো মাইনাস সিগমা তাহলে এখানে কোন জায়গায় এসে আছে বা এই যে চেঞ্জ করতে চেঞ্জ করতে না কিন্তু অর্থাৎ এই অ্যাকশনটা দেখা যায় তুমি যেখান থেকে ছেড়ে দাও ওই টার্মিনাল ভেলোসিটি অ্যাডিং করে সেটা অবশ্যই হবে মানে এখানে 20 মিটার সেকেন্ড হয় আমাদের এখানে 20 মিটার সেকেন্ড অর্থাৎ বাকি সব সেকেন্ড ক্লিয়ার অর্থাৎ আগে পরে টার্মিনাল ভেলোসিটি অ্যাডিং করবে কিন্তু এই ভেলোসিটি ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না কারণ এটা কিন্তু নট ডিপেন্ডেন্ট অন এইচ এই যে কোনো ডিপেন্ডেন্ট না Bring up the James terminal velocity due to terminal velocity অবশ্যই ডিসকাস করতে যেখানে আমি যেমন কথা কিন্তু তার বৈশিষ্ট্য এবং ফ্রি এরিয়া ইকুয়াল এরিয়া বৈশিষ্ট্য বা ফ্রি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স ওকে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করতে দেখো কিন্তু তার সাথে দেশে নির্ভর করে চলে তাহলে যাও তাহলে যাই বৈশিষ্ট্য ডিসকাস আসলে জিনিসটা আমরা দেখলাম ভালো মনে যে এটা গ্রাউন্ড ঠিক আছে গ্রাউন্ড এটা হলো সারফেস এখন উপরে পানি এটা হলো পানি আমি তোমাকে কেসি করব আমি বললাম এখানে পানি ফ্লো আছে এটা হলো এই পয়েন্ট আমি বললাম এখানে একটা পয়েন্ট বলছি পয়েন্ট ফ্লো আছে আমি বললাম সি পয়েন্ট এটা ফ্লো আছে দেখো এই যে আমি দেখছি বলতে এই তিনটা কোন জায়গায় পানি ভেলোসিটি হিসেবে পয়েন্ট মানে ওদের হিসেবে অবশ্যই কিন্তু এই পয়েন্ট ভেলোসিটি তাহলে সিস্টেম কেন যত গ্রাউন্ড আছে গ্রাউন্ড ইজি গ্রাউন্ড ভেলোসিটি তাই তো তাহলে ভেলোসিটি নিচে যাবে শুরু করব আমি শুনলাম আমি কিন্তু উপরে টাইপ করব তারপর টাইপ করব কেন হচ্ছে তারপর আমি বলে রাখছি এই একটা সারফেস এই যত নিচে গ্রাউন্ড আছে ভেলোসিটি তখন আর গ্রাউন্ড থেকে স্বাধীন অনেক বেশি হবে তাহলে আমি বলি আমি কি দেখব আমি দেখব ভেলোসিটি কমতেছে ভেলোসিটি আমি ভেলোসিটি ডিক্রিজ ডিগ্রি ডিগ্রি পরিমাণ চেঞ্জ হয় 1 এর চেঞ্জ হয় ভেলোসিটি ভেরি তাহলে দেখো ভেলোসিটি ভেরি ইউনিট হবে ডিগ্রি মানে মিটার পার সেকেন্ড মিটার কারেন্ট কিন্তু সেকেন্ড ইনভার্স তাহলে কি আমি হলো টি ইনভার্স ঠিক আছে এখন কি যদি এটা পানি হয় তাহলে তো তুমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখবা যদি এটা কি হচ্ছে যদি আমরা সাপোজ মানে কার হয় বা ধর হানি হলো বা মিউ হলো তাহলে কথা চিন্তা করতে হবে তুমি আরো বেশি মজা আমরা যদি বলি আমি কি হচ্ছে তোমার এই যে পরিবর্তনটা ডিমান্ড পরিবর্তন কেন হবে যদি এটা ওয়াটারের জন্য হয়তো তুমি ওয়াটারের জন্য দেখবা যেখানে যদি হয় এই পয়েন্টে সাপোজ 10 মিটার পার সেকেন্ড তুমি এখানে দেখবা হলো 2 মিটার পার সেকেন্ড সাপোজ আর যদি আর হয় হয়তো তুমি এখানে দেখবা 10 মিটার সাপোজ আর তুমি এই পয়েন্টে দেখবা হয়তো 0.0 মিটার কারণ অনেক বেশি আর অনেক বেশি গুণ থাকে না তার মানে বুঝতে এই যে ডিগ্রি পরিমাণ কিন্তু হচ্ছে বাড়ছে পরিবর্তন কিন্তু বাড়ছে তাই না পরিবর্তনটা হচ্ছে বাড়ছে তার মানে কি তার এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেশি হবে ওই ফ্লুইড তার তত বেশি ভিসকাস তো এই জন্য হচ্ছে ভিসকাস ফোর্স F is proportional to d/d ক্লিয়ার ওকে এবার কি আছে আমরা পানি নিচে পানি করে দিতে পানি ছিল আমি যদি নৌকা পাচ্ছি না কিন্তু এখানে নৌকা আছে বাকি নৌকা থাকে আর এখানে নৌকা আছে আমি এই বলেন ঠিক আছে তাহলে এই বিজ্ঞানের মধ্যে কোনটাকে আপনি এটা যদি এরিয়া হয় তাহলে আমরা 2 মিটার সেকেন্ড হয়তো সরি আমি নিউটন পার মিটার সেকেন্ড এটা হলো যে দা নেচার অফ সারফেস আর শুরু করে তাহলে ভিসকাস ফোর্স ভিসকাস অবশ্যই এটা অবশ্যই অপোজিট কাজ করবে অপোজিট মানে কি মানে স্যার ডি বাই ভিসকাস ইজ কম্পেয়ার্ড টু মেকানিক্যাল ফ্রিকশন কম্পেয়ার্ড তাই না আমরা প্রপার্টি বলছে ফোর্স মানে ভিসকাস ঠিক আছে তাহলে এখানে প্রপার্টি বলছে ফোর্স মানে ফোর্স ভিসকাস বলতাম প্রপার্টি বলছে ভিসকাস এগুলো কি ডিরেকশন অফ লিকুইড ভিসকাস ফোর্স ভিসকাস অবশ্যই এটা অবশ্যই অপোজিট কাজ করবে অপোজিট মানে কি মানে স্যার ডি বাই ভিসকাস ইজ কম্পেয়ার্ড টু মেকানিক্যাল ফ্রিকশন কম্পেয়ার্ড তাই না আমরা কি ভিসকাস ফোর্স কি রেজিস্ট্যান্স বিটুইন সারফেস অফ সলিড নো প্রপার্টি অফ লিকুইড ওকে না শুধু লিকুইড না গ্যাস আছে রেজিস্ট্যান্স অফ মোশন ডিফাইন্ড লেভেল অফ ফ্রিকশন ফোর্স ওকে এখানে বলতে রেজিস্ট্যান্স অফ মোশন ডিফাইন্ড লেভেল এটা হচ্ছে বলা যাবে যে বিভিন্ন লেভেল গ্রেডিয়েন্ট করে রেজিস্ট্যান্স তাহলে আরেকটা দেখো কম্পেয়ারেবল নট নেসেসারি ভিসকাস ইজ দেখো ইন ফ্রিকশন না দেখো কম্পেয়ারেবল কি ফ্রিকশন বাট ইন হোয়াট ইজ ভিসকাস ভিসকাস কিন্তু কখনো ফ্রিকশন না ভিসকাস ইজ কম্পেয়ারেবল ফ্রিকশন ফ্রিকশন আমরা চিন্তা করতে পারি একই রকম প্রপার্টি কাজ করে দুজন অপোজিট কাজ করে দুজন বাদ দিচ্ছে এটা কখনো দিচ্ছে না ঠিক আছে এগুলো হয় ইন পজিশন অফ ভিসকাস আমরা জানি কি আমরা বলছি কি আছে একটা প্যাসকেল সেকেন্ড অথবা নিউটন পার মিটার সেকেন্ড অথবা কি হয় তাহলে দেখা যাচ্ছে নিউটন পার মিটার সেকেন্ড সেন্সর দিও ডাইমেনশন কোএফিশিয়েন্ট ভিসকাসিটি কালেক্ট m inverse 1 inverse 1 which one is okay twice what inverse one multiplied by viscosity coefficient okay তো বলছি ভিসকাস has the highest viscosity আমি একটা বলতে একটু কথা তুলনা আছে যেমন একটা আছে টার is more than oil is more than milk is more than water সেটা অবশ্যই রাখবো আশা করি বলি আর কাছে আমাদের একটা কথা আছে honey is more than oil is more than milk
ইজ মোর দ্যান ওয়াটার। এখন কথা একটা জিনিস মাথায় রাখো যে ভিসকসিটি কখনো ডেনসিটির সাথে একদম রিলেটেড না, ঠিক আছে? ডেনসিটি আর ভিসকসিটি কিন্তু একই না। যেমন ব্লু, ঠিক আছে? ব্লু কিন্তু ডেনসিটি অত বেশি কম, বাট ভিসকসিটি অনেক বেশি। মানে ভিসকসিটি মিনিমাম কে কত বেশি আঠার মতো কাজ করে, ব্লু কাজ করে। ফাইন। এখন কথা হলো যদি তাও ধরো আমি কিছু হয়তো তোমার মাথায় এট দ্যাট ভেরি মোমেন্ট আসছে না, তখন কিন্তু তখন ইউ ক্যান কম্পেয়ার উইথ ডেনসিটি অ্যাজ ওয়েল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ব্লু একটা এক্সেপশন হবে। মোস্ট অফ দ্য কেস নরমালি যারা জিনিস আছে তাদের ক্ষেত্রে মানে দেখা যায় ডেনসিটিটা বেশি, সাধারণত কিছু ক্ষেত্রে মোটামুটি দেখা যায় ভিসকসিটি বেশি। তো আমরা দেখছি রিডিং সেম না, ভিসকসিটি সবসময় ব্লু আর স্টিকি স্টিকি করতে। তো এখানে আমরা দেখতে পাই মাল্টি ডিফারেন্ট ডিসটেন্স, বুঝতে পারছি এটা কিন্তু ডেনসিটি বেশি, তো ওই ধরনের চিন্তা করতে পারি। বুঝতে পারছি হাই ভিসকসিটি বাইরে দেখছি যে একটা মনে হয় আমি মনে করতে তুমি যদি দেখো নিউ কথা ঠিক আছে? কোন ভিসকসিটি গ্যাস ওকে সামথিং টেম্পারেচার টেম্পারেচার করলাম। আমরা টেম্পারেচার চলে যাব, তার মানে দেখি আমাদের দুটো জিনিস করতে হবে। একটা হলো কি, একটা হলো ইমিডিয়েটলি কি হয়, একটা হলো আমাদের নট মিস কি হয় ইন্টারমলিকুলার ডিসটেন্স আছে। তো কি ধরে এটা হবে এই যে পয়েন্টটা আসলে ওটা হবে। এই জন্য কি হবে ওদের মেইন ইন্টারমলিকুলার ফোর্স করতে পারে তত বেশি একটা টেম্পারেচার একটা টেম্পারেচার বাড়াও যদি তাহলে ওদের কাইনেটিক এনার্জি তাই ওদের মুভমেন্ট ইনক্রিজ হবে। তাই ওই দূরে চলে যাবে মানে ওদের মধ্যে কি হবে ওদের মধ্যে তখন ইন্টারমলিকুলার যে ইন্টারমলিকুলার কাজ করতে কি হবে প্রেসার বাড়ানোর কাছে আসবে তো ব্যাক ব্যাক মানে কি যেমন অনেক বেশি একটা দূর মানে যেহেতু অনেক বেশি দূরে করে কি হবে এই ভিসকসিটি বাড়ে। আমরা দেখতেছি এখানে সম্পর্ক কেমন টেম্পারেচার বাড়লে ভিসকসিটি বাড়ে। তো টেম্পারেচার আমরা দেখি এটা সম্পর্ক কেমন সেটা ইটা ইজ প্রপোর্শনাল টু √T। এটা অবশ্যই জানবা যেটা কাছে এরকম বলতে পারে যে ইটা ভার্সেস √T এটা কেমন এটা লিনিয়ার এটা লিনিয়ার এই জিনিসটা ঠিক আছে। আমরা জানি প্রেসার কি আসলে মাথায় প্রেসার কিন্তু গ্যাসের নয় প্রেসার ক্ষেত্রে গ্যাসের কি হয় না কোনো কিছু দেখা যায় না সেটা মাথায় কি হবে নো সম্পর্ক নেই। তো এটা আমরা মাথায় রাখি কোশ্চেন ভিসকসিটি গ্যাস ইজ সামথিং টেম্পারেচার মনে দেখো গ্যাসের টেম্পারেচার কি ছিল ইটা ইজ প্রপোর্শনাল টু √T মানে কি টেম্পারেচারের স্কয়ার রুটের সাথে প্রপোর্শনাল তাহলে প্রপোর্শনাল স্কয়ার রুট টেম্পারেচার ঠিক আছে। এই টেম্পারেচার ইনক্রিজ করে ভিসকসিটি অফ লিকুইড কি হবে আমরা জানি টেম্পারেচার বাড়বে তাহলে কি গ্যাসগুলো দূরে চলে যাবে আমরা ফোর্স কমবে তাহলে ভিসকসিটি কমবে আমি ডিসকাস করব। যদি টেম্পারেচার ভিসকসিটি হবে গ্যাসের আমরা টেম্পারেচার বাড়লে গ্যাসের ইনক্রিজ করবে লিকুইড ডিসকাস করবে সেটা কিন্তু which is not regarding the temperature coefficient which is not correct. আমরা দেখো তাহলে কোএফিসিয়েন্ট অফ fluid rapidly increases with the increase of temperature. Fluid rapidly increase ঠিক আছে। Viscosity by proportional to velocity তাই এটা কেন velocity বেশি মানে থাকে বেশি রাইডিং এনার্জি বললাম থাকে বেশি মানে কি পলিশন বেশি ঠিক আছে। আমরা দেখো if pressure increases coefficient of viscosity of fluid also increases pressure থাকে বেশি অবশ্যই proportional জানি pressure বাড়লে কি হবে ইন্টারমলিকুলার গ্যাপ কমবে ইন্ডাকশন বাড়বে viscosity বাড়বে। So viscosity of coefficient of gas depends on pressure না এটা কিন্তু না কিন্তু না কি হবে viscosity of gas is something to the temperature proportional to the square root that is which properly properties the movement of blood through veins in human body depend on. তো মানে ঠিক আছে viscosity যেটা বলা আছে ফার্স্ট অফ অল যে shape of শুধু কার্ভ থাকে তোমরা দেখবে নরমালি এরকম ঠিক আছে। তো যে জিনিসটা হচ্ছে যত রেজিস্ট্যান্স viscosity এনালাইজ করা আছে তো এটা সেই viscosity আছে তার আছে ফাউন্টেন এই যে flowing the vein মধ্যে ব্লাড চলছে সেটা viscosity মেইনটেইন করছে সেটা viscosity এই তিনটা প্লিজ আমাদের জানাই যে ফর্মুলেশন এক্সেস স্ট্রোক কোনটা স্ট্রোক কি বলছে সেই মধ্যে আমরা ভিসকস কথা বললাম না সেটা একটা ফর্মুলা দিয়েছে ভি আর ইটা ভি ঠিক আছে 6 আর মনে রাখবে এটা কি বলছি আমরা জানি একদম শেষে কি হয় টাইম টাইম রেসিপিং করে ভিসকস কনস্ট্যান্ট যায় না সেই ভিসকস ভ্যালু বলছে এটা টাইম রেসিপিং ঠিক আছে ওই জায়গায় ভিসকস ভ্যালু বুঝছি ধরো টাইম রেসিপিং অনেক বেশি যদি কম ভিসকস করে সেটা বলা হচ্ছে তার মানে কি হচ্ছে আর ইটা ভি আমরা বলি আর ইটা ভি সো আমরা কি যেটা আর ইটা ভি আমরা সি হবে which equation is type of fluid for the right is equal to 6 pi r d sensor b a b is right it is moving up at uniform velocity সেটা কি হবে একটা কোশ্চেন ধরো দেখো একটা অবজেক্ট ছেড়ে ওকে হেভি হেভি ছিল তখন কি হবে এই অবজেক্ট নিচে পড়তেছে অবজেক্ট আমরা ডিসকাস করছি কোনটা ডিসকাস করতে জানি এটা কি এটা হলো অপোজিট টু মোশন অর্থাৎ যেদিকে মোশন তার বিপরীতে কাজ করে ঠিক আছে। এখন যদি আমরা একটা জিনিস কত বেলুন কি নিচে পড়বে না বেলুন যদি নিচে দাও কিন্তু তাহলে বেলুন যখন পড়তেছে আর হ্যাঁ ওই নিচে কাজ বেশি হচ্ছে তার জন্য নেট কি করতেছে তাহলে আমি বলি এখানে নেট ডাউনওয়ার্ড তখন কি এরকম আর যদি এমন হয় নেট আপওয়ার্ড তাহলে দেখো তখন কিন্তু তোমার ডিসকাস করতে যাচ্ছে ডিসকাস অলওয়েজ অপোজিট টু ডিরেকশন ও যাচ্ছে বলে অবশ্যই ডিসকাস নিচে যাবে ক্লিয়ার না তাহলে দেখো এখানে বলছে এই জিনিসটা মুভিং আপ উপরে উঠতে থাকে ইনফরমেশন এখন কাজ করবে নেট যদি আপওয়ার্ড কাজ করবে ঠিক আছে। দেখো অবশ্যই আমরা যখন টাইম রেসিপিং যখন না বুয়েন্সি এই ডিরেকশন হবে তার মানে কি বুয়েন্সি ডিসকাস ফোর্স প্লাস এমজি তাহলে দেখো ডিসকাস ফোর্স বুয়েন্সি তাহলে ক্লিয়ার না এটা সেটা বল আর ডিসকাস ফোর্স টু মিডিয়াম থিটা বিকজ এটা টাইম রেসিপিং হবে আমরা জানি কি আমরা জানি ইকুয়াল টু 6 pi r eta v তাহলে বলছি আর সেটা প্রশ্ন দিয়েছে প্রশ্ন आंसर বি ফোর্স জানি যেটা মানে ভেলোসিটি হবে ইকুয়াল টু 2 r স্কয়ার g ডিভাইড বাই 9 ইনটু রো মাইনাস সিগমা ছিল সেটা v বাই টাইম রেসিপিং ফর্মুলা কিন্তু f বা ডিসকাস ফোর্স ফর্মুলা টাইম রেসিপিং ইজ সামথিং কোএফিশিয়েন্ট মনে করতে আমরা এটা বলছিলাম ইকুয়াল টু 2 r স্কয়ার g ইনটু রো মাইনাস সিগমা ডিভাইড বাই 9 এটা ঠিক আছে। তাহলে কি হচ্ছে এটার সাথে ইনভার্স প্রপোর্শনাল তাহলে आंसर হবে আর বিটা ডেন্সিটি রো এন্ড কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি এটা বিং ফ্লোন টু আ তিন টাইপ অফ গ্যাস আর এটা হবে আর কোশ্চেন নাম্বার কিছু মনে আমরা জানি টোটাল ভেলোসিটি r ইনটু ও r ডিভাইড বাই এটা তাহলে v ও r ডিভাইড বাই এটা তাহলে এটা c হবে What is the dimension of number? Number কিন্তু একটা নাম্বার 2000 বলছিলাম 3000 বলছিলাম আছে সেটা কিন্তু ইউনিট আমরা প্রত্যেকটা ডাইমেনশন 0 হয় কোনো ইউনিট নাই এটা হচ্ছে ফসফেট আন্ডার ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি দেন ফলস তাহলে গ্র্যাভিটি যদি ফলো করতে কোনটা অবশ্যই স্ট্রোক ঠিক আছে অবভিয়াসলি ইউনিট নেই ফাইন তাহলে এই ছিল কথাটা সো ইনশাআল্লাহ পারবো নেক্সট টাইম হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তাহলে দেখতে দেখতে আমরা চলো লেকচার 3 শুরু করতেছি আজকে চ্যাপ্টার 7 ফার্স্ট পেপার। তাহলে দেখো আজকে আমরা মোটামুটি থিওরির পার্টগুলো শেষ করব ইনশাআল্লাহ। নেক্সট লেকচার হবে তোমাদের ম্যাথমেটিক্যাল লেকচার। সো দেখো ফার্স্ট অফ অল সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি, যদিও মনে হতে পারে ভাই 1 স্টার এন্ড বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভাই সারফেস টেনশনের মলিকিউলার থিওরিগুলো, অর্থাৎ যে অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্সের ব্যাপারগুলো, পাশাপাশি অ্যাঙ্গেল অফ কন্টাক্ট এন্ড ক্যাপিলারিটি, এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে। আমরা যদি একটু দেখি সারফেস টেনশন যদি মনে হচ্ছে দেখো আসলে এতটা কমন আসলে এতটা কম গুরুত্বপূর্ণ না। 18 19 20 এদিকে 16 17 18 19 17 18 এসেছে তাই না, মাল্টিপল টাইমস এসেছে এবং আগে অনেক আসতো তাই না। তাহলে কি উত্তরটা কম দেওয়ার সুযোগ নেই। চলো শুরু করি আমরা। তাহলে একটু শুরু আমরা বুঝতে হবে হোয়াট ইজ সারফেস টেনশন ঠিক আছে। সারফেস টেনশন আমরা জানি তার আগে একটা ছোট প্রশ্ন, তুমি দেখেছো ধরো আমি বললাম যে ধরো একটা ফ্লোর ছিল, ফ্লোরে তুমি পানি ঢেলে দিলাম, তুমি দেখবা এই যে পানিটা দিয়েছো এটা কিন্তু এমন ভাবে থাকে না যে এরকম ভাবে থাকে না, কিন্তু আমি বলি ভাই ফ্লোরে পানিটা এরকম ভাবে থাকে
থাকে না, কিন্তু ফ্লোরে থাকে না, দেখবা সুন্দর এইরকম একটা ফর্মে থাকে, তাই না? মানে আমরা যে ফ্লোরে পানিটা ফেলছি সেটা কিন্তু সুন্দর একটা স্ফেরিক্যাল অবস্থা রাখার চেষ্টা করে। ঠিক একইভাবে একটা ওয়াটার ড্রপলেট ধরো যে পানি যখন কলটা তুমি অনেক স্লো করে ছেড়ে দিবা, দেখবা পানি যখন পড়ে রাফলি বৃষ্টির পানিতে আমরা যদি তুমি টিয়ার ড্রপ এরকম দেখেছো, বাট তুমি দেখবা একটা ভেরি মানে যখন পড়া শুরু করেছে দেখবা ওরা এরকম থাকার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। মানে কি? মানে ওয়াটার মলিকিউল এভাবে থাকে না, এরকম থাকে না। ওরা কি করতে চায় ভাইয়া? ওরা চায় একটা স্ফেরিক্যাল অবস্থা রাখতে, আর একটা এই অবস্থাটা বজায় রাখতে। ভাইয়া কেন করতেছে ওরা? ওকে, কারণটা হলো মাথায় রাখা। ওয়াটারের একটা ধর্ম হলো ও চায় কি করতে, ও চায় সেম ভলিউমের মধ্যে যত লিস্ট যত কম, ওকে, তো সেম ভলিউমের মধ্যে যত কম এরিয়া রাখা সম্ভব। তো খেয়াল করে দেখবা একই ভলিউম রেখে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের একটা স্ফিয়ার খুবই কি করে লিস্ট এরিয়া বা লিস্ট কি থাকবে আমাদের যে মিটার স্কয়ার আসবে, ঠিক আছে? অর্থাৎ অনেক কম এরিয়া থাকবে একই আয়তনের মধ্যে বা একই ভলিউমের মধ্যে। এখন আমরা যদি একটু আগানোর চেষ্টা করি এখানে কি করতেছে জানো? এখানে কেউ তো একজন আছে, কারণ ধরো ওয়াটারে তো নিশ্চয়ই আমার ব্রেন নাই যে ভাই বুঝতে কিরকম আছে, চারকোনা আছে নাকি ও পেন্টাগন তৈরি করছে, হেক্সাগন তৈরি করছে। কি হচ্ছে এখানে ওয়াটার মলিকিউল তুমি যদি চিন্তা করো এই যে মলিকিউল পাশে মলিকিউলের মধ্যে ওরা কি একই রকম মলিকিউল, আমরা পরে আবার বলবো যদিও, বাট এই একই মলিকিউলগুলো নিজেদের কি করবে আমরা ইন্টারমলিকুলার ফোর্স করছি না, ওরা একজন একজনকে টানবে, মানে এজ কেউ টানতেছে, একজন একজনকে করতেছে টানছে, ঠিক একইভাবে কোন একজনকে টানছে। এই যে আমাদের যে ফোর্সটা দেখতেছি দিস ইজ নোন অ্যাজ কোহেসিভ ফোর্স। আমরা যদি পরে আবার বলবো মানে একই রকম অণুর মধ্যে একই রকম মলিকিউলের মধ্যে একই রকম বলতে কি যেমন দুটো ওয়াটার মলিকিউল হতে পারে, এমন হতে পারে ধরে যে আমি বোর্ডে আসতেছি দুটো বোর্ডে যদি মলিকিউল হয় তো সবকিছু কি একই রকম টাইপ যদি হয় সেক্ষেত্রে কি হচ্ছে ভাই যে ফোর্সটা কাজ করে তাকে বলি কোহেসিভ ফোর্স, আর আরেকটা আছে অ্যাডহেসিভ ফোর্স, এটা হলো আউটসাইডার বা ডিফারেন্ট টাইপ অফ মলিকিউলের ইন্টারঅ্যাকশন। এটা আমরা পরে যাবো। আপাতত বেসিক জিনিসপত্রটা কি যে এই যে ফোর্সগুলো আছে ওরা চায় নিজেদেরকে টানতে এবং টানার ফলে ওরা কি করে ওরা চায় এমন একটা অবস্থা যেখানে লিস্ট এরিয়া আছে। ওকে, আর তাহলে আমরা যদি বলে ফেলি লিস্ট এরিয়ার মধ্যে যদি কখনো অপশনে পাও ওয়াটার মলিকিউলগুলো কোন শেপে থাকতে চাই অথবা বলতে পারে যে ইন হুইচ শেপ দ্য এরিয়া ইজ লিস্ট, অ্যানসার কি হবে ভাই? অ্যানসার ইজ অলওয়েজ স্ফিয়ার, ঠিক আছে? স্ফিয়ারের মধ্যে সবচেয়ে কম এরিয়া থাকে। এখন দেখেন তো জিনিসটা কি করতেছে, আমরা যদি একটু ডেফিনিশন ওয়াইজ যাই, ধরো একটা পানির মগ নিয়েছো, পানি ভর্তি এটা, তুমি কি করছো এখানে শুয়ে রেখেছো, ধরো এখানে একটা শুয়ে রেখেছো, এটা ঠিক আছে? তো কি বললাম এই শুয়েটা যখন তুমি তুলতে যাবে, ধরো যে এই পর্যন্ত তুলেছো, ঠিক আছে? ফ্রিজে চিন্তা করে এই পর্যন্ত তুলেছো, তুমি এটাকে এই পর্যন্ত তুলতে যাচ্ছ, দেখবা ওয়াটার মলিকিউল না তোমাকে সহজে তুলতে দেবে না, মানে তুমি যদি ধীরে ধীরে তোলার চেষ্টা করো তুমি জিনিসটা ফিল করতে পারবা। কি করবা? তুমি হয়তো দেখবে যে এখানে না এই যে এই অংশটা ওয়াটার লেগে আছে, তাই না? এই অংশটা কি হচ্ছে ওয়াটার লেগে আছে। ও কি করতে যাচ্ছে ভাই? তুমি যখন এই শুয়ের মাধ্যমে ওকে তুলতেছো মানে সুই যখন পানি থেকে তুলছো তখন কিছু পরিমাণ পানি তোর সাথে লেগে আছে অ্যাডিটিভ ফোর্সের জন্য, তাই না? তো কি হচ্ছে ওয়াটার মলিকিউল ভাবছে হায় আমার নিয়ে হয়ে যাচ্ছে, আমার ক্ষেত্রে এরিয়া বাড়াই দিতেছে, তো তাহলে কি এটা কমাইতে তখন এটা কি ভাই আমি আগে যেটা ছিলাম ওখানে শান্তি ছিলাম ওখানে এরিয়া কম ছিল, তাই ওখানে এই এরিয়াটা কাউন্ট ব্লু কালারটা, তো কি করতে চায় এই সুইটাকে নিচে দিকে নিচে নামাতে চাচ্ছে যাতে কিনা ওই অংশটা অতিরিক্ত এরিয়া তৈরি করতে না পারে। ক্লিয়ার? তো এই জন্য কি হচ্ছে আমরা শুধু আমি একটা বাধা মনে হয় ফিল হয় যে কেউ একজন আঠার মতো বাধা রাখতেছে পিছনে। এখন যদি আমরা ডেফিনিশন ওয়াইজ যাই ব্যাপারটা বুঝাচ্ছি কি, ধরো আমি যদি বলি যে আগের মতোই এখানে একটা পানি চিন্তা করো, এখানে বললাম একটা শুনে একটা লেন্থের কথা বললাম, আমরা তো এটা বুঝতেছি যে ওয়াটার মলিকিউল চাচ্ছে কি করতে হয় টেনে ধরতে। এখন এই যে দেখা যায় যে প্রত্যেকটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার কেউ একজন আছে যে টানতেছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি হচ্ছে পারপেন্ডিকুলার এই ফোর্সটা বা এই জিনিসটা কাজ করতেছে। কি কাজ করতেছে ভাইয়া? যার কাজ হলো তোমার এরিয়াটাকে কমান, যার কাজ হলো তোমার এরিয়াটাকে কমান। এই যে যদি আমি বলি টোটালটা হলো এল লেন্থ, টোটাল আমি যদি বলি ক্যাপিটাল লেন্থ, যদি বলি ক্যাপিটাল এল লেন্থে তোমার টোটাল ফোর্স কাজ করতেছে এফ, তাহলে বলা হচ্ছে যে ভালো মতো খেয়াল করো এই ফোর্সটা কেমন কাজ করে পারপেন্ডিকুলার, তাহলে দ্য পারপেন্ডিকুলার ফোর্স পার ইউনিট লেন্থ। মানে চিন্তা করো তুমি নিজে চিন্তা করো ধরো সুইটা যদি হতো 5 সেন্টিমিটার যতটুকু ফোর্স বা বাধা তুমি ফিল করতা বা যতটুকু ফোর্স লাগতো সুইটা তুলতে, যদি তার সুইটা হয় 10 সেন্টিমিটার বা ধরো 1 মিটার একটা সুই হলো তখন কি তোরা আরেকটু কঠিন হতো না? স্বাভাবিক। এটাই বলতে চাচ্ছি যে আলটিমেটলি কি মানে পুরো ফোর্স যদি বারবার কাজ করতে টাফ, তো প্রাণী প্রপার্টিটাকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? অবশ্যই আমরা জিনিস সত্য, ধরো 5 সেন্টিমিটার যতটুকু ফোর্স লাগবে কি 10 সেন্টিমিটার সুই হলে 1 মিটার সাপোজ লম্বা সুই বাড়ার কিছু একটা হয় তোমার ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি এভরি ইউনিট অফ লেন্থ আসলে একটা সার্টেন মতো ফোর্স কাজ করতেছে। যদি তোমার লেন্থটা বাড়ে তার মানে সেই ফোর্স বাড়তেছে, তো ইউনিটের মধ্যে যে ফোর্সটা কাজ করছে দিস ইজ নোন অ্যাজ সারফেস টেনশন। এটাকে বলতেছি কি ভাইয়া? সারফেস টেনশন, যার কাজ হলো তোমার এরিয়া যত কমানো সম্ভব কমাবে। অর্থাৎ আমি যদি বলি এল লেন্থে কাজ করতেছে হলো ফোর্সটা এফ, তাহলে আমি বলতে পারি কি লেন্থ যদি 1 মিটার হয় কারণ ইউনিট লেন্থ মানে 1 হলে আসলে কত এফ বাই এল, এই এফ বাই এল ইজ ইকুয়াল টু টি অর্থাৎ সারফেস টেনশন, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি একটু আগে যেটা এখানে আমরা দুটো জিনিস খুব কমন লাগে সবসময়, একটা হলো ইউনিট লাগবে, একটা হলো ডাইমেনশন লাগবে। তাহলে আমি যদি বলি এর ইউনিট কি আর ডাইমেনশন কি, তাহলে কখন আমরা ডাইমেনশন দিয়ে সাথে করব না ইউনিট বের করব আমরা। দেখো ইউনিট কি উপরে হলো ফোর্স আর নিচে হলো লেন্থ, তাহলে অবশ্যই কি হবে ভাইয়া? নিউটন আর মিটার। আর এটা তাহলে এই ডাইমেনশন কি হবে? নিউটন মানে কি ভাইয়া? নিউটন মানে হলো m l t ইনভার্স 2 আর মিটার ইনভার্স মানে একটা l ইনভার্স, তাহলে এটা কমায় দাও অ্যানসার কি থাকবে? m t ইনভার্স 2, অ্যানসার হলো n t ইনভার্স 2। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? ওকে, আমরা যদি একটু সামনে গিয়ে ভাই এই লেন্থের ব্যাপারটা একটু দেখি যে এই এল এর পরিচয় কি? ওকে, এখানে একটা মিসকনসেপশন একটা প্রবলেম মাথায় রেখো। এল মানে কিন্তু শুধুমাত্র লেন্থ যেটা আছে সুইয়ের লেন্থ যেটা আছে তার লেন্থ কিন্তু এরকম না। বলতে পারো লেন্থ হলো মানে এই ক্যাপিটাল হলো দ্য লেন্থ হুইচ ইজ ইন কন্টাক্ট উইথ দ্য ওয়াটার। আপাতত ওয়াটার নিয়ে যেটা কাজ করছে না ওয়াটার নিয়ে যেতে পারে। তার মানে এল মানে কি ভাইয়া? যে লেন্থটা ওয়াটারের সাথে ইন কন্টাক্ট আছে। তাহলে আমরা যদি বলার চেষ্টা করি ধরো আমি যদি একটা শুয়ে আছি, তারপর আমি যদি বলি ধরো পানির মধ্যে তিনটা জিনিস আছে, একটা পানির সারফেস, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে আমি বললাম হ্যাঁ এখানে তোমার একটা ধরো শুয়ে আছে, ঠিক আছে? এখন দেখো শুয়ের লেন্থ অবশ্যই মনে করে ভাই এটা লেন্থ আমি বলি স্মল এল, আমি বলে দিলাম শুয়ের লেন্থ হলো স্মল এল এখান থেকে এই পর্যন্ত। এখন ভাইয়া খেয়াল করো কতটুকু ওর ওয়াটারের সাথে কানেক্টেড হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া। দেখো মনে হতে পারে ভাই এই শুধু এই ধরনের না, এই সাইডে ওরাও কানেক্টেড ওয়াটারের সাথে এবং এই সাইডের ওয়াটারও কিন্তু কানেক্টেড। ভাই দুই সাইড কি বাদ যাবে না? বাদ যায় নাই। শুয়ে দেখবা যে একটা নিডেলের দুইটা টার্মিনাল এন্ডটা খুবই কি হয় অনেক বেশি 3 এবং 7 হয়, তাই না? সো এটা আসলে আমরা নেগলিজিবল ধরে রাখতে পারি। তাহলে কি বলতে চাচ্ছি ভাই? তাহলে দেখছো যে ওর দুইটা সাইড কিন্তু আসলে কানেক্টেড। তার মানে ওর ক্ষেত্রে আমি যদি বলি ক্যাপিটাল লেভেল কি হবে? এটা হবে কি ওয়াই সেলের সমান, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা একটা কেস দেখি। যেমন আমি যদি বলি এখানে একটা রিং আছে সাপোজ, না রিং না, আমি একটা বললাম একটা পেপার, আমি কি করছি একটা পেপার দিয়ে বা একটা ধরো স্টিলের কিছু একটা দিয়ে আমি একটা বানাইছি, বললাম যে এখানে একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে। তাহলে এই ক্ষেত্রে কতটুকু এল এর ভ্যালু কত হবে খেয়াল করে দেখো। আমি যদি বলি সারফেসটা আছে, বললাম যে সারফেসটা হলো এটা হলো r রেডিয়াস, তাহলে তুমি নিজে খেয়াল করো তো কতটুকু কানেকশন আছে, ঠিক আছে? কতটুকু আছে? শুধু পেরিমিটারটা, তাই না? তাহলে পেরিমিটারটা হবে ক্যাপিটাল, আমরা ওর ক্ষেত্রে ক্যাপিটাল কত 2 পাই r, ঠিক আছে? 2 পাই। এখন প্রশ্ন আসে প্রশ্নটা কি বলছে ভাই এরকম না, জাস্ট একটা রিং বল, যদি বলে একটা রিং, রিং মানে কি মাঝখানে ফাঁকা, রিং মানে কি মাঝখানে ফাঁকা এটা r, ঠিক আছে? রিং মানে কি মাঝখানে ফাঁকা এবং ওর যে পেরিমিটার বা যে থিকনেসটা নিয়ে সেটা আসলে নেগলিজিবল ধরা যেতে পারে, কিছু বলার থাকে। বলে যে একটা রিং অফ 2 সেন্টিমিটার রেডিয়াস বা 5 সেন্টিমিটার রেডিয়াস এমন কিছু বলে দিই। এখানে খেয়াল করে দেখো এখানে লেন্থটা কত হবে? দেখো ভিতরের অংশে একটা পয়েন্ট অফ কন্টাক্ট আছে এবং বাহিরেও কিন্তু একটা পয়েন্ট অফ কন্টাক্ট আছে, তাই না? তার মানে দুইটাই কিন্তু পয়েন্ট অফ কন্টাক্ট। সো আলটিমেটলি কিন্তু পেরিমিটার শুধু পেরিমিটার হবে না, রাদার এল হবে কি ভাই 2 ইনটু 2 পাই r। বলতে পারো ভাই মাঝখানে মানে দুইটা আসলে রেডিয়াস সেম হবে আসলে দুইটা পেরিমিটারের। ওকে, টেকনিক্যালি আবার বললাম যে এই রিংগুলো চিন্তা করা হয় যে থিকনেস অনেক বেশি নেগলিজিবল। তো আমরা চাইলে ধরে নিতে পারি ইন্টারনাল যে ডায়ামিটার বা ইন্টারনাল যে রেডিয়াস আর এক্সটার্নাল যে রেডিয়াস এই দুটো আসলে সিমিলার, ক্লিয়ার? তো সিমিলার দিয়ে আমরা এটা করতে পারি। ফাইন, এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা ভিডিওটা পজ করে বা 10 সেকেন্ড পর অ্যানসার দিও। সেটা ধরে এখানে বলে দিল একটা কি আছে, ওকে, ধরে এখানে বলে একটা স্কয়ার আছে। তাহলে বলতো স্কয়ারের ক্ষেত্রে কি হবে? যে স্কয়ারটা বলে একটা স্টিলের স্কয়ার, বলতে এক্ষেত্রে ক্যাপিটাল কি হবে? নিজে 10 সেকেন্ডের মধ্যে বলো, অবশ্যই পারবা। যদি আমি বলি প্রত্যেকটা এল স্মল এল এখান থেকে বলি স্মল এল কি হবে বলো তো? আশা করছি বুঝতেছো যে ভাই এটা কি পেরিমিটারই হবে, যেটা পয়েন্ট অফ কন্টাক্ট, তো কন্টাক্ট আছে শুধুমাত্র পেরিমিটারটা, তাহলে আনসার কি ভাই 4। ফাইন, তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এর কিন্তু ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? তো এইগুলো আমাদের সারফেস টেনশন নিয়ে ইনিশিয়াল কথাবার্তা। ওকে, তারপর যদি আমরা দেখি তাহলে কোশ্চেন চলে যায় স্মল লিকুইড ড্রপলেটস টেক দ্য শেপ অফ এ স্ফিয়ার। তাহলে বললাম যে স্ফিয়ারের মধ্যে কি হয় লিস্ট এরিয়া, তাহলে লিস্ট এরিয়া যেখানে সেখানে কি হচ্ছে আমাদের মনে করে দেখো সারফেস টেনশনের কাজ ছিল কি ভাই লিস্ট এরিয়া বানানো, তার মানে এটা কেন হচ্ছে সারফেস টেনশনের জন্য, অ্যানসার ডি হবে।
the raindrops are spherical. Okay, এখানে আমরা teardrop নিয়ে চিন্তা করব, কারণ বাই ফিজিক্স মানে ইনিশিয়াল ক্ষেত্রে অবশ্যই স্ফিয়ার হয়। রেইনড্রপ বা teardrop কেন হয়? আলটিমেটলি গ্র্যাভিটি কাজ করতেছে, নিচে দিকে পড়তেছে তখন হচ্ছে। বাট তোমাদের ক্ষেত্রে স্ফিয়ারটা চিন্তা করব সবসময়। তাহলে এটা স্ফিয়ার হয়, একই রিজন ফর সারফেস টেনশন। Why does the surface of the liquid always want to contract? কেন কন্ট্রাক্ট করতে চায় বা কেন ছোট হতে চায়? তাহলে আমরা যদি দেখি ভাই সারফেস টেনশনের দুইটা উদ্দেশ্য। সারফেস টেনশনের দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কি ভাই? প্রথম উদ্দেশ্য হলো টু রিডিউস দ্য এরিয়া। টু রিডিউস দ্য এরিয়া। সেকেন্ড উদ্দেশ্য হলো টু রেজিস্ট ইনক্রিজ ইন এরিয়া। মানে ও চায় কি এরিয়াটা কমাইতে, পাশাপাশি ও চায় এরিয়া যাতে বাড়তে না পারে। ঠিক আছে? এই হলো সারফেস টেনশনের কাজ। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি হবে। A blade of steel floats on water because of, তাহলে এখানে ফ্লোট করার জন্য আসলে উদ্দেশ্য কি ভাই? পৃষ্ঠটাল বা সারফেস টেনশনকে ধরে রেখেছে। সেজন্য ও নিচে উঠতে পারতেছে না, সিঙ্ক হচ্ছে না। তার মানে কি হচ্ছে? ফ্লোট কেন করতেছে? ডিউ টু ভিসকসিটি। ফাইন। ওকে, আমরা বলতে থাকবো না। বাট আলটিমেটলি যে চিন্তা করো তুমি নিজে দেখবা যে একটা সবচেয়ে ভালো এক্সাম্পল কি হতে পারে? পানির মধ্যে তুমি যদি ধরো পাউডার কিছু একটা দাও, দেখো তুমি ডুবতেছে। তাহলে যে ব্লেডটা যদি দাও, ভিজে যখন যাচ্ছে তখন ডুবে যাবে। তাই না? কারণ তখন গ্র্যাভিটির জন্য ডুবতেছে। ভিজে গেলে আলটিমেটলি রিডিউস করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আমি যদি দুইটা এক্সাম্পল দিই। ধরো এই যে পানি গ্লাস নিয়েছো, তো তুমি কি করতেছো? এক জায়গায় সাপোজ তুমি শুধু ব্লেডটা রেখেছো। ধরো এই শুধু ব্লেড বা যে কোনো একটা যদি স্টিলের একটা কিছু বলা, একটা স্ফিয়ার বা স্ফিয়ার নামে একটা সার্কেল বলা, স্কয়ার বলা, যাই বলো। তুমি যদি না ভিজে রাখো, ব্লেডটা থাকতেছে। তুমি যখন দেখবে এট দ্য ভেরি মোমেন্ট এটা কি হয়ে গেছে, ওয়েট হয়ে গেছে, তখন দেখবা সারফেস টেনশন কিছু করতে পারতেছে না, ও কি বলে সিঙ্ক করছে। ঠিক আছে? কারণ কি সারফেস টেনশন কাজ ছিল, এখানে অলরেডি ওয়াটার চলে গেছে, সারফেস কমানোর আর সুযোগ নেই, পানি এমনিতেই কি পুরো ভিজে গেছে। তো তখন কি হবে? গ্র্যাভিটি ড্রপ করবে। বাট এখানে কি হচ্ছে? এই যে ও যদি ড্রাই থেকে নিচে নামতে চাইতো, তাহলে এই জায়গায় সারফেস বেড়ে যাওয়ার সুযোগ ছিল। সো এটা প্রিভেন্ট করার জন্য কি করবে? ওকে ভাসা রাখবে। ক্লিয়ার? A square structure of ill is submerged into a soap solution. When the structure is withdrawn from the solution, then a thin film of soap bubble found on it. What is the amount of force on that structure when the surface tension of the solution is T? তো বলছে amount of force বের করতে। এত কথা মূল কথা হলো আমাকে ফোর্স বের করতে বলছে। কি করতেছি আমি হলো thin film of soap bubble found on it, মানে মূল কথা কি স্কয়ার স্ট্রাকচার নিয়েছি, নিয়ে কি আমি তুলছি। তো তোমার ক্ষেত্রে বলেছে কতটুকু ফোর্স লাগছে আলটিমেটলি। তাহলে আমরা যদি আবার চিন্তা করি, ধরো যেটা ছিল আমাদের পানি বা সোপ ওয়াটার, যেটা আমি করতেছি একটা স্কয়ার নিয়েছি। আমি ইম্পর্টেন্ট কথা দেখো, এটা কিন্তু একটা স্কয়ারের ফিল্ম, এটা কিন্তু একটা স্কয়ারের ফিল্ম। দেখো বলে দিয়েছে স্কয়ার ফিল্ম। ঠিক আছে? আমি যদি একটু শর্ট করে দেখাই, ধরো আমি একটু বড় করে রাখছি, ধরো যেটা কথা বলতেছে। ঠিক আছে? এটা হলো তোমার স্কয়ারটা। ফাইন। এবং মাঝখানে কিন্তু কিছু নাই, মানে মাঝখানে কিন্তু ফাঁকা। এজন্য তো সোপ ফিল্মটা তৈরি হয়েছে, এটা হিন্দি দিয়েছে। তাহলে দেখো আলটিমেটলি এখানে লেন্থ কত হবে? বাইরে একটা রেডিয়াস বা বাইরে একটা পেরিমিটার, ভিতরে একটা পেরিমিটার, যার না কি আছে ওয়াটার কন্টাক্ট আছে। প্রত্যেকটা যদি এল হয়, তাহলে খেয়াল করে যে বাইরেটার লেন্থ কত হবে? 4L, ভিতরে একটা আছে 4L, তাই না? ভিতরে একটা কি আছে 4L। মনে হয় ভাই যে এটা থিকনেস দিয়েছে, আগে বলেছি এইসব ক্ষেত্রে থিকনেসটাকে নেগেটিভ বলে রাখতে হবে। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো আমাদের ক্যাপিটাল কত হচ্ছে? ক্যাপিটাল কি আসবে না 2 4L অর্থাৎ 8L। তাহলে আমি যদি বলি তাহলে ফোর্স কত আমরা জানি, T F বাই ক্যাপিটাল L। তাহলে T F বাই 8L। তাহলে F কত? F 8TL। তাহলে आंसर 8TL। ক্লিয়ার না? আই থিংক বুঝতে পেরেছি। ঠিক যেমন রিয়েল চিন্তা করো, রিয়েল চিন্তা আমি একই কাজ করেছিলাম, জাস্ট ওখানে 4L আর এখানে 2 পাই। Due to which property of the water droplet are spherical? কেন? Obviously surface tension. Unit of surface tension is, মনে করে দেখো এটা ছিল F divided by L. F হলো আমাদের নিউটন আর L হলো মিটার, তাহলে অবশ্যই কি নিউটন পার মিটার হবে। তাহলে आंसर এই যে দেখো, নিউটন পার মিটার। What which okay, what is the unit of surface tension of liquid? Okay, এখানে একটা পয়েন্ট দেখো, নিউটন পার মিটার কিন্তু আমি দেখতেছি, তাই না? তো মাথায় সারফেস টেনশন আরেকটা আছে, বা আমরা পরে আবার দেখব যে সারফেস টেনশন আসলে আরেকজনের সাথে খুবই সিমিলার। সারফেস এনার্জি আমরা যদি পরে বলি এটা, অর্থাৎ আমি যদি পরে আমরা যদি আবার দেখি যে আমরা দেখব যে W is equal to delta A into T। ঠিক আছে? W is equal to ডেল্টা এ ইনটু টি। সেখান থেকে আলটিমেটলি কি আসে? আলটিমেটলি টি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ডেল। আমরা বলছিলাম এটা পরে আবার দেখব যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। তো ডব্লিউ কি আমরা জানি, ডব্লিউ ইনটু জুল, ডেল মানে হলো মিটার স্কয়ার। সো আলটিমেটলি কি আসবে? কি অবভিয়াসলি দেখতেছি জুল পার মিটার স্কয়ার। আমি এখান থেকে আমরা দাঁড়ায় জুল পার মিটার স্কয়ার, তাই না? বা জুল জেন ইনভার্স। তাহলে आंसर হবে কি সি। ডাইমেনশনাল ইকুয়েশন সারফেস টেনশন ইজ হোয়াট? আমরা বলছিলাম কিন্তু নিউটন পার মিটার। সো অবভিয়াসলি কি আসে এমটি ইনভার্স, তাই না? এমটি ইনভার্স আমরা বলছিলাম তখন। তাহলে आंसर হবে ডি। Which one is the surface tension of water? Okay, এখানে একটা পয়েন্ট, সারফেস টেনশন অফ ওয়াটার কত? সারফেস টেনশন অফ ওয়াটার হলো 72 × 10⁻³ এটা খুব ভালো মনে রাখবা। তবে একটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, যদি এমন হয় ওয়াটারের উপরে খেয়াল করো, একটু চিন্তা করো। ধরো এটা আমি ওয়াটার বলতেছি, ঠিক আছে? এটা ওয়াটার, ধরো এখানে পানি আছে। সেম ভাবে আমি এখানে একটা ওয়াটার রাখলাম, এখানেও পানি আছে, খুব ভালো কথা। এখন আমি দুই কেসে বললাম, এখানে এই কেসে উপরে আছে এয়ার মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম মধ্যে আছে কি এয়ার। আর আমি আরেকটা কেসে বললাম এখানে আছে ধরো ভেপার, এখানে আছে ভেপার। হ্যাঁ, আমি যদি কয়েকটা মলিকিউল কথা চিন্তা করি, এই যে ভেপারগুলো এখানে এসে আছে না? তুমি নিজে চিন্তা করো, তুমি নিজে যদি চিন্তা করো, আলটিমেটলি কি হচ্ছে এয়ার মলিকিউলগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করি আমাদের সারফেস টেনশন জিনিসটা কি হয়? আমাদের ওরা নিজেদের কষ্ট টানতেছে। ধরো ও টানতে যাচ্ছিল, নিচে, সারফেস টেনশন মানে যত বেশি কি করা যায়, কন্ট্রাকশন করা যায়, ও টানতে যাচ্ছিল নিচে। এখন দেখো এই এয়ারের ক্ষেত্রে উল্টা দিকে যে ফোর্সটা কাজ করে, উল্টা দিকে যেটা কাজ করে এটা নট দ্যাট মাচ। বাট এই ক্ষেত্রে দেখা যায় উল্টা দিকে, কারণ কি এয়ার মানে এখানে কি ব্যাপার আছে। তো ব্যাপারের ক্ষেত্রে কি হয়, ওরা অনেক বেশি পিছনে টানার চেষ্টা করে, পিছনে টানে। কেন? যেটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ঠিক আছে? তো অর্থাৎ এখানে শুধুমাত্র কোহেসিভ থাকে না, বা একই সাবস্টেন্সের মধ্যে যেটা জল ছাড়া দিচ্ছে এটা থাকে না, রাদার কি থাকতেছে, ওদের মধ্যে একটা অ্যাডিটিভ থাকতেছে। তো দেখা যায় যে উপরে যদি এয়ার থাকে এই ফোর্সটার পরিমাণ কম, উপরে যদি ভেপার থাকে এই ফোর্সটা, উল্টা ফোর্সটার পরিমাণ বেশি। এবং এটার জন্যই দেখা যায়, তার মানে বোঝাচ্ছে কি এখানে তোমার সারফেস টেনশনটা এবারে বেশি কাজ করবে না, তাই না? কারণ কি এয়ার উল্টা দিকে কম কাজ করতেছে। সো অবভিয়াসলি তোমার অন সাইড ডমিনেট করবে। সো এজন্য দেখা যায় যে এখানে সারফেস টেনশন দেখা যায় 72 × 10⁻³ ঠিক আছে? বাট যদি হয় এই যে এটা চিন্তা করো, ও যেভাবে টানতে যাচ্ছিল, যেভাবে পুল করতেছে, তার বিরুদ্ধে ব্যাপারটা উল্টা দিকে একটু হলো বেশি টানতেছে, এর চেয়ে একটু বেশি টানতেছে। তার জন্য সারফেস টেনশন যেমন হওয়ার কথা ছিল তার চেয়ে দেখা যায় কিছুটা কমে যায়, অর্থাৎ 70 × 10⁻³ নিউটন পার মিটার হয়। ঠিক আছে? এই দিকে একটু মাথায় রেখো। ফাইন। তাহলে দেখা যায় যে এখানে 72 কিছু বল নেই, যেহেতু আমরা ধরে নিব উপরে এয়ার আছে। ফাইন। But dances on water. So due to which property of matter? Fine. তাহলে আমরা এটাতে আসবো। তার আগে আমরা একটু দেখে আসি যে সারফেস টেনশন কি কি কারণে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারে। তাহলে আমরা যদি বলি আমাদের টি ইনক্রিজ করে কখন আর ডিক্রিজ করে কখন, সারফেস টেনশন আমি যদি ইনক্রিজ করে কখন। দেখো ইনক্রিজ মনে রাখাটা খুবই ইজি। ঠিক আছে? কেমন লাগবে? এই যে ইনক্রিজের ইন থেকে মাথায় রাখবো কি ইনঅর্গানিক, শুধুমাত্র এই একটা কেসে, শুধুমাত্র এই একটা কেসে করে ইনক্রিজ করে। মানে ইনঅর্গানিক সাবস্টেন্সের জন্য ইনক্রিজ ইন থেকে ইনঅর্গানিক সাবস্টেন্স, যেমন হতে পারে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম সল্ট দিলে কি হচ্ছে আমাদের সারফেস টেনশনটা ইনক্রিজ করবে। আর সারফেস টেনশন ডিক্রিজ করার অনেক 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 কারণ আছে। ঠিক আছে? সারফেস টেনশন ডিক্রিজ করবে কখন আমরা যদি খেয়াল করি, প্রথম কথা ইনঅর্গানিক যেটা এখানে আছে, তাহলে এখানে কি আসবে? অর্গানিক। ঠিক আছে? তো অর্গানিক কেমন হতে পারে, যেমন আমি যদি বলি অর্গানিক ম্যাটেরিয়াল আছে, অর্গানিক আমরা অর্গানিক কেমিস্ট্রি অনেক কিছু করেছি, সব ব্লাড কার্যকর। পাশাপাশি এই যে আমরা ক্যাম্পোর্ট দেখছিলাম, এই ক্যাম্পোর্টটা কিন্তু একটা অর্গানিক আন্ডার চলে। ঠিক আছে? এটা কিন্তু অর্গানিক মানে ন্যাচারাল হয়ে বলতে পারি। ঠিক আছে? C10H16 মোস্ট প্রবাবলি, যেমন মেন কথা হলো অর্গানিক সাবস্টেন্সের মধ্যে আছে। তাহলে অর্গানিক সেকেন্ড কথা কি হবে? সেকেন্ড কথা অর্গানিক আর কি আছে, যেমন হলো ফ্যাট, অথবা আমরা যদি গ্রিজ, এটা ক্ষেত্রে হবে। তিন নম্বর কথা আমরা যদি বলি, তিন নম্বর কথা আমরা যদি বলি আর কি আছে আমাদের, যেমন যদি টেম্পারেচার বলি, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা ঝামেলা করে। তো টেম্পারেচার ক্ষেত্রে কিন্তু একই কাজ, অর্থাৎ চেঞ্জ হবে বা কমে যাবে। যেমন আমি যদি বলি টেম্পারেচার সম্পর্কটা কি, T = T0 × 1 - α T। বোঝাচ্ছে কি ভাই? বোঝাচ্ছে হলো দেখো মাইনাস আছে একটা, তার মানে বোঝাচ্ছে যে তোমার স্মল টি হলো টেম্পারেচার, ক্যাপিটাল হলো সারফেস টেনশন। স্মল টি টেম্পারেচার যত বাড়াচ্ছি তখন মাইনাসে পরিণত করতেছে, তখন দেখা যাবে টি আর কমতেছে। তো এইজন্য যেখানে এট দ্য টেম্পারেচার এট আমি যদি বলি যে আলটিমেটলি কোন একটা টেম্পারেচারে এট দ্য টেম্পারেচার when T = 0 surface tension is 0 is called critical temperature। ঠিক আছে? এটা আমরা বলছি critical temperature। এই জিনিসটা মাথায় রাখো। তাহলে আমরা বুঝলাম 3 নম্বর টেম্পারেচার আর কি আছে দেখো। আমরা যদি আর কি আছে, যেমন আছে ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি ক্ষেত্রে কি হয়, এক কাজ হবে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে এক কাজ, দেন কি আছে, দেন হলো আমাদের সোপের ক্ষেত্রে এক কাজ হবে, অথবা আমরা যদি ডিটারজেন্ট, তো ডিটারজেন্টের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, অর্থাৎ সারফেস টেনশন ডিক্রিজ করবে। তাহলে শুধুমাত্র ইনঅর্গানিক ক্ষেত্রে ইনক্রিজ করবে, আর বাকি সবার ক্ষেত্রে কিন্তু দেখছো ডিক্রিজ করতেছে। এখন আরেকটা জিনিস লাস্ট, সেটা কি, সেটা হলো মিডিয়া, উপরে কোন মিডিয়া আছে। যেমন আমি যদি বলি যদি ব্যাপার থাকে না পড়ছি কিন্তু, তাহলে কত হয়ে যায়, মানে 70 × 10⁻³ সেটা কথা বলতেছি, যে উপরে মিডিয়াতে যদি এয়ার না হয় কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু ডিক্রিজ করে যায়। তখন আমরা অ্যাডিটিভ ফোর্সের কথা বলছি। এখন সেটা ক্যাম্পারের ক্ষেত্রে আমি এবারে মনে রাখতে হবে, আমরা এটাই মনে বলি ইনঅর্গানিক বা ইনক্রিজ, বাকি সব মানে হলো ডিক্রিজ করে শেষ। এখন আমরা
ক্যাম্পারের ক্ষেত্রে তো এই যে অলরেডি সাবস্টেন্সটা ন্যাফথলিন ছোট ভাই কি হয় ধরো আমি বললাম এটা তোমার ক্যাম্পার তুমি বাইরে দেখেছো তো ক্যাম্পার যখন মেল করে ওরা এত সুন্দরভাবে মেল করে রাদার এই সাইডটা একটু যদি মানে স্লো মেল করে দেখা যায় এটা একটু ফাস্ট মেল করে মানে একটা ইনহারমোনিক হয় ঠিক আছে এটা হারমোনি থাকে না তার জন্য কি হচ্ছে আমি যদি বলি এই জায়গায় তোমার টি অল্প একটু কমে দেখা যায় এখানে বেশি মেল করতেছে এখানে টি আরো বেশি কমে মানে মাত্র দেখলাম ক্যাম্পারের কাছে অলরেডি সাবস্টেন্স টি বেশি কমে সাবস্টেন্স কি টেনে ধরে রাখতো এদিকে টান বেশি এদিকে টান কম একটা কি ইমব্যালেন্স তৈরি হচ্ছে না এই ইমব্যালেন্স তৈরি হলো মুভ করা শুরু করে ঠিক আছে ওরকম এরকম মুভ করা শুরু করে থাকে ঠিক আছে অনেক মাইক্রোস্কোপিক বলতে পারো বাট থাকে বাট এটা দিয়ে কি হয় পানি আসতে পারে না কারণ কি এই জায়গায় দেখতে যদি আসতো তাই না সেজন্য আপনি এর বাদ সাবস্টেন্স একই রিজন আমরা পানি করতেছি তারপর আমরা যদি বলি যে আমাদের হলো এলিফ্যান্ট ইয়ার তাই না তাকে বলা হয় কচু পাতা যদি দেখা যায় কচু পাতা কিন্তু একদিন দেখা যাচ্ছে পানি কিন্তু দেখবে ওয়াটার ড্রপলেটটা ভিজাচ্ছে না পড়ে যাচ্ছে তাই না বাট তুমি ম্যাঙ্গো মানে লিফ আমরা যদি দেখো কি যাচ্ছে ভিজা যাচ্ছে এই যে মানে হচ্ছে ওখানে যে এলিফ্যান্ট ইয়ার কচু পাতা ভিজাচ্ছে না এটা হচ্ছে রিজন কার্টেজ হ্যাভ সার্ফেস টেনশন ফাইনালি বাকি কষ্ট না থাকবো ওকে which property is responsible for absorption of water by blotting paper so এখানে আমরা blotting paper দিয়ে absorb করতে হয় কোনটা সারফেস টেনশন ঠিক আছে নিচে which one of the following has no effect on surface tension এটা মেডিকেল এসেছিল বলেছে নো ইফেক্ট দেখো টেম্পারেচার আমরা জানি কি হবে আমরা জানি যে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয় সারফেস টেনশন কি হবে ডিক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজ করলে সারফেস টেনশন ডিক্রিজ করবে কন্টামিনেশন আমরা বললাম অনেক কিলোমিটার ক্ষেত্রে কন্টামিনেশন উইথ আমরা যদি বলি অর্গানিক ইনঅর্গানিক কি করবে পিকে বাড়াবে ঠিক আছে তারপরে কি প্রেসার অফ ডিসঅর্ব সাবস্টেন্স এখানে এই উপরে অংশটা আছে ঠিক আছে এটা আমরা সুপার ডিজাইনটা বললাম তাহলে এখন দেখো প্রেসার নিয়ে আমরা কিছু বলি না তাহলে কি প্রেসার ইট হ্যাজ নো ইফেক্ট ওকে সল্টিং ইজ পিওর ওয়াটার সারফেস টেনশন তাহলে আমরা বলি সল্ট কি ইনঅর্গানিক সল্ট হলো একটা ইনঅর্গানিক তাহলে কি করে বাড়ায় দিবে মানে ইনক্রিজ দ্য সারফেস টেনশন উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার সারফেস টেনশন ইজ ইউজুয়ালি আমরা দেখো t t naught into 1 minus alpha t সো অবভিয়াসলি বুঝতেছি যে t যত স্মল t যত বাড়বে স্মল t যত বাড়বে তত কি হয় এটা বাড়বে মাইনাস তত বেশি হবে তার মানে টোটাল ভ্যালু তত কমবে তার মানে ক্যাপিটাল t তত কি হবে ডিক্রিজ করবে তাহলে কি হবে t যত বাড়বে ক্যাপিটাল t বা সারফেস টেনশন তত ডিক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজ সারফেস টেনশন কি করবে আমরা বললাম ডিক্রিজ করবে সারফেস টেনশন অফ লিকুইড অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার মনে রাখো ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা তাকে বলি যখন তোমার সারফেস টেনশন কত হয় 0 হয় তাই না আমরা শিখেছি আমি যে ঠিক হচ্ছে টেম্পারেচার বাড়লে কি কমতেছে সো আলটিমেটলি যেখানে কি হচ্ছে আমাদের এই সারফেস টেনশনটা 0 হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার when some detergent is added to the water কি হবে মনে দেখো ইনঅর্গানিক মানে সবাই কি কমায় ডিটারজেন্ট কি করবে এটা কি করবে কমাবে ফাইন সেকেন্ড ডিফারেন্স নাই which are the following true about surface tension of liquid surface tension does not depend on temperature ভুল অবশ্যই ডিপেন্ড করে surface tension কি করবে কমাবে ফাইন সেকেন্ড ডিফারেন্স নাই সবাই কি কমায় ডিটারজেন্ট কি করবে এটা কি করবে কমাবে ফাইন সেকেন্ড ডিফারেন্স নাই which are the following true about surface tension of liquid surface tension does not depend on temperature ভুল অবশ্যই ডিপেন্ড করে surface tension does not depend on the nature of the media অবশ্যই মিডিয়ার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ব্যাপার এর ক্ষেত্রে ভিডিও দেখা যায় if oil substance is dissolved in liquid surface tension decreases oil অবশ্যই অর্গানিক আমরা ডিক্রিজ করে এটা ট্রু তাহলে পরে দেখি soap is dissolved in water surface tension of water becomes 7 10 minus 3 দেখো 7 এত বেশি কম আসলে হওয়ার সুযোগ তেমন নাই তো আমি সবচেয়ে আমরা যদি তথ্য ভালো জানি আলটিমেটলি সি সো সি তো আগে আমরা দেখি আসলে ট্রু the intermolecular attractive force between different substances is called okay সুন্দর একটা কোশ্চেন আমরা দেখি যে ধরো একটা গ্লাস আমরা টেস্ট নিয়ে চিন্তা করতেছি টেস্ট আছে এখানে কোশ্চেন বুঝতে পারতেছেন যে এই যে পানি মলিকিউলের সাথে এদের মধ্যে একটা ইন্টারেকশন কাজ করবে সেম ভাবে এটার মধ্যে একটা ইন্টারেকশন কাজ করবে এটার সাথে একটা ইন্টারেকশন কাজ করবে মানে কি পানির সাথে কাঁচের মধ্যে একটা বা এই গ্লাসের মলিকিউলের মধ্যে একটা ইন্টারেকশন কাজ করবে আবার যদি আমরা দেখি এই পানি মলিকিউলগুলো তো নিজেদের সাথে করবে ইন্টারেকশন তৈরি করবে না তাই না একটা ইন্টারমলিকুলার ফোর্স কাজ করবে সেম ফোর্স এটার মধ্যে তাই না তাহলে খেয়াল করে দেখি রেড যেটা লিখলাম অর্থাৎ সেম যদি হয় কি ভাই সেম মলিকিউল তাহলে যে ফোর্সটা কাজ করে তাকে আমরা বলি কোহেসিভ ঠিক আছে কো ওয়াটার মনে রাখবা কো ঠিক আছে কো একই তো ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্স মলিকিউল তখন এখানে একটা পয়েন্ট সেম মলিকিউল আসলে সেম টাইপ বলতে হবে একই মলিকিউল অর্থাৎ দুইটা ওয়াটার যে ইন্টারেকশন সেটা হলো অ্যাডহেসিভ না সেটা হলো কোহেসিভ আর অ্যাডহেসিভ কোনটা এটা হলো ওয়াটারের সাথে যদি গ্লাসের মধ্যে ইন্টারেকশন হয় আমরা দেখলাম যে একটা মলিকিউল তাহলে ওর আশেপাশে কি একটা ইফেক্ট আছে ওর সাথে কি ওর কোনো ইন্টারেকশন হবে খেয়াল করো অবশ্যই খুবই নেগেটিভ একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে না অত সিগনিফিকেন্ট কোনো অ্যাট্রাকশন বা ইফেক্ট দিবে না তো ধরা হচ্ছে ইফেক্ট দিতে পারবে অফ মলিকুলার রেঞ্জ বলা হয় ঠিক আছে ওকে এখানে একটা ছোট ঝামেলা এক্সারসাইজ বই দেখবা 10 টু দি পাওয়ার -9 দেওয়া আছে এক জায়গায় 10 টু দি পাওয়ার -10 দেওয়া আছে এক জায়গায় এবং দেখবা যে আমরা যে এক্সারসাইজে সেখানে এরকম কোশ্চেনে অ্যানসার দিয়েছে -10 সো -10 দেওয়াটাই বেস্ট বুদ্ধিমানের কাজ যদি -10 না পাও তবে অ্যানসার -9 দিবা ঠিক আছে তবে -10 টাই বেস্ট অ্যানসার তাহলে দেখি আপনারা বলেছে ডিফারেন্ট সাবস্টেন্স মলিকুলার ডিফারেন্ট আমরা অবশ্যই অ্যানসার কি হবে অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ কিন্তু না what is called the attraction force between different molecules of same matter দেখো এখানে একটা পয়েন্ট এখানে কিন্তু সাবস্টেন্স ডিফারেন্ট একই মলিকিউল কিন্তু কোন ফোর্স আমরা শিখেছি কি সেম টাইপ অফ মলিকিউল মানে ওয়াটারের সাথে ওয়াটার একই ওয়াটার মলিকিউল না একটা ওয়াটারের সাথে একটা ওয়াটার আবার এখানে দেখো একটা ওয়াটারের সাথে একটা গ্লাস তার মানে মলিকিউল ডিফারেন্ট বা ডিফারেন্ট সাবস্টেন্স ডিফারেন্ট টাইপ অফ মলিকিউল আর এখানে সেম টাইপ অফ মলিকিউল একই মলিকিউল কিন্তু না এখানে দেখো এই ঝামেলা করে বলেছি দেখো ডিফারেন্ট মলিকিউল কি খুশি খেলা আবার অ্যাডহেসিভ লাগাইছো কারণ দুই ক্ষেত্রে মলিকিউল ডিফারেন্ট বাট প্রশ্নটা কি দুইটা মলিকিউল কি একই টাইপের না ভিন্ন টাইপের বা সেম ম্যাটার নাকি ডিফারেন্ট ম্যাটার ওয়াটারের সাথে ওয়াটার মানে কি ওয়াটারের সাথে গ্লাস এই জিনিসটা ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে ডিফারেন্ট মলিকিউল দেখে অ্যাডহেসিভ লাগানো যাবে না বুঝতে হবে কি সেম ম্যাটার বা সেম টাইপ নাকি ডিফারেন্ট ম্যাটার ডিফারেন্ট টাইপ দেখো বলছে সেম ম্যাটার তাহলে অবশ্যই অ্যানসার কি হবে কোহেসিভ ফোর্স ঠিক আছে cohesive force কি হয় এটা হচ্ছে mutual attraction force between the molecules of different substances the different অবশ্যই না আমরা the mutual attraction force between different molecules of the same substance okay same substance কি হবে ওকে same substance is true attraction force is also true তার মানে এটা আসলে ঠিক আছে তাও আমরা দেখে mutual repulsion এটা প্রথমেই বাদ repulsion না mutual repulsion force এটা না তার মানে অ্যানসার শুধু বি এখন এখানে আরেকটা পয়েন্ট আমরা নরমাল কিন্তু দেখি সাধারণত F is proportional কি 1 by r square তাই না বাট মাথায় রেখো এই adhesive আর cohesive force আমরা যতই intermolecular force এর সাথে সিমিলার করে বোঝানোর চেষ্টা করছি না কেন ওরা কিন্তু ওকে তারপর বলছি adhesive force এটা কি এটা অবশ্যই mutual একটা attraction force অনেকে ভাবে বা তারা এটা repulsion হয়ে আসে না এটা কিন্তু attraction force বা different molecule বা different substance different molecule মানে যেটা different substance repulsion না কিন্তু এটা অনেকে ভুল করে বসে থাকবে দেখো repulsion সেম সাবস্টেন্স আলাদা না attraction force of different substance different substance এর মধ্যে attraction force তার মানে হবে ডি attraction force between okay chalk and board তাহলে chalk আর board কি হয় দেখো তো এটা হলো different substance or different type তাহলে যেহেতু টাইপ বা সাবস্টেন্স ডিফারেন্ট তাহলে অবশ্যই কি হবে adhesive force কাজ করবে এর মধ্যে অ্যানসার হবে ডি what causes water to stick on the glass water কেন গ্লাসে স্টিক করে আছে দেখো এখানে সারফেস টেনশন হইতো এখানে বলছে ওয়াটার গ্লাসে স্টিক করে আছে অবশ্যই কেন ওয়াটার গ্লাস ডিফারেন্ট সাবস্টেন্স ওয়াটার আর গ্লাস কি হ্যাঁ ডিফারেন্ট কাজ করবে তার অ্যানসার ডি radius of sphere of influence আমরা আগে দেখেছিলাম কত হবে -10 radius of sphere of influence radius of influence যেটা বলা কি কথা the word that increases the surface area of the liquid by 1 unit is called what okay এটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি ধরো তুমি কি করতেছো ধরো এখানে একটা সারফেস একটা ফিল্ম ছিল ঠিক আছে একটা ওয়াটার ফিল্ম ছিল তুমি এই ফিল্মটাকে সাপোজ এক্সটেন্ড করেছো তুমি এটাকে টেনেছো এতটুকু পরিমাণ তুমি কি করেছো টেনেছো দেখো তো যখন আমরা এই ওয়াটার ফিল্মটার এই যে টানতেছি মানে এরিয়াটাকে ইনক্রিজ করতে চাচ্ছি বা এরিয়াটাকে চেঞ্জ করতে চাচ্ছি দেখো আমাদের সারফেস টেনশন চাই ভাই না তুমি চেঞ্জ করো না তুমি আমাকে দিও না সারফেস টেনশন চাইতো কি তুমি এটাতে না নড়াও বা না চেঞ্জ করো তুমি ওর বিরুদ্ধে কাজ করতেছো না তার মানে আমি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে কি হচ্ছে এখানে তুমি একটা এরিয়া চেঞ্জ করছো সারফেস টেনশনের এগেইনস্টে সেখানে কি করতেছে ওয়ার্ক ডাউন করতেছে না আমি যদি বলি ডেল এ পরিমাণ চেঞ্জ করতে তোমাকে ওয়ার্ক ডাউন করতে হয়েছে সাপোজ বললাম আমি W তাহলে আমি যে আরো বেশি চেঞ্জ করতে চাই আগের মতো চিন্তা করো আমরা সারফেস টেনশনের সঙ্গে কি দিলাম যে 5 সেন্টিমিটার জন্য যে ফোর্স লাগবে তোমার যদি মিটারটা 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার আরো বেশি ফোর্স লাগবে পানি তুলতে তাহলে এটা সেম কথা যে ওই দুইটার মধ্যে আমরা রিকনসিলিয়েশন কি করলাম আমি বললাম যে আমরা ইউনিট লেন্থ চিন্তা করি ছোট ছোট করে ওইটা তো আমাদের ফোর্সটা একই রকম হবে সেম ভাবে এখানেও যে তোমার যেমন হয় ডেলে চেঞ্জ করতে W কাজ হচ্ছে তাহলে 1 ইউনিট চেঞ্জ করতে কত কাজ হবে অবশ্যই W বাই ডেল তাই না এই W বাই ডেল আমরা বলছি কি ভাই এটাকে বলছি আমরা সারফেস এনার্জি W বাই ডেল এটা হচ্ছে সারফেস এনার্জি ওকে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো খেয়াল করো এটার ইউনিট কি অবশ্যই বুঝতেছো W মানে এটা মিটার স্কয়ার তো পুরোপুরি কার মতো ভাই পুরোপুরি কিন্তু কার মতো
0 কেলভিন মানে একদম ক্রিটিক্যাল টেম্পারেচার কি দেখা যায় 0 কেলভিন দেখা যায় যে এই দুইটা জিনিস একদম ভ্যালু সহ সেম হয় বা একই হয়, ঠিক আছে? তো আমরা আসলে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে যখন কোশ্চেন আসে 0 কেলভিন সাধারণত দিয়ে কথা বলা থাকবে না। যদি কখনো আসে যে সারফেস টেনশন কার সাথে একই বলা যেতে পারে ইকুয়াল বলা যেতে পারে তখন তো বন্ধ করে সারফেস এনার্জি বলে দিই, সমস্যা নেই, ঠিক আছে? অর্থাৎ E = কি ভাইয়া P যদিও শর্তটা আসলে কি শর্তটা হলো 0 কেলভিন বাট তাও যদি অন্য কিছু বলা থাকে হিন্ট না দেওয়া থাকে এটা অ্যানসার হিসেবে গণ্য করে নিতে পারি আমরা। এখন আরেকটা জিনিস আসি, আমি যদি একটা সিমেন্ট বানাই, যদি এটাকে ব্রেক করি, আমি ব্রেক করে কি করলাম ছোট ছোট অনেকগুলো মলিকিউল বানালাম। প্রশ্ন ভাই এক্ষেত্রে কি ভলিউমের চেঞ্জ হবে? দেখো আমি কথা কি বলছি, একটা বিরাট ওয়াটার মলিকিউল আমি ব্রেক ডাউন করে ছোট ছোট ড্রপলেট বানাইছি। আমি এখানে নতুন করে ওয়াটার এড করি নাই, ওয়াটার কিন্তু বের করে ফেলি। তার মানে এইটাতে অবশ্যই কারণ এখানে নতুন করে ওয়াটার নিয়ে কথা বলা হয়নি, ঠিক আছে? সেকেন্ড কথা, আমি যখন বড় এই যে ধরুন বলে ছোট ছোট পার্টিকেল আসছে কোথা থেকে, এখানে একটা পার্টিকেল হইছে, এখানে একটা হইছে, তখন ভিতর থেকে একটা হইছে, তাই না? খেয়াল করো তোমার আগে এই এখন এই ছোট ছোট করে ফেলছে, এখন এরিয়া কি হইছে দেখো তো, এখন এরিয়া কি হইছে তোমার এই যে প্রত্যেকটা ছোট ছোট এরিয়া হইছে। তুমি চিন্তা করো আগে যেগুলো কাউন্ট করছিলা কই নাই তো, আগে শুধু বাইরের এরিয়া কাউন্ট করেছি, ভিতরে কাউন্ট করি নাই। তার মানে এখন এরিয়া বাড়বে কমবে তোমার মনে হয় প্রত্যেকটা এই যে প্রত্যেকটা এরিয়া কি হইছে যোগ হবে না টোটাল এরিয়াতে, বাট এই যে এই ওয়াটার ছিল ভিতরে, তাই না? এই ওয়াটার সাপোজ ছিল ভিতরে, তুমি আগে কাউন্ট করতে না, এখন কাউন্ট করতেছো, তার মানে অবশ্যই কি হচ্ছে এরিয়া কি বাড়বে কমবে, অবশ্যই কিন্তু এরিয়া বেড়েছে, কারণ তুমি দেখো ভিতরে চিন্তা করো তুমি কাউন্ট করে এখন কাউন্ট করতে বাধ্য হচ্ছ, তার মানে এরিয়া কি হবে, এরিয়া ইনক্রিজ করবে। এখন দেখো যখন এরিয়া ইনক্রিজ করছে তুমি যে চিন্তা করো একটা বড় ডটের দিকে ছোট বানাচ্ছ, কি হবে? ধরো একটা যদি বলি এটা একটা দালান আছে, ইট লেগে দালান মানে তুমি এটা ঘুষি দিলে তো দালানটা ভেঙে পড়বে, বা যে পিলারটা ভেঙে পড়বে যদি তার কোনো সিমেন্ট ছাড়া একটার উপর একটা ইট ভেঙে কিছু। তাই কি হচ্ছে দেখো বড় মলিকিউলটা ভেঙে তুমি ছোট বানাচ্ছ, ভাঙতেছো, অনেক কিছু ব্রেকডাউন করতে শক্তি দিচ্ছি আমরা, শক্তি লাগতেছে। তো আলটিমেটলি কি হয় যখন আমরা বাইরে থেকে ভাঙতেছি তখন এখানে কি হবে এরিয়া ইনক্রিজ করার সময় এনার্জি অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? এনার্জি লাগবে। এখন যদি কখনো বলি ভাই না আমি কি বলছি আমি ছোটগুলো থেকে এরকম বড় বানাইছি, সেক্ষেত্রে কি অ্যাবজর্ব না হয়ে এনার্জি কি হবে ইমিট করবে বা ইমিশন হবে, ক্লিয়ার? এই দুইটা পার্থক্য আমরা একটা যেমন রাখবো অপরটা হবে ঠিক উল্টা, ক্লিয়ার? অপরটা হবে ঠিক উল্টা। তাহলে আমরা সারফেস এনার্জি নিয়ে ধারণা করলাম, একটা ছোট ঝামেলা। যদি কখনো বলে যে কাইনেটিক এনার্জি হ্যাজ সেম ডাইমেনশন, এটা একটা কেস বললো, আরেকটা কেস বললো যে an impulsive force has দুইটাই ঠিক নাকি একটা ঠিক একটা ভুল বা দুইটাই ভুল? দেখো নরমালি বা সাধারণত বা ইউজুয়ালি ফিজিক্সের সব নামটা যেটা দিয়ে শেষ হবে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ইম্পালসিভ ফোর্স, মানে নামটা কি ফোর্স তার মানে ওরা আসলে কি দুজনেই ফোর্স, তার মানে ওদের দুজনের ডাইমেনশন ট্রু। বাট তুমি চিন্তা করো এটা ক্ষেত্রে এটা একটা ছোট এক্সেপশন বলতে পারো, কাইনেটিক এনার্জি হলো জুল যদিও কিন্তু সারফেস এনার্জি কিন্তু শুধু এনার্জি না জুল পার মিটার স্কয়ার, সো ওদের কিন্তু ডাইমেনশন সেম কোনো সুযোগ নাই। মাথায় লিখো যদি ঝামেলা করে ভুলার চান্স থাকে মনে করে ভাই দুইটা এনার্জি দিয়ে শেষ হইছে, তাহলে দুইটা মানে জুল এবং দুইটা ডাইমেনশন মনে হয় না ভাই সারফেস এনার্জি কিন্তু জুল পার মিটার স্কয়ার, সো এটা কিন্তু কখনোই ডাইমেনশন সেম হবে না জুলের সাথে, ঠিক আছে? ওকে তারপর ওয়ার্ড ইনক্রিজ সারফেস এরিয়া বাই এই যে 1 ইউনিট বলেছে, কারণ অবশ্যই এটা সারফেস এনার্জি হবে। সি the potential energy stored on unit area of the free surface of the liquid is called, তাহলে দেখো মেইন কথা তোমার এই 1 ইউনিট ইনক্রিজ করতে যে এনার্জি লাগবে অবশ্যই কি ওই এনার্জি কি এখানে স্টোর ছিল বা প্রত্যেক সারফেসে ছিল তোমার ওই এগেইনস্টে কাজ করতেছে, তাই না? ওটা এগেইনস্টে ওয়ার্ক করতে হচ্ছে, এটা বলছে আলটিমেটলি যে একই কথাই যে তুমি এখানে কি করছো ধরো তুমি 1 গ্রাম পানি যদি নিয়ে নাও তাহলে আলটিমেটলি এখানে 1 গ্রাম পানি থাকতে হবে না, তাই না? সো কাইন্ড অফ এরকম যেখানে কি সারফেসের মধ্যে এনার্জিটা ছিল এটা কিন্তু বলা যেতে পারে, তাহলে আলটিমেটলি আনসার হলো সারফেস এনার্জি। ওয়ার্ক টু ইনক্রিজ দ্য এরিয়া অফ দ্য লিকুইড সারফেস, তাহলে এখানে আমরা জানি ওয়ার্ক কথা আমরা শিখেছি আগে ইজ ইকুয়াল তাহলে এটা হলো কথা। আর একটা পয়েন্ট পয়েন্ট কি হয় দেখো এই ইটা আগে বলেছি ই আর টি কে আমরা পাশাপাশি বললাম ভ্যালু সহ মিলে যায় at 0 কেলভিন, বাট এটা না বলেও তুমি নরমালি চিন্তা ভাবে করতে পারো যে অলওয়েজ ই আর টি সমান, ঠিক আছে? যদি অন্য কোনো এক্সেপশনাল অপশন না দেয় তাহলে आंसर কি ডেল a * টি ও লেখা যেতে পারে ডাব্লিউ, তাহলে এটা বলতেছে ডেল ইনটু টি, দেখো आंसर কিন্তু সি। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি, দেখো এই যে কিছু বলা নেই তার মানে বন্ধ করে এই প্রশ্ন দেখছো তখন তোমার স্কিম বা চিন্তা করতে হবে না ই আর টি সমান ধরে রাখতে পারো। সারফেস এনার্জি লিকুইড নিউমেরিক্যালি সামথিং টু সারফেস টেনশন, সারফেস এনার্জি আর সারফেস টেনশন দুইটাই একই কথা, তার মানে ইকুয়াল দেওয়া যেতে পারে। ইউনিট অফ সারফেস এনার্জি কি আমরা একটু আগে শিখেছি, ইউনিট অফ সারফেস এনার্জি দেখো এটা কি এভাবে বলা যায় না, একটা হলো জুল পার মিটার স্কয়ার অর লাইক সারফেস টেনশন, কারণ আমরা কিন্তু দুইটা আসলে ডাইমেনশন একই হওয়া মানে ডাইমেনশন একই হওয়া মানে ওদের ইউনিট একই রকম হতে পারে, কোনো ভুল করে কি করে অনেকে এটা লাগে আসে, বাট এরকম যাতে না হয়, ঠিক আছে? সামনে মাথায় দেখে শুনে বুঝে আনসার দিও। If a large brain drop is broken into numerous small drops কি হচ্ছে আমরা আগে দেখলাম যে লার্জ ড্রপটাকে যখন ছোট করতেছি ভলিউম সেম থাকে বাট এরিয়া ইনক্রিজ করে, তাহলে দেখো এরিয়া উইল ডিক্রিজ, নো এরিয়া উইল ইনক্রিজ, ইটস ট্রু, ভলিউম ডিক্রিজ এটা ঠিক না, এরিয়া উইল রিমেইন আনচেঞ্জ এটা ঠিক না, ভলিউম আনচেঞ্জ থাকবে, তাহলে आंसर হবে কি आंसर হবে ডি। টু স্মল ওয়াটার ড্রপস মিক্স টুগেদার টু ফর্ম আ বিগার ড্রপ, এই প্রসেস কি হবে? তাহলে দেখো আমরা দেখলাম কি একটা ওয়াটার বড় একটা ওয়াটারকে যখন ভাঙছি আমরা তখন এনার্জি লাগছে, লাগানো এনার্জি অ্যাবজর্পশন হয়েছে, আর যখন আমরা কি করতেছি ছোট ছোট মিলে বড় করতেছি তখন কি হবে এনার্জি এমিট করবে বা এমিশন হবে বা রিলিজ হবে, তাহলে आंसर কি এনার্জি রিলিজ। আমরা একটু আগে দেখে আসলাম ওইটা জাস্ট ক্যালকুলেট করলাম। তাহলে আমরা পরে লাস্ট তিনটা আসি সেটা হলো যে আমাদের সারফেস টেনশন এই অ্যাঙ্গেল অফ কন্টাক্ট এন্ড ক্যাপিলারিটি, তো ক্যাপিলারিটি ইংলিশ 22 চলে আসছে কুইজ ইয়ার এখানে 17 18 এখানে কোশ্চেন এসেছে। চলো দেখা চেষ্টা করি তোমরা ছবিতে খেয়াল করতেছো তিনটা কেস এখানে সুন্দর করে সাজানো আছে, তাই না? তিনটা কেস সাজানো আছে। চলো ব্যাপারটা কি আমরা যদি চিন্তা করি যে আমরা প্রথম টেস্ট ধরো এটা একটা টেস্ট টিউব, এটা আমি বলি একটা টেস্ট টিউব, দেখো টেস্ট টিউবটার অবশ্যই গ্লাস মলিকিউল আছে, এখানে গ্লাস মলিকিউল এখানে গ্লাস মলিকিউল এখানে গ্লাস মলিকিউল সেম গোস এখানে এখানে তুমি পানি নিয়েছো, সাপোজ আমি বললাম তুমি পানি নিয়েছিলে এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত পানি নিয়েছো, দেখো এখানে যে মলিকিউলটা আছে এখানে যে মলিকিউল আছে ওরা কি এটার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে না, কি ফোর্স এটা অ্যাডিসিভ ফোর্স কাজ করবে, তার জন্য কিছুটা উঠে যাবে কিছুটা উপরে উঠবে, যখন উপরে এখানে আসলো ও বলবে ভাই আমি মারা গেলাম, ও বলবে ঠিক আছে ভাই আরেকটু উপরে উঠি, এখানে এসে বলবে ভাই আমি নাম দিছি, ও বলবে ঠিক আছে ভাই আরেকটু উপরে উঠি। সো এভাবে কি হবে একটা সার্টেন টাইম পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ না ওর গ্র্যাভিটি ওকে পুল করে সমান করবে, মানে উপরে টানবে অ্যাডিসিভ ফোর্স নিচে টানবে গ্র্যাভিটি, যখন দুটো সমান হবে এই সমান হওয়া পর্যন্ত অ্যাডিসিভ বলবে ভাই তুমি উপরে উঠো। সো এভাবে উপরে উঠতে দেখা যাবে আমি একদম শেষ অবস্থাটা লিখি, তাহলে দেখা যাবে কি আমরা দেখি এই দেখো এখানে শুধু তোমার টেস্ট টিউবটা বললাম যে উপরে উঠতেছে, তাহলে দেখো আলটিমেটলি কি আলটিমেটলি এই যে এখানে সুন্দর মতো একটা এই অবস্থা তৈরি করবে, তাই না? সুন্দর মতো একটা কি হবে একটা সুন্দর মতো একটা কনভেক্স অর কনকেভ, ইট ইজ কনকেভ একটা কনকেভ অবস্থা। এখন প্রশ্ন ভাই তাহলে তো আগে ছিল ধরা বললাম আগে ছিল এখানে, এখন এতটুকু উপরে উঠছে মানে এইটুকু কি হয়েছে ওর অ্যাসেন্ড হয়েছে, এখন প্রশ্ন ভাই সবাই কি অ্যাসেন্ড করবে, সবাই কি অ্যাসেন্ড করবে কি না, খুব সুন্দর প্রশ্ন। তাহলে আমি বলি যে এটা না আমি যদি বললাম আরেকটা টেস্ট টিউব নিয়েছি এবং এই টেস্ট টিউব আমি নিয়েছিলাম কি মার্কারি একই পর্যন্ত এই যে পর্যন্ত নিয়েছি, যখন আমি এখানে মার্কারি নিব একই গ্লাস টিউবের মধ্যে দেখা যাবে কি জাস্ট এইটুকু চিন্তা করো এখানে ছিল পানি যার রো ছিল হলো 1000, এখানে যদি মার্কারি নিই যার রো হলো 13600 অতিরিক্ত ডেন্স, তো তার মানে কি ওদের মধ্যে এখানে কি কোয়েসিভ কাজ করে অবশ্যই করেছে, এটার মধ্যে কি কোয়েসিভ কাজ করে অবশ্যই করবে, বাট এটা কি অনেক বেশি হবে না অনেক বেশি ডেন্স, পাশাপাশি এটা কি হবে ওয়েট কিন্তু বেশি, সো যে অ্যাডিসিভ টান বেশি সুযোগ করে, তার মানে এরকম দুইটা এরকম ফ্যাক্টর কাজ করতেছে বলে ঠিক এই সব আসলে একমাত্র ফ্যাক্টর কি রো বেশি, যেহেতু ডেন্সিটি বেশি তার জন্য আমাদের মলিকিউলগুলো কাছাকাছি আছে কোয়েসিভ বেশি, পাশাপাশি কি হচ্ছে পাশাপাশি যে উপরে তুলতে পারবে না কি হচ্ছে ওয়েট বেশি, ক্লিয়ার? আলটিমেটলি মেইন কথা যে কোয়েসিভ বেশি আসলে মূল উদ্দেশ্য এখানে সেজন্য কোয়েসিভ বেশি দেখে আসলে কি হচ্ছে দেখা যাচ্ছে এটা এরকম নিচে নেমে যাচ্ছে ছিল উপরে, ক্লিয়ার? তাহলে নিচে নেমে যাচ্ছে, তাহলে আমরা যদি এখানে দেখি প্রথম কেস আমরা একটু নোট করি প্রথম অবস্থা আমরা কি দেখব আমরা দেখতেছি এটা অ্যাসেন্ড করবে, তাহলে যখন অ্যাসেন্ড করতেছে আমরা দেখলাম তখন কি অবশ্যই কোয়েসিভ বেশি সরি অ্যাডিসিভ বেশি, কোয়েসিভ বেশি তো নিচে টেনে ধরে রাখতো, তাই না? কোয়েসিভ বেশি তো নিচে টেনে ধরে রাখতো, কারণ এখানে সাথে এই মলিকিউল তো এই মলিকিউল বলতে হয় না তুমি আমার কাছে আসো নিচে টেনে রাখতো, বাট এই কোয়েসিভ বেশি আমরা দেখতেছি এই মলিকিউলটার অ্যাডিসিভ ফোর্স ইজ মাচ মোর, এখানে মলিকিউলটার অ্যাডিসিভ ফোর্স মাচ মোর এইজন্য উপরে উঠতেছে, তার মানে এখানে কি হচ্ছে এখানে আমি দেখাই যে দেখাবো যে কোহেসিভ ইজ লেস দেন √2, ওকে এখানে যদি ভ্যালু সহ দেখাই √2 ইনটু অ্যাডহেসিভ, ঠিক আছে? √2 ইনটু অ্যাডহেসিভ, এখন কথা হচ্ছে আমি এরকম নদী ডিরেক্ট বলেছি কোনটা স্মলার এটা দিয়েছেন তারপর সাইডে ভ্যালু সহ আছে তার জন্য দিয়েছে এবং জেনারেল আসলে কোয়েসিভ ইজ লেস দেন অ্যাডহেসিভ এটা হয়ে যাবে যে অ্যাডহেসিভ বেশি উপরে উঠতেছে না তাই না? তো গ্লাস মলিকিউল ঢাকা পড়তে না বেশি বলে দিচ্ছে বেশি বলে দিচ্ছে সেজন্য উঠতেছে। সেকেন্ড থার্ড কথা আছে থার্ড কথা হলো যে ভাই এই যে কেন করতেছে অ্যাসেন্ড করতেছে দেখলাম সারফেসটা কেমন করতে আমি যদি উপর থেকে তাকাই আমি যদি উপর থেকে তাকাই কি হবে সারফেসটা অবশ্যই কনকেভ, তার মানে সারফেসটা কি হয়ে যাবে কনকেভ হয়ে যাবে, সারফেসটা কনকেভ হয়ে যাবে। থার্ড ফোর্থ কথা আমি দেখলাম কি ডেনসিটি দেখো রো অবশ্যই কম, তার মানে রো অফ ওয়াটার
ইজ লেস দেন র অফ গ্লাস। মূল কথা কি? মূল কথা যে ফ্লুইডটা থাকবে সেটা র অবশ্যই গ্লাস বা যেটা টেস্ট আছে কম হতে হবে। নতুন যে ওইটা একটা ব্যাপারে বলে দিলাম। এন্ড লাস্টলি আমি যেটা বলি সেটা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট? এই যে জায়গায় এই যে এখানে ওর পয়েন্ট কন্টাক্ট হয়েছে, পাশাপাশি এই কন্টাক্ট রিজন থেকে এই যে দেখো ওর সারফেসে একটা যদি ট্যানজেন্ট রাখি, সেই ট্যানজেন্টটা এই ওয়াটারের ভিতরে যে থিটা তৈরি করবে সেটাকে বলতে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। অর্থাৎ কন্টাক্ট পয়েন্ট থেকে ওয়াটার সারফেসে যে ট্যানজেন্টটা ওয়াটারের ভিতরে মানে সারফেসের ভিতরে ইনসাইড দ্য ওয়াটার যে অ্যাঙ্গেল তৈরি করবে দিস থিটা অর দিস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। তার মানে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট থেকে একটা অবশ্যই মাথায় রেখো, এটা কোথায় থাকতেছে? এটা হলো ইনসাইড দ্য ওয়াটার। ঠিক আছে, ইনসাইড ওয়াটার। তো দেখা যায় এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট দেখি, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট দেখা যায় যখন নিজে খেয়াল করে একই অ্যাঙ্গেল নাকি অবভিয়াস অ্যাঙ্গেল, অবশ্যই একই অ্যাঙ্গেল দেখা যাবে। ঠিক আছে, একই অ্যাঙ্গেলটা কত? 0 থেকে বড়, 90 চেয়ে ছোট। ক্লিয়ার? এখন যদি এই জিনিসটা আমরা দেখি, তাহলে এই যে যখন মার্কিউরি নিচ্ছি, মার্কিউরি ক্ষেত্রে কি হবে? ভাই পুরো এটা জাস্ট কিছু পুরো কপি করে উল্টাই দিব। তার মানে এখানে কি হবে? ডিসেন্ট করবে, এখানে করবে ডিসেন্ট করবে। তারপরে এখানে কি হবে? কোহেসিভ এখানে বড় হয়ে যাবে। এই যে নিচে আনতেছে না, এই যে দেখো এখানে মলিকুলটা ওশনের মধ্যে এখানে ছিল না, নিচে মলিকুল ভাই উপরে থেকে পড়ে, আমার কাছে আসো। তুমি এখানে আসবে, আমার কাছে আসো। তার জন্য নিচে কি করতেছে? নিজেকে গুটায় ফেলতে যাচ্ছে। তো এই যে উপরের মলিকুলটাকে গ্লাস যেভাবে টানতেছিল ভাই ওখানে পুরো পারতে পারেনি, রাদা নিচে এসে টানতেছে। তার জন্য নিচে এসে পড়তেছে। অর্থাৎ কোহেসিভ ইজ মাচ মোর। তার মানে কোহেসিভ ইজ মোর দেন √2 ইনটু অ্যাডহেসিভ। তারপরে কি আসো? তারপরে 3 নাম্বার কথা এখানে যেমন কি ছিল কনকেভ, সেখানে উপরে দেবো আমরা কনভেক্স। দেখো কনভেক্স আছে, সারফেসটা কনভেক্স। তারপরে 4 নাম্বার বলছে পিওর রফ ওয়াটার, তার মানে এখানে কি রফ মার্কিউরি, এটা বললাম is more than raw of glass। মানে মূলত মিডিয়াটা কি হবে? মিডিয়ার রো বা ডেন্সিটি অবশ্যই গ্লাসের চেয়ে বা যে টেস্ট টিউবটা আছে তার চেয়ে বেশি হতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেলটাকে আমরা যদি লিখি যে ওয়াটার ভিতরে দেখি যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। তাহলে অবশ্যই দেখে বুঝতে হবে এটা অবজেক্ট অ্যাঙ্গেল হবে। আমরা যদি বলি অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল হলো 90 এর চেয়ে অবশ্যই বড় বাট 180 ছোট হবে। ঠিক আছে, 90 চেয়ে বড় 180 চেয়ে ছোট। এই 6টা পয়েন্ট 5টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এটা লাগবে। এখন দেখলে এটা থেকে আপনি কিছু হতে পারে, এই যে হতে পারে, তোমরা দেখতেছো যদি সিলভার হয় দেখা যায় যে এক্ষেত্রে 90 হয়, অর্থাৎ এখানের মধ্যে অ্যাডিসিভ আর কোহেসিভের মধ্যে কোহেসিভ ইজ ইকুয়াল টু √20 অ্যাডিসিভ। ঠিক আছে, এটা সবসময় আসলে সমান হয় না, আমরা এভাবে বললাম যে ভাই তাহলে এখানে দেখতেছি যে একটা ছোট বড় ব্যাপার আছে, তাই না? একটা ছোট বড় ব্যাপার আছে, তাহলে কোহেসিভটা বড় হতে পারে। বাট আসলে দেখো যেটা আগে বলেছিলাম শুধুমাত্র অ্যাডিসিভ আর কোহেসিভের বিষয় না, আর কিছু ফ্যাক্টর ওয়েট ফ্যাক্টর আদার ফ্যাক্টর আছে। তো আলটিমেটলি কখন সমান? যখন অ্যাডিসিভ আর কোহেসিভ সমান হবে তখন 90 লাগে। মানে তখন এটা একদম এই যে চুপচাপ বসে থাকবে এমন না। যখন কি হবে? যখন এই যে কথা বলতেছি এই 90টা কিন্তু কখন হবে? যখন এই ফর্মুলাটা মেইনটেইন করবে। ঠিক আছে, অ্যাডিসিভ আর কোহেসিভ সমান হলে যেমন এমন হবে না, যখন ফর্মুলাটা মেইনটেইন করবে অর্থাৎ কোহেসিভ ইজ √20 অ্যাডিসিভ তখন যেতে হবে। আবার বলছি মনে হতে পারে একটা বড় ছোট, অবশ্যই সত্য। কেন? কারণ কি এখানে শুধুমাত্র অ্যাডিসিভ আর কোহেসিভ কাজ করতেছে না, আর কিছু ফ্যাক্টর কাজ করছে। ঠিক আছে, তাহলে এই দেখো এটা হলো 90 এটা হলো 90 ডিগ্রি। এখন বই দেখো কয়টা কথা বলা আছে। যেমন আমি যদি বলি যে ওয়াটারের সাথে ওয়াটার এন্ড গ্লাস, ওয়াটার এন্ড গ্লাসের মধ্যে বেটা হলো 8 ডিগ্রি মতো। আর যদি বলি এটা হলো পিওর ওয়াটারের সাথে ক্লিন গ্লাস, তাহলে এটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। মানে একদম পুরো তুলতে একদম মিশে যাবে, এরকম মিশে যাবে। ঠিক আছে, 0 ডিগ্রি হবে যদি ক্লিন গ্লাস হয়। এই ক্লিন ওয়াটার উপর ফোকাস আছে। ওয়াটার ডিসিশনটা শুধু ওয়াটার বলতে পারে, পিওর ওয়াটার বলতে পারে, গ্লাসটা ক্লিন এটা ইম্পর্টেন্ট। থার্ডলি যেটা আমরা যদি বলি যে আমরা মার্কিউরির সাথে যদি আমরা চিন্তা করি গ্লাস, তখন এটা দেখা যাবে কত? তখন দেখা যাবে 140 ডিগ্রি। তাহলে এই তিনটা ভ্যালু অবশ্যই মাথায় রাখবো। প্লাস এই যে যা যা শিখলাম ক্রিটিক্যাল জিনিসপত্র অবশ্যই জানবো। আরেকটা পয়েন্ট লাস্ট কথা, যে কোনটাকে ভিজাবে একটু চিন্তা করো। এখানে কিন্তু গ্লাসটাকে দেখো ওয়াটার উপর উঠতেছে মানে কি গ্লাসটাকে ওয়েট করবে। আমরা যদি এখানে 6 নম্বর পয়েন্ট বলি গ্লাসটা কি হবে? ভাই গ্লাসটা ওয়েট হবে। বাট এখানে চিন্তা করো এখানে কিন্তু নিচে নামতেছে, এই গ্লাস কিন্তু ওয়েট হওয়ার সুযোগ নেই, এটা এই জায়গায় ড্রাই হয়ে যাবে। আমি এখানে 6 নম্বরটা বলি তাহলে এখানে হলো গ্লাস ওয়েট হবে না, মানে মার্কিউরি ভিজবে না সবসময়। ঠিক আছে, অর্থাৎ এখানে একই অ্যাঙ্গেল দেখতেছি উপরে উঠতেছে, উপরে মানে গ্লাস ভিজা উপরে উঠতেছে, আর নিচে মানে গ্লাস এমনিতে আরো ড্রাই, এই জায়গাটা কিছু হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন এটার সাথে একটু জানতে হবে ফর্মুলা আছে, এই যে আমাদের h বাই কত অ্যাসিড করবে ডিসেন্ট করবে। আমি যদি বলি যে এটা একটা ফর্মুলা আমি যেখানে ছিল এখানে ও h মানে অ্যাসিড করতেছে, সেটা দেখা যায় যে h ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা লাগবে সরি এখানে ফর্মুলা হলো যে আমাদের P is equal to RH rho g divided by 2 cos theta, যেখানে থিটাটা হলো অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। ঠিক আছে, এখন এটা আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হলো h। তো আমি যদি বলি থিটাটা সাপোজ যে ক্লিন ওয়াটার দেখলাম কত, থিটা যখন 0 ডিগ্রি তখন লিখতেছি আমরা cos theta বাই 1। এটা যদি 1 হয়ে যায় তাহলে দেখো h এর মান কত দাঁড়ায়? h দাঁড়ায় হলো 2t বাই r rho g। ঠিক আছে, 2t বাই r rho g এই দুটো ফর্মুলা লিখে রাখো। এবং লাস্টে এখানে একটা জিনিস এই যেখান থেকে আমরা একটা ফাইনালাইজ করতে পারি আমরা, h is proportional to 1 by r, this is called Joule's law। যে তুমি যে ক্যাপিটাল টিউবটা নিচ্ছো বা যে টিউবটা ক্যাপিটাল টিউব নিচ্ছো সেটার যত রেডিয়াসটা বড় হবে তত এইটা কম হবে, রেডিয়াস কম হবে, এইটা বেশি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো। তাহলে আমরা সেই অ্যাঙ্গেল অফ কন্টাক্ট ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল দেন হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ নট কারেক্ট। কি বলছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? এখানে সবসময় চিন্তা করো কি ওয়াটার গ্লাস নাকি ওয়াটার মার্কেল, এইভাবে চিন্তা করলে বুঝে যেতে পারো যে কাজটা কি শিখেছো। ওয়াটার গ্লাস নির্মাণ করবে, ওয়াটার উপরে উঠছিল, উপরে মানে কি গ্লাসটা ভেজা যাবে, ওয়েট হবে, তারপরে অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়ে যাবে। তারপরে এখানে কি হচ্ছে আমাদের উপরে উঠে মানে অবশ্যই গ্লাস বেশি টানছিল, মানে অ্যাডিসিভ ইজ মোর, কোহেসিভ ইজ লেস। তারপরে উঠতে পারবে কেন? ভারী কম, তার মানে কি রো কম লিখে উঠতে পারছে। সো রো অফ ওয়াটার আর রো অফ মিডিয়া কম হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এইভাবে চিন্তা করলে অনেক ইজি হবে পড়া। লিকুইড উইল নট টাচ দ্য ওয়াল অফ দ্য টিউব, এটা অবশ্যই সত্য নয়, কাজ করতে গিয়ে ভিজে যাবে, উপরে উঠতেছে। অ্যাডিসিভ ফোর্স ইজ গ্রেটার দ্যান কোহেসিভ ফোর্স, অ্যাডিসিভ ইজ গ্রেটার, ইট ইজ ট্রু। সেজন্য তো উঠতেছে, গ্লাস বেশি টানতেছে। দ্য সারফেস অফ দ্য লিকুইড ইন দ্য ক্যাপিলারি টিউব নট টাইট বসমান ইনফর্মিট, সরি নট টাইট বসে মানে এই হবে आंसर। পাশাপাশি সারফেস অফ দ্য লিকুইড ইন দ্য ক্যাপিলারি টিউব উইল কনকেভ, মনে করতে কনকেভ নাকি কনভেক্স, অবশ্যই কিন্তু কনকেভ হয়, তার মানে ঠিক আছে। দ্য লিকুইড উইল ডিসেন্ড ইন দ্য ক্যাপিলারি টিউব না, অ্যাকিউট ক্ষেত্রে অ্যাসেন্ট করে, তার মানে এটা নট কারেক্ট। যেহেতু নট কারেক্ট বলছে आंसर ইয়ার ডি হবে। What is the angle of contact between liquid and solid so that the liquid does not make weight? তাহলে যে does not make weight বলেছে মানে কি? মানে এটা অবশ্যই কাটার মধ্যে হবে। জাস্ট একটু চিন্তা করবে এটা হলো কি মার্কিউরি আর গ্লাস। তাহলে মার্কিউরি আর গ্লাসের ক্ষেত্রে মানে সব অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 90 চেয়ে বড় এবং 180 চেয়ে ছোট। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল আছে 120, তার মানে 120 হতে পারে। এই কন্টাক্ট অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 90 দেন কি হবে? লেস দ্যান 90 মানে কি? একই অ্যাঙ্গেল। তাহলে একই অ্যাঙ্গেল ক্ষেত্রে কি হবে? অবশ্যই যে বললাম ওয়াটার এন্ড গ্লাস চিন্তা করবা। সারফেস থেকে আমরা ওয়াটার উপরে দিকে উঠবে, উপরে দিকে উঠে মানে এরকম হয়ে যাবে। উপর থেকে কেমন লাগবে? কনকেভ মনে হবে, তাহলে आंसर কনকেভ। Which is the contact between mercury and glass? আমি তাহলে দেখলাম 140 degree। Angle of contact between glass and mercury is what? Glass and mercury তার obvious angles obviously 90 চেয়ে বড়, 180 চেয়ে ছোট। If the density of solid is less and density of liquid is lower, angle of contact theta which one is correct? তাহলে theta 90 কখন হবে? আমি তাহলে দেখলাম 90 যদি ভুলে যাই আমরা। দেখো theta is more than 90, more than 90 কখন হবে? চিন্তা করো more than 90 মানে কি? জাস্ট চিন্তা করো মার্কিউরি, যেটা আমরা বারবার বলছি মার্কিউরি আর গ্লাস। তাহলে মার্কিউরি আর গ্লাসের ক্ষেত্রে কি আছে মনে আছে? Rho of liquid is more than rho of glass বা solid, তাই না? লিকুইডটা বেশি হতে হবে। তারপরে যদি দেখি less than 90 ওয়াটার ক্ষেত্রে হয়। সো জাস্ট এক্সাম্পল মনে রাখলে বুঝতে পারবে। ওয়াটার গ্লাসের মধ্যে কি ডেনসিটি বেশি, অবশ্যই লিকুইডটা কম, সলিড বা গ্লাসটা বেশি, তাই না? পাশাপাশি দুটো সমান কখন হবে? যখন আমাদের rho of liquid will be equal to rho of solid। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, কি হচ্ছে এখানে আমরা দেখছি বলেছে কোনটা কারেক্ট। দেখো এই দুটো কম বেশি হলে কখনোই 90 হবে না। বাট rho s solid is more than liquid হলে 90 বেশি না, আমাদের দেখলাম solid হবে। solid is more than liquid, দেখো solid is more than liquid, তখন তার মানে आंसर হবে, তার মানে आंसर। তাহলে এটা করার সময় কিন্তু দেখো আগে ডেনসিটি চিন্তা করো, আগে চিন্তা করো তুমি অ্যাঙ্গেল দেখে শিখেছো, তারপর এটা তুলনা করে অনেক ইজিলি এবং অনেক অ্যাকুরেটলি সলভ করা সম্ভব হচ্ছে। If a glass tube is dipped into a liquid having one of the following densities, then in which case angle of contact will be obtuse? তাহলে obtuse angle কখন হবে? আমরা বললাম যে মার্কারি ক্ষেত্রে। মার্কারি ক্ষেত্রে কি হবে? তাহলে অবশ্যই এই যে বেশি হতে হবে। গ্লাসের চেয়ে দেখো এগুলো পানির চেয়ে কম, পানি হলো 1/1000, এগুলো পানির চেয়ে কম, তাহলে হওয়ার সুযোগ নেই। পানি যেখানে হলো কি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে বেশি করে দেখো নিচে 13.6। What is the angle of contact for liquid which does not make glass weight? does not make মানে কি? মনে করো মার্কিউরির কথা। তাহলে মার্কিউরির ক্ষেত্রে কি হয়? বলেছে more than 90, সেটা নিতেও কি করে ওয়েট করতেছে না। If angle of contact is more than 90 কি হবে? সারফেসটা মনে করো মার্কারি করতেছিল more than 90, নিচে নামে ফেলতেছিল, নিচে নামে মানে কি? যেরকম হচ্ছে অর্থাৎ কনভেক্স হচ্ছে, তার মানে आंसर এই হবে। What is the angle of contact for liquid that can make glass weight? গ্লাস weight করতেছে কি? তার মানে অ্যাকিউট অ্যাঙ্গেল ওয়াটারের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? smaller than 90।
হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বিটুইন সিলভার এন্ড পিওর ওয়াটার? শুধু ওকে সিলভার সাথে পিওর ওয়াটার বলেছে, তাহলে आंसर কি হবে? সিলভার যখন বলেছে তখন এটা 90, আমরা দেখেছিলাম সিলভার ক্ষেত্রে 90 হয়। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট অফ পিওর মার্কারি? সো পিওর মার্কারি বলতে এটা কি 139 140 এই রেঞ্জে হবে সবসময় आंसर। এটা আপার মিনিস্টার লিখে এক্সপ্লেইন দেন হোয়াট ইজ অ্যাঙ্গেল। আপার মিনিস্টার বলতে হচ্ছে যেটা আমরা দেখতেছি নরমালি এরকম হয়, তো এই উপরটা কি এটাকে আমরা বলি আপার মিনিস্টার, এটা আপার মিনিস্টার, এটা লোয়ার মিনিস্টার, ঠিক আছে? এটা হলো আপার, এটা হলো লোয়ার। তো যখন আমি বলছি এক্সপ্লেইন আমরা তখন আসলে আপার লোয়ার মধ্যে পার্থক্য করি, এরকম থাকে মানে এটা কি আপার এটা লোয়ার এটা, তো বলেছে কি এটা হলো প্লেন, এই জন্য এটা প্লেন রাখলাম। অ্যাঙ্গেল অফ কন্টাক্ট কি হবে? তাহলে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট অবশ্যই 90 হবে, তাহলে आंसर হবে 90 ডিগ্রি। The free surface of a liquid in capillary will be concave. Concave কখন হবে? মনে করো মার্কার লিখেছে, মার্কার কি হয় 90 চেয়ে বেশি হবে, angle of contact is more than 90. Angle of contact between pure water and clean glass, clean বলা মানে চোখ বন্ধ করে জড়িয়ে, ঠিক আছে? If two capillary tubes of different circumferences submerging water, then the height of the water would be, okay, মনে করো এখন আমরা শিখেছি যে h is equal to 2t by r rho g, তাহলে জুলিয়াস ল কি বলে h is proportional to 1 by r, তার মানে যার সার্কামফারেন্স কি হবে বেশি হবে, হাইট কম, তাহলে বলছি কি more in the tube less circumference, ওকে, হতে পারে more in the tube more circumference হবে না, equal to 0 হবে না, তাহলে आंसर a, যার রেডিয়াস বেশি তার h কম, যার রেডিয়াস কম তার h বেশি হবে। If sand is stored en route, tree dies because what? মনে কথা যে স্যান্ড কি করতে পারে, যদি মাটি পানি ধরে রাখতে পারে, বাট স্যান্ড কিন্তু ক্ষমতা নেই, পানি ধরে রাখতে ক্যাপিলারি ওয়াটার, তোমরা হয়তো 90 পড়ছো চ্যাপ্টার 6 এ ক্যাপিলারি ওয়াটার, তো মাটি থাকে পানি ধরে রাখতে পারে, ক্যাপিলারি এই যে অ্যাকশনের জন্য, এই যে মাত্র যেটা দেখলা, এই যে পানি পড়তেছে না অ্যাডিসিভ ফোর্সের জন্য এই ব্যাপারটা, তাহলে দেখো স্যান্ডের ইকুইভালেন্ট থাকে না বলে ওরা পানি ধরে রাখতে পারে, তার জন্য গাছ মারা যায়, তার জন্য দেখো স্যান্ড ক্যাপিলারি টিউবের মতো ক্যাপিলারি ফাংশনের মধ্যে নাই। A drop of oil was placed on water, the following statement is correct. Drop of oil বলেছে on the water, কি বলছে, if you take a spherical shape on the surface of the water, obviously না কি হয়ে যায়, water মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আর কিন্তু ডুবে না, ম্যাচ করতেছে না, ওয়াল কিন্তু ডুবে যাবে না, ডেনসিটি কম যেহেতু, it will be shaped like a thin film, এরকম দেখা যায় আসলে থিন ফিল্ম তৈরি করে একটা, ঠিক আছে? If temperature increases, angle of contact of the liquid almost হয়, ওকে, দেখো angle of contact এর সাথে টেম্পারেচার আমরা সম্পর্ক করিনি, আমরা বলেছি দেখো t is equal to r h rho g divided by 2 cos theta, যদি আমরা ধরে নিই সবকিছু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি t is proportional to 1 by cos theta, সবকিছু কনস্ট্যান্ট হচ্ছে, কারণ আর কিছু বলে নেই। এখন দেখো তুমি শিখছো যে ভেতরে t এর সাথে থিটা কি ডিফারেন্ট ওটা সম্পর্ক, তাই না? আলটিমেটলি t এর চেঞ্জটা চিন্তা করো, সো হিসাব নিকাশ করতে আমরা টেম্পারেচার ভ্যালু কি করতেছে, t কমলে তখন কি হয়ে যাবে, থিটা কিন্তু বেড়ে যায়, আলটিমেটলি হবে angle of contact বাড়বে, ঠিক আছে? টেম্পারেচার বাড়লে angle of contact বাড়বে। A circular paper of radius r is floating on the water surface tension T, the force that acts on the paper, তাহলে এটা কি বলছে একটা পেপার সার্কুলার পেপার, তাই না? তাহলে যদি ওয়াটার বলি এর মধ্যে সার্কুলার পেপারটা আছে, তাহলে পেপার মানে কি ভিতরে কিন্তু একদম পুরো সলিড অবস্থায় আছে, তো দেখো তাহলে কি হচ্ছে, তাহলে এই যে এখানে আমাদের একটা পয়েন্ট কোনটা, সরি পয়েন্ট কোনটা জাস্ট এই সার্কামফারেন্স অফ পেরিমিটারটা, তাহলে আলটিমেটলি এখানে ক্যাপিটাল ভ্যালু কত 2 পাই r, তাহলে আমরা জানি কি, আমরা জানি হলো t is equal to f by l, তাহলে f is equal to t into 2 পাই r, তাহলে আলটিমেটলি কিন্তু এই যে জানতে চাইছে ফোর্স দ্যাট অ্যাকশন অন দ্য পেপার, তাহলে ফোর্স কত কাজ করবে, t into 2 পাই r, তাহলে আনসার 6 into 2 পাই r, which force does not follow inverse square law, inverse square হলো f is proportional to 1 by r square, তো বললাম যেটা এটা কিন্তু অ্যাডিটিভ বা কোহেসিভ ফোর্স কিন্তু ফলো করতেছে না, আনসার ডি হবে, ফাইন। ওকে, তো এই লেকচার আমাদের মোটামুটি শেষ, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি, আবার নেক্সট লেকচারে দেখা হবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তাহলে আমরা এখন শুরু করি চ্যাপ্টার 7 লেকচার 4। তো এখানে আমরা দেখব চ্যাপ্টার 7 যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আছে, তো এখান থেকে দেখো এর আগে ডেন্টাল ইংলিশ এসেছিল, মেডিকেল কোনো সময় এসেছিল, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, অনেক সময় অনেক বড় কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এক্ষেত্রে যে স্ট্র্যাটেজি ফলো করাটা সেটা হলো যে যখন এরকম দেখবা যে ম্যাথ একবার দেখে মনে হয় কিছুটা আমরা গেস করতে পারবো, তখন এটা একবার যদি দেখি, দেখো ম্যাথ দেওয়া আছে m, তারপর বলেছে কি অ্যাপ্লাই টু স্টিল ওয়্যার অফ 4 মিটার, একটা লেন্থ দিয়ে দিয়েছে, এতটুকু ডায়ামিটার দিয়ে দিয়েছে, ডায়ামিটার রেডিয়াস লাগে d দিয়ে দিয়েছে, দেন বলেছে ইনক্রিজ ইন দ্য লেন্থ, কতটুকু ইনক্রিজ করবে, তাহলে দেখে বুঝতে হবে এখানে আসলে কোন ফর্মুলা ইউজ করা উচিত। অবশ্যই বুঝতে আমরা জানি y is equal to fl by al, তাই না? একটা স্টিল ওয়্যার আমরা কি করতেছি, একটা সামথিং ম্যাথ অ্যাপ্লাই করতেছি, ম্যাথের ফোর্স কাজ করবে, তাই না? এখন ইনক্রিজ ইন দ্য লেন্থ তাহলে ইনক্রিজ কত হবে, স্মল দিয়েছে, তাহলে আমরা যদি বলি স্মল ইজ ইকুয়াল টু হোয়াট, fl ডিভাইড বাই y ইনটু a, তাই তো? এখন খেয়াল করো এই ক্ষেত্রে দেখে বুঝতে ফর্মুলা কিন্তু কাজ করে, একটু লেন্থি প্রসিডিউর হবে। এখন এইসব ক্ষেত্রে যদি দেখো যে তুমি অপশন বা কোশ্চেনটা দেখে বুঝতে টাইম লাগতে পারে, প্রথমে অ্যানসার করার দরকার নাই, কারণ প্রথমে যেটা সাপোজ 40 সেকেন্ড জায়গায় 1 মিনিট 1 মিনিট 20 সেকেন্ড যদি লাগে প্ল্যান করে দিতে পারো, যেটা বেস্ট কি হ্যাঁ বেস্ট তুমি দেখে রাখো যে এখানে একটা কোশ্চেন আছে যেটা কোন ফর্মুলা কিরকম হয় পারি, বাট একটু অনেকগুলো ইজি অ্যানসার করে আসো, এগুলো লাস্ট টাইম থেকে তখন যেটা অ্যাপ্লাই করা ইউজ করা অনেক ইজি হবে। তাই তাহলে বলছো উইথ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য ওয়্যার, তাহলে খেয়াল করে দেখেন কি আসবে, f কত হবে, f হলো mg, তাই না? f হলো mg ইনটু l, y ইনটু a মানে কি হবে পাই r স্কয়ার, তাই তো এরকম হবে। তাহলে দেখো mg কত বলেছে 5 কেজি, আমরা 5 ইনটু 9.8 ইনটু লেন্থ কত বলেছে, দেখো 4 মিটার বলেছে, ডিভাইড বাই y হলো যে স্টিল ওয়্যার 2 ইনটু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 11, তারপর দেখো বলেছে কি পাই আমরা 3.14 ইনটু r স্কয়ার, আর কিন্তু লাইনে দিয়েছে 30.5 মিলিমিটার ডায়ামিটার, তাহলে কি লিখতে পারি না ভাই 30.5 ডিভাইড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার, তাহলে লিখতে পারি না, আশা করছি ঠিক আছে। তাই না? এখন তাহলে খেয়াল করে দেখো যদি একটু ইজি করি, আমরা জীবন সহজ করে যাবো, তাহলে এটাকে আমি কি 10 ধরতে পারি না, যদি এটাকে 10 ধরি তাহলে উপরের ভ্যালু কত আসে 5 ইনটু 10 50, 50 ইনটু 4 কত হয় 200, ইজি হয়ে গেছে। এখানে দেখো 3.14 কে আমি 3 ধরি, আর এই জিনিসটাকে আমি কি করতে পারি 30 বাই 15 ধরতে পারি না, ভ্যালু কি দেখো 15 স্কয়ার করলে কত আসে 225, তাহলে কি বলা যায় লাস্টে উপরে থাকবে 200, নিচে থাকবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু এখানে কত 3 ইনটু 15 স্কয়ার 225 ইনটু 10 টু দি পাওয়ার -6, দেখো তুমি চেষ্টা করতে না, তাহলে এখন আমাদের কিন্তু আনসারটা ইজি হয়ে যাচ্ছে। তারপর কি ইজি হলো দেখো, আমি যদি দেখি 2 দিয়ে তো আমরা কেটে ফেলতে পারি, দুইটা জিরো তার মানে এখানে 9 হয়ে যাবে, ক্লিয়ার। দেন দেখি 3 ইনটু 225 কত আসে, 3 ইনটু 200 600 হতো, তাহলে 600 ইনটু 225 মানে 675, তাহলে কি আসে 1 বাই 675 ইনটু 9 এর -6, কত হবে 10 টু দি পাওয়ার 3 আসবে। এখন দেখো এখানে কি আমি ধরতে পারি না ইজি করার জন্য আমি এটাকে 700 দিলাম, তাই না? তাহলে দেখো কি লেখা যায়, যদি 700 হয় তাহলে কি আমরা দেখো 1 বাই 7 ইনটু 10 টু দি পাওয়ার 5, আমি যেটা আসার কথা, তাই না? এখন দেখি 1 বাই 7 কত, দেখো 1 বাই 7 তুমি নিজে চিন্তা করো এটা কি কত হবে, তুমি জাস্ট যদি 100 বাই 7 চিন্তা করো 100 বাই 7 কত আসে, আমরা যৌতুকের ফ্যানরা যারা অবশ্যই জানি যে আমরা কি জানি 12 বারে আমরা যদি চিন্তা করি কত হয়, আমরা 6 দিয়ে চিন্তা করো 15 বাই 90 বলতে 16 বাই 96, তাহলে 6 দিয়ে হলো কি, মানে যদি তুমি 100 কে 6 দিয়ে ডিভাইড করো 16 বাই সামথিং হবে, হিসাব করে দেখো 7 দিয়ে ডিভাইড করলে 14 বাই সামথিং আসে, তাহলে 1 বাই করলে 0.14, যেহেতু 100 ধরতেছো, ঠিক আছে, তাহলে 0.14, তাহলে দেখি বুঝতে পারছি 1.4 সামথিং আসার কথা, বাট অপশনে কিন্তু কোনো 1.4 এর কোনো রেঞ্জ কোনো সুযোগ কিছুই নেই, তার মানে এটা কিন্তু তখন যখন আসলে এটা কিন্তু নো অ্যানসার ছিল, বাট মাথায় রেখো এখন সাধারণত নো অ্যানসার আসে না বা খুব কমই আসে, যদি চলে আসে তুমি অ্যানসার বের করার পর দেখবা আসলে কোনো হয় নিতেছে না, ঠিক আছে। How much force would be required to increase the length of a steel wire of 1 meter length and 1 millimeter square cross sectional area by 10%? তাহলে বলছে কি একটা স্টিল ওয়্যার যেটা লেন্থ দিয়ে দিয়েছে 1 মিটার, এল দিয়ে দিয়েছে, দিয়েছে কি 1 মিলিমিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়া, এটা এ দিয়েছে, ভুল করে না কিন্তু রেডিয়াস দেয় না, এ ডিরেক্ট এরিয়া দিয়ে দিয়েছে, এবং একটা ছোট কথা আগে করে নেব 1 মিলিমিটার স্কয়ার মানে কত, দেখো মাথায় রাখবা 1 মিলিমিটার কত হয় 10 টু দি পাওয়ার -3 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে 1 মিলিমিটার স্কয়ার কি, জাস্ট মিলিমিটার জায়গায় যা যা বসাই দিবা কত জানো 10 টু দি পাওয়ার -3 মিটার, তাহলে কত থাকছে 10 টু দি পাওয়ার -6 মিটার, ক্লিয়ার। সো এখানে মিলিমিটার কিউব আসলে কি করবা, মিলিমিটার জায়গায় মিটার মানে লিখবা, যেভাবে আসে স্কয়ার কিউব যেটা সেটা কোনো সমস্যা নেই। তাহলে তারপর আমরা কিন্তু ইয়ে পেয়ে গেছি, বলেছে কি বাই 10% কি করেছো তুমি ইনক্রিজ করেছো, তাহলে তুমি লেন্থটাকে 10% ইনক্রিজ করছো মানে কি, তার মানে এখানে কিন্তু ডিরেক্ট স্মল এল দেওয়া আছে, স্মল এটা কিন্তু কিছু মনে আছে লেন্থ কতটুকু ইনক্রিজ হয়েছে, মনে করে দেখো স্মল এটা ছিল কিন্তু লেন্থ কতটুকু ইনক্রিজ হয়েছে, এটা কিন্তু দিয়ে দিয়েছে, কত দিয়েছে 10% অফ এল মানে কত আসলে, মানে আসলে 10% মানে কত 10 বাই 100 এল, অথবা আমি যদি বলতে চাই বলতে পারি 0.1 এল, তাহলে কিন্তু স্মল এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভুল করো না, স্মল মানে ইনক্রিজ যদি বলতো লেন্থ বিকামস ডাবল, তাহলে কি হতো তখন কিন্তু স্মল এর ডাবল মানে 12 হয়ে যাবে, মনে থাকবে। যদি এখানে বলতে আরেকটা কেস চিন্তা করি আমরা, যদি বলতো লেন্থ তখন কিন্তু দেখো তখন কি আসছে মাইনাস আগে ছিল মানে ক্যাপিটাল এর সমান, ক্লিয়ার। কারণ আমরা যে স্মল ইনক্রিজ লেন্থ ডাবল মানে এখন হচ্ছে 12 আগে ছিল এল, তো স্মলটা কত বেড়েছে বা ইনক্রিজ করেছে ক্যাপিটাল, ক্লিয়ার। ওকে, এখন যে আমরা এটা অ্যানসার আসি বলেছে কি, বলেছে যে হাউ মাচ ফোর্স, তাহলে আমরা জানি আমরা জানি y ইকুয়াল টু f l বাই a, তাহলে বলা যায় f ইকুয়াল টু y a স্মল l ডিভাইড বাই l, তাহলে y কত কিছু না বলা মানে 2 ইনটু 11 ইনটু এরিয়া, এরিয়া দিয়ে দিয়েছে আমরা বের করলাম 10 টু -6 ইনটু স্মল l কত হচ্ছে 0.1 ইনটু ক্যাপিটাল, বাই ক্যাপিটাল, তাহলে হচ্ছে ক্যাপিটাল বাদ, সো আলটিমেটলি অ্যানসার যাচ্ছে কি আমাদের, অ্যানসার যাচ্ছে এখানে কি -6, এখানে মাইনাস একটা পয়েন্ট মানে আরেকটা 1 মাইনাস হবে, তাহলে আমরা যদি বলা যায় না 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 10 টু দি পাওয়ার -7, সো দ্যাটস 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 এত নিউটন, 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 নিউটন, তাহলে অ্যানসার কোনটা এই অ্যানসার হলো এ হবে।
if the longitudinal strain of a wire is 0.02 and lateral strain is 0.002 সেক্ষেত্রে পয়সন রেশিও কথা হবে। মনে করে দেখো পয়সন কি ছিল আমি যদি বলি পয়সন রেশিও ওয়াজ what del r by r divided by del l by l, তাই না? মানে কি বলছিলাম আমাদের ল্যাটারাল যতটুকু স্ট্রেন হয় ডিভাইড বাই লংজিটুডাল যতটুকু স্ট্রেন হয়, তাহলে ল্যাটারাল বলে দিয়েছে 0.002 আর লংজিটুডাল কত বলেছে দেখো 0.0। ওকে এইরকম কেস আমরা অনেকেই খুব ইজিলি ভুল করি। বাট দেখো সহজ একটা কাজ করতে জানো, তুমি যদি একটা কাজ করো কি করতে পারবে দেখো, তুমি নিচের অংশ থেকে দশমিকটা সরাও বা এই পয়েন্টটা সরাও, কি করতে হবে দেখো আমি যেমন করতে পারি না, বা তুমি কাজ করো আমি উপর আর নিচে দুই জায়গাকে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যখন কেন 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে আমাদের রেশিও মানে পয়েন্টের জিনিসটা চলে যায়, উপর 1000 করলে কত আসবে 2 আসবে, এখানে 1000 করলে কত আসবে 20, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো তো এটাকে খেয়াল 1/10 আর आंसर 0.1, আমরা পয়েন্ট রেশিও 0.1 ক্লিয়ার। সেই ব্যাপারটা মাথায় রেখো যে এরকম ডিরেক্ট করার দরকার নেই, তোমার হয়তো 2 থেকে বেশি সময় লাগে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে কত আসে চিন্তা করতে, বাট आंसर কিন্তু অ্যাকুরেট আসবে, ঠিক আছে? এই প্রসেস এইভাবে আমরা যেতে পারি। If a point 0.8 meter long light horizontal wire is pulled from the surface of the liquid by force of something at 25 degrees Celsius, what would be the surface tension? তাহলে দেখো বলেছে কি 0.08 মিটার লং একটা লাইট হরাইজন্টাল ওয়্যার। মনে করে দেখো যদি এটা পানি হয় আমি বললাম যে এখানে আগে দেখেছি এই যে আমরা জানি আমরা কি জানি মনে করে আমরা জানি t is the length in contact, হ্যাঁ ওয়াটারের সাথে কানেক্টেড আছে কন্টাক্ট আছে। তাহলে খেয়াল করো এখানে কানেক্টেড আছে কি এখানে একটা লেন্থ এবং এখানে একটা লেন্থ, তাহলে দেখো আমি বলতে পারি এই ক্ষেত্রে t is equal to m by 2 small l, তাহলে কি বলা যায় আমি জানতে চাইছি কি সারফেস টেনশন জানতে চাইছি, তাহলে is equal to what f কত বলেছে দেখো 4. ফাইন। আর নিচে এখানে আমরা দেখো 2 into l কত বলেছে মিটার বলেছে আমরা এসে 0.08, তাহলে নিচে কি আসে 8 গুণ 16 আমরা এখানে কত 0.16 আর উপরে 4.3 into 10 to the minus 3, ঠিক আছে? এখন খেয়াল করো এখানে কি আছে প্রথম কথা আমি এই যে পয়েন্টটা সরাই দেব, শুধু ধারণা দরকার নেই, কিভাবে সরাবো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে এটা আমি 100 দিতে পারি না, তাই তো? একটা কেস। সেকেন্ড কেস আমি দেখো এখানে আমি যদি 43 সাথে যদি 16 চিন্তা করি কি হতো চলো চিন্তা করি, আমি এই 100 টাকে আমার সাথে ইউজ করলাম, কিভাবে সাথে ইউজ করি আমি 10 টাকে মাল্টিপ্লাই করলাম, কি হবে দেখো 43 বাই 16 ইনটু একটা 10 নিচে আসছে থাকবে 10 to the minus 3 10, অর্থাৎ সবসময় 100 কে নিজের কাজে ব্যবহার করবা, ঠিক আছে? আমি প্রথমে কি বললাম তুমি চাইলে ভেঙে চাইলে করতে পারো, তো তোমার মনে হয় এখানে তো অনেক বেশি 100 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে কি আসছে দেখো দুজনকে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছো এটাকে করছো, কেন বললাম আবার বলতেছি পয়েন্ট যত সরাইতে পারবো তত আমাদের জন্য সহজ, তাহলে নিচে আসবে 16 আর উপরে কি হবে 430, আমি চাইলে ইনটু মাইনাস, তাই না? এখন দেখো 430 তে 16 ভাগ করা ইজি না কঠিন, কিছু হলো চিন্তা করো 16 ইনটু 2 করলে কত হয় 32 আর 16 ইনটু 3 করলে 40, তার মানে বুঝছো কি এটা অবশ্যই 2 এর চেয়ে বেশি হবে। আবার চিন্তা করো 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32 আর দিয়ে মাল্টিপ্লাই করলে 2.5 দিয়ে কত হবে 40 আসবে, তার মানে 40 টা বেশি, তার মানে অবশ্যই 2.5 এর চেয়ে বেশি বা 25 এর চেয়ে বেশি না, বুঝতে পেরেছেন না? কেন হলো যে একটা 0 আছে এখানে 2.5 বলে 25 বললাম, ক্লিয়ার? তার মানে তোমার অ্যানসার যেটা আসবে যে 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস এটা অবশ্যই বেশি হবে, অথবা আমি যদি বলি এখানে কত মাইনাস 2 আছে বা 0.1 আছে, তাহলে কি এটা বলা যায় না এটা একটু বেশি হবে, মানে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 একটু বেশি হবে, তাহলে এখানে অ্যানসার একদমই আছে, এই যে দেখো ডি, ঠিক আছে? তাই আমরা কিছু হলো ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা ফর্মুলা বা ইকুয়েশনগুলো ইজিলি সলভ করতে পারবো। The cross section area of a wire is 1 millimeter square, এখানে দেখো সেম ঝামেলা মিলিমিটার স্কয়ার দিয়েছে কিন্তু এবং এটা কিন্তু এরিয়াটা দিয়েছে, তাহলে মিলিমিটার স্কয়ার তাহলে অবশ্যই বুঝতেছি কি হবে 1 মিলিমিটার স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 মিলিমিটার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কয়ার, তার মানে মাইনাস 6 এত মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে মাইনাস 6 মিটার স্কয়ার, ব্রেকিং ওয়েট হলো 40 কেজি, ব্রেকিং স্ট্রেস কত হবে আমি যদি ব্রেকিং স্ট্রেস যদি বের করতে চাই তাহলে কি আমরা জানি শর্ট স্ট্রেস হলো কি f বাই a, মনে করে দেখো এখানে f কত 40 কেজি, তার মানে 40 ইনটু 9.8 ডিভাইড বাই মাইনাস 6, এটা আসলে কথা। তাহলে এখন কি খেয়াল করে দেখি তো আমি এখানে ধরতে পারি এটা যদি 10 ধরি আমি তাহলে অ্যানসার কত আসে 400 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, অ্যানসার কত আসবে 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আমরা বলছি মাইনাস 6 মাইনাস 6 উপরে চলে গেছে, তাহলে অ্যানসার কি থাকবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 8 আসবে, তার মানে অ্যানসারটা 4 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর রেঞ্জ আসবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে দেখো 10 রেঞ্জ একদমই অ্যানসার আছে 3.92, তার মানে 3.92 হবে, ঠিক আছে? যদি আবার ক্যালকুলেট করতে চাই একটু বুঝতে রাখা ভালো যে 9.8 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি এটা আসে 19.6, 9.8 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2927, 3 এটা কত আসে 3 এটা 24, তাহলে এখানে কি আসবে 29.4 আসবে। তারপর যদি আমরা বলি 9.8 ইনটু 4 তাহলে অ্যানসার দেখবা 39.2, আর যদি আমরা করি 9.8 ইনটু 5 তাহলে অ্যানসার 49, যদি পারি এটা একটু মুখস্থ রাখতে পারো বিভিন্ন জায়গায় কাজে লাগে, ঠিক আছে? আমরা এক্ষেত্রে বলছি কি 4 ইনটু 9.8 আমরা এখানে 39.2 রেঞ্জ থেকে আসবে, এটা অ্যানসার এরকম বলেছে, ক্লিয়ার? সারফেস টেনশন অফ ওয়াটার ইজ সো সারফেস এনার্জি, আমরা জানি সারফেস টেনশন আর সারফেস এনার্জি কোনো কিছু না বলে একই ধরে নিয়ে আগে পারি, আমরা দুজন আসলে সেম 0.06 নিউটন পার মিটার হবে আমার অ্যানসার। Ratio of radius of two rocks falling from 50 meter height is 1:2. What is the ratio of the terminal velocity? মনে করো terminal velocity ছিল v is equal to 2r square g into rho s, so s minus rho f divided by 9 এটা ছিল। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দেখো এই যে r square এর সাথে v এর সম্পর্কটা কেমন, v is proportional কি r square বলা যায় না, v is proportional to r square। এখন দেখো আমাদের বলছে কি এদের রেডিয়াস রেশিও দিয়ে দিয়েছে, মানে r রেশিও দিয়েছে, আমি তাহলে বলতে পারি v1 by v2 is equal to r1 by r2 whole square। তাহলে দেখো কি হয় r1 কত বলেছে 1 by 2 whole square, তার মানে কি 1 by 4, তার মানে তোমার অ্যানসার কত 1:4, এটা কি অ্যানসার 1:4, তাহলে অ্যানসার দেখো এই যে অ্যানসার ডি। To pull a 0.5 meter long horizontal wire from the surface of the water, required force is along with the weight of the wire, এত what is the surface tension? দেখো আগের মতো আমরা চিন্তা করো যেটা আমরা আগে দেখেছি একটা ওয়াটার বডি যদি বলে পয়েন্ট অফ কন্টাক্ট আছে এইটুকু এই সেল, তাহলে এর কত হয় দেখো এর বলে দিয়েছে 72.8 minus 3 ডিভাইড বাই কত 2 into 0.5, 2 into 0.5 মানে কত 1, তাহলে নিচে থাকবে 1 উপরে থাকবে কত 72 into 72.8 into 10 to the power minus 3, তাহলে অ্যানসার 72.8 into 10 to the minus 3 নিউটন পার মিটার, তাহলে এই অ্যানসার হলো ডি। A large drop was created combining 1000 drops of diameter 10 by minus 4 each, what will be the radius? তাহলে আমরা যদি একটু খেয়াল করি ধরো তোমার এখানে বলেছি দেখো যে a large drop was created 1000 ড্রপ নিয়ে, তার মানে ধরো এখানে বললাম এখানে একটা ড্রপ ছিল, এখানে একটা ড্রপ ছিল, এখানে একটা ড্রপ ছিল, বলেছিল এখানে কম্বাইন করে একটা বিশাল ড্রপ বানাইছি, ঠিক আছে? কম্বাইন করে একটা বিশাল ড্রপ বানাইছি। এখন একটু মনে করে দেখো এই যে যখন আমি একটা ড্রপ বানাচ্ছি আমি কি মনে করে বলেছিলাম যে যখন আমি কি করতেছি ওয়াটার যদি এখানে নতুন ওয়াটার অ্যাড হয়েছে না, নতুন ওয়াটার বের হয়ে গেছে তাও না, তাহলে যখন ওয়াটার সেম থাকতেছে তখন কি থাকবে ভাইয়া ওদের কিন্তু ভলিউম সেম, বাট ভলিউম সেম হলো এখানে কি চেঞ্জ হবে দেখো ছোট ছোট বডি এই যে সারফেস গুলো ছিল এগুলো এখন এটা ভিতরে চলে গেছে, সারফেস ভিতরে চলে গেছে, সারফেসটা কাউন্ট হচ্ছে না কিন্তু, তার মানে এরিয়া কিন্তু কমে গেছে, এরিয়া কি হয়েছে কমে গেছে। এখন দেখো আমি যদি বলি ভলিউম সেম তাহলে আগের ভলিউম যদি আগে ভলিউম কত যদি বলি প্রত্যেক হলো 4/3 পাই স্মল আর কি, ধরো এটা স্মল আর আমি বলি এটা হলো লার্জ, তাহলে এটা কত হবে স্ফিয়ার যেহেতু 4/3 পাই ক্যাপিটাল আর, তাই না? এখন দেখো বলতেছে কি দুজনের ভলিউম সেম মানে ডাইরেক্ট ভলিউম কত বলেছে 1000টা ড্রপ ডায়ামিটার -4, তাহলে 1000টা তার মানে 1000টা ছোট ছোট ড্রপলেট ইজ ইকুয়াল টু বড় একটা ড্রপলেট, তাহলে আমরা ইকুয়েশন যেভাবে করতে পারি 1000 into 4/3 পাই স্মলার কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই r কিউব, এটা করতে বলেছে, তাহলে দেখো কি করে এটা বাদ, তাহলে r কিউব ইজ ইকুয়াল টু 1000 into স্মলার কত বলছে কিন্তু ডায়ামিটার, এটা অনেক আমরা রেডিয়াস কিন্তু বলে নাই বলেছে ডায়ামিটার, তাহলে কি করতে হবে এটা 10 to the power -4 ডিভাইড বাই 2 হোল কিউব। এখন কিউব করলে কত হয় r 1000 কিউব করো ইনটু এখানে কত আসবে দেখো এখানে কিউব করলে কিউব চলে যাবে, মানে 10 to the power -4 ডিভাইড বাই 2, তাহলে দেখো এটা কত আসে কিউব করে 1000 কে মনে দেখো 10 স্কয়ার 100 10 কিউব 1000, তার মানে কি আসবে এখানে 10 into 10 to the power -4 ডিভাইড বাই 2, এটা হলো তার মানে 5, তাহলে आंसर 5 into 10 to the power -4 মিটার, তাহলে आंसर 5 into 10 to the power -4 মিটার, ক্লিয়ার? If a force of 10 to the power 5 newton per meter square is applied on a wire, okay, এখানে একটা পয়েন্ট যদিও ফোর্স বলতেছে তুমি ইউনিটটা দেখে বুঝতে ভাই এটা কিন্তু জীবনের ফোর্স ইউনিট না, তার মানে এখানে আর যে বলবে এটা কি স্ট্রেস অথবা ইয়াং মডুলাস বলতেছে, যেহেতু কথা থেকে বুঝতে ফোর্স ইয়াং মডুলাস একটা কনস্ট্যান্ট, তার মানে এটা কথা বলতেছে স্ট্রেসের কথা বলতেছে। কতটুকু 1 মিটার লেন্থ দিয়ে দিয়েছে ইনক্রিজ লেন্থ বাই এত মিটার ইনক্রিজ বলে দিয়েছে, আমরা এটা স্মল দিয়ে দিয়েছে বলছে হোয়াট ইজ দ্য ইয়াং মডুলাস, তাহলে আমরা যদি y fl বাই al, তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে এটা তোমার স্ট্রেস এইটা ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে 10 to the power 5, তাই না? তাহলে কি থাকতে থাকবে 10 to the power 5 ইনটু তাহলে 10 to the power 5 ইনটু কি আসবে এখানে ক্যাপিটাল কত 1 মিটার ডিভাইড বাই 0.001, তাহলে 001 কি করব উপর নিচে দুজনকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে হয়ে গেল, আমি এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, কি আসছে তাহলে দেখো উপরে আসবে হলো মানে এটা বাদ হয়ে যাবে উপরে আসবে 10 to the power 8, তাহলে আমরা করব 10 to the power 8 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে?
After applying 10 to the power 8 Newton per meter stress, already stress বলে দিয়েছে। Length of a 1 meter wire L দিয়েছে increases by 0.1 minus, small দিয়েছে, L মডুলাস কত? সেম আগে কোশ্চেন y is equal to FL by L। তাহলে এখানে সেম কথা দেখো, দিয়ে দিয়েছে এইটা ভ্যালু দিয়ে দিয়েছে স্ট্রেস 10 to the power 8, তাই না? এই L দিয়ে দিয়েছে কত দেখো, বলেছে 1 মিটার, এই L দিয়ে দিয়েছে 10 to the power minus 3 মিটার, ঠিক আগের মতই आंसर 10 to the power 8 1 by minus 3 ইনভার্স করলে কত হবে 10 to the power 11, তার মানে L মডুলাস 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, দেখো ইজি এবং সিম্পল কোশ্চেন আশা করছি আমি খুব ভালো মতো পারবো। Length of a second wire was okay is double of the first wire, okay শুনুন বলছো এখানে বলছে দুইটা wire ছিল, সেকেন্ড wire যেটা সেটা length is double of the first wire, মানে আমি যদি বলি তাহলে L2 is equal to 2 into L1, 1 তো আমরা চিন্তা করতেছি না, তো ধরলাম সেকেন্ড বলছি বাট দ্য রেডিয়াস ইজ হাফ, মানে প্রথম এই সেকেন্ড ওয়্যারের লেন্থটা ডাবল বাট এর রেডিয়াস অর্ধেক, মানে আমি R2 বলি কি হবে হাফ পারবো। তার মানে আগে আমাকে কি করতে হবে, কোশ্চেনটা বুঝতে হবে, লেন্থ ইজ ডাবল বাট রেডিয়াস ইজ হাফ, ক্লিয়ার? বলেছে ইফ সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড, এবং এখানে আরেকটা পয়েন্ট সেম ফোর্স, এবং যেহেতু দুইটা ওয়্যারের কথা বলতেছে আর কিছু বলে নাই, এবং যে লাস্টে দেখো সেম ম্যাটেরিয়াল বলে দিয়েছে, তার মানে কি সেম ম্যাটেরিয়াল বলা মানে চোখ বন্ধ করে y সেম। তাহলে এখন বলছি কি হোয়াট ইজ দ্য রেশিও অফ देयर এক্সটেনশন, মানে স্মল এর রেশিও কত। আমি যদি ফর্মুলাটা খেয়াল করি দেখো y ইজ ইকুয়াল টু আমরা জানি f l বাই l, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো বলছি কি সেম ফোর্স মানে f, ওকে f টা হলো কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, তার মানে এর মধ্যে সমস্যা, তাহলে এর মধ্যে সমস্যা লিখতে পারি না যে l ইজ ইকুয়াল টু লেখা যায় f l বাই a y, যেখানে এইটা আর এইটা তোমার কি হয় কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে যেটা কনস্ট্যান্ট লিখতে পারি না, এখানে ফাইনাল आंसर যেখানে লেখা যায় f না l স্মল is proportion to l divided by a, দেখো বলা উচিত তাই না? তাহলে আমরা এখানে প্লেগ বলেছে l, যেহেতু এখানে বলেছে কি রেশিও কত হবে, তাহলে l1 বাই l2, কি আসবে এটা দেখো তো, l এর সাথে প্রপোর্শনাল, আমি বলতে পারি l1 বাই l2 ইনটু এর সাথে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি a2 বাই a1 দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, মানে সেকেন্ড বাই চিন্তা করলে ইজিলি বসাতে পারতেছো। এখন দেখো আমরা অপশন দিয়ে দিয়েছি, এখানে একটা ছোট সমস্যা, কি সমস্যা a দেয় না কিন্তু r দিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এখন আমি বলতে পারি না l1 বাই l2 ইনটু a মানে কি পাই r2 স্কয়ার ডিভাইড বাই পাই r1 স্কয়ার, তাহলে এখানে কি বলা যায় দেখো l1 l2 কত বলছে দেখো 2l1, তাহলে 2l1 ইনটু পাই ইনটু ওকে পাই আসলে বাদ, সেটা লিখতেছি না, r2 স্কয়ার, তাহলে r2 বলছে হাফ r1, তাহলে হাফ r1 স্কয়ার ডিভাইড বাই r1 স্কয়ার। তাহলে দেখো কি আসছে, এখানে অবশ্যই বুঝছি l1 এর মতো বাদ, এখানে থাকতেছে হাফ ইনটু এখানে কি r1 স্কয়ার, এটা বাদ হাফ স্কয়ার করলে 1/4, তার মানে 1/4 আনসার 1/8, তার মানে তো রেশিও কত 1:8 আসবে, তার মানে রেশিও 1:8 বাই। বলছে কি যে 8 dots মানে 2k, so next time আসি বলেছে কি if an object with a mass of 100 gram falls into the water, the force acting on it is 0.981, then the viscous force will be, তাহলে আমরা যদি দেখি যে এখানে চেয়েছি কি viscous force, ওকে ফোর্স অ্যাক্টিং অন ইট, এখানে কি কাজ করে ভাই, আমরা যদি একটু চিন্তা করি এখানে কি কাজ করে, বোনসি কাজ করে, তাই না? তো আমরা যদি দেখি ধরো এই যে পানিতে ওয়াটার বডি, তো বললাম যে এখানে তোমার এটা ছিল তোমার যে অবজেক্টটা, তো দেখো অবজেক্ট তো নিচের দিকে পড়বে, খেয়াল করো ও নিচের দিকে কাজ করতেছে কি ভাই, ওর ওয়েটটা নিচে কাজ করতেছে, তাই না? এবং ওর এই যে আমরা যদি বোনসি কথা বলি, এটা কাজ করবে ভাই, এটা উপরে দিকে কাজ করবে, পাশাপাশি আমরা জানি এটা নিচের জন্য কি অবজেক্ট নিচে পড়ে, তো আমরা যে viscous force অবশ্যই কাজ করে কি যেদিকে যায় তার উল্টা দিকে, তার মানে viscous force কিন্তু উপরে দিকে কাজ করবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখলাম যে এই যে কেসটা মেইনটেইন করে, তাহলে আমরা যদি বলি একদম সিম্পল ফর্মে, তাহলে বলতে পারি না যে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি যাবে ওয়েট উইল বি ইকুয়াল টু বুয়ান্সি ফোর্স প্লাস viscous force, তাহলে খেয়াল করে দেখো বলছে কি মাস 100 গ্রাম, তার মানে ওয়েট কত ভাই, ওয়েট হলো 100 গ্রামের 0.1 ইনটু 9.8 বা 9.81, তাহলে কত আসছে এখানে 0.981, তাহলে ওয়েট জানলাম আমরা 0.981 ইজ ইকুয়াল টু এখানে কি ফোর্স অ্যাক্টিং মানে শুধুমাত্র বুয়ান্সি কাজ করবে কত 0.981, আর viscous force বের করতে হবে, তাহলে viscous force কত আসে 0 আসে, তাহলে आंसर কিন্তু 0 নিউটন। ঠিক আছে, the terminal velocity of the sphere is v and the mass is m in the viscous fluid, what will be the terminal velocity in the same viscous fluid and the sphere of mass is m, okay সুন্দর একটা কোশ্চেন। এখানে প্রথম যে প্রবলেমটা হয়, আমরা জানি v is equal to 2r square g divided by 9 eta into rho s minus rho f। এখন এতে যে প্রবলেম হয় চিন্তা করে ভাই এখানে তো m নাই, যেহেতু m নাই তাহলে এর উপর ডিপেন্ড করে না m 1 m 2 m 5 m যাই ছিল আমার একই থাকবে, মানে এটা ঠিক এটা আসলে ঠিক না। কেন ঠিক না দেখো, কারণ আমি যদি বলি আগে অবজেক্ট ছিল ধরো এইটুকু, এখন অবজেক্ট বড় হইছে না, ম্যাস বেড়েছে, একই যেহেতু ম্যাস যখন বেড়েছে তখন কিন্তু একই রেডিয়াসে থাকার, আমরা যদি বলি এর মধ্যে সেম কি ওদের মধ্যে রো সেম, আমরা দেখো রো যদি সেম থাকে আমরা জানি রো ইজ ইকুয়াল টু m বাই v, তাহলে কি বলা যায় যে m1 বাই v1 ইজ ইকুয়াল টু m2 বাই v2, তাহলে আমরা যেটা তাহলে এখন দেখো m1 কত, m একটা ক্যাপিটাল m v1 আমরা বললাম যে v1 ইজ ইকুয়াল টু m কত 64 ডিভাইড বাই v2, তাহলে দেখো m তো বাদ কি আছে v2 ইজ ইকুয়াল টু 64, তার মানে কি ম্যাস 64 টাইমস হচ্ছে মানে v 64 টাইমস হচ্ছে। ঠিক আছে, তো এত কিছু আসলে না, কোনো সমস্যা ছিল না, আমরা এখান থেকে বুঝতেছি যে রো যেটা সেম m মানে v বাড়া m 64 টাইমস v 64 টাইমস হবে। এখন আমরা যদি v জানা হলো, আমরা জানি রেডিয়াস, কারণ দুই ক্ষেত্রে রেডিয়াস ইজ নট সেম, আমি যদি বলি এই ক্ষেত্রে রেডিয়াস r, তাহলে এই ক্ষেত্রে কত এটা আমাদের জানতে হবে। আমি যদি বলি এই ক্ষেত্রে রেডিয়াস হলো ক্যাপিটাল r, তাহলে দেখো কি আসে, যেটা cr 4/3 পাই ক্যাপিটাল r কি, খেয়াল করে দেখো এই যে v2 করো দেখো 4 আসবে, তার মানে 4 স্মল। ঠিক আছে, তাহলে v2 বুঝলাম 4 টাইমস হচ্ছে। এখন দেখি v এর সাথে r এর সম্পর্ক দেখো, আমরা যদি বলি তাহলে কিছু v1 আগে লিখতে দরকার নেই, আমি v2 দিয়ে শুরু করি, v2 বাই v1 ইজ ইকুয়াল টু কত, v2 কত দেখো সেকেন্ড টাইম আমি বলছি ক্যাপিটাল r, তাহলে বলতে পারি ক্যাপিটাল r স্কয়ার বাই স্মল r স্কয়ার, বলা যায় ক্যাপিটাল r কত দেখো ক্যাপিটাল, ঠিক আছে 4r স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার, সো 16r স্কয়ার বাই r স্কয়ার, তাহলে বলতে পারি তাহলে आंसर 16, সো 16 টাইমস হবে, তার মানে আগে যদি v থাকে এখন হয়ে যাবে 16। ঠিক আছে, সো আই থিংক আমরা পারবো। Two spheres made of the same metal with the radius of one being twice the other, তার মানে একজনের radius either 2 times, if the two spheres are allowed to fall through a long jar full of fluid, terminal velocity কি হবে, তাহলে এখানে বলে দিয়েছি radius of one being twice the other, তার মানে যদি বলি r2 is equal to 2r1 বলা যেতে পারে। তাহলে কি বলেছে যে terminal velocity of the larger one, larger one কি r2 কে বলা হচ্ছে না, তার মানে কি v2 জানতে চাইছে, এটা v2 জানতে চাইছে, কারণ r2 কে বলা হচ্ছে, তাহলে দেখো আমরা জানি v is proportional to r square, so v2 by v1 is equal to r2 by r1 এর whole square, বলেছে কি r2 is equal to 2r1, তাহলে 2r1 by r1 এর whole square, so आंसर কি 4, তাহলে আলটিমেটলি কি v2 will be equal to 4 into v1, তার মানে কি, তার মানে v2 is 4 times the v1, তার মানে যদি এই যে 4 times c 1000 small droplets of water 10 to the power 4 minus 4 diameter combined করেছে, তাহলে কি বলেছে রেডিয়াস, তাহলে দেখো এখানে আমরা রাখতেছি আমরা ক্যালকুলেট করেছি 1000 small droplet মানে 1000 into 4/3 pi small r cube is equal to 4/3 pi capital R cube, কারণ দুই ক্ষেত্রে কি হবে আমাদের ভলিউমটা সেম থাকবে, তাহলে এটা তো বাদ, তাহলে কি থাকবে আমরা যদি বলি ওকে, তাহলে r cube is equal to 1000 into small r cube, small r কত দেখো এখানে 10 to the power minus 4, তার মানে কি হবে এখানে কিন্তু রেডিয়াস দিয়ে দিয়েছে, দেখো এই যে সরি মানে 10 to the power diameter দিয়েছে, তো রেডিয়াস আমরা ডিরেক্ট বসাতাম, যেটা diameter দিয়েছে -4 ডিভাইড বাই 2 হোল কিউব, তাহলে আর কত দেখো আসবে 1000 কিউব করলে 10 into 10 to the power minus 4 by 2, সো এটা দিয়ে ভাগ করলে 5 into 10 to the power minus 4 হলো আমার आंसर, মিটার। ঠিক আছে, তাহলে आंसर কত আসছে 5 into 10 to the power minus 4 মিটার, তাহলে आंसर c। when pulling a 0.05 meter long needle from the surface of the water, maximum force required is, তাহলে দেখো আমরা জানি কি এত লং নিডল, তাই না, তাহলে আমরা কিন্তু জানি যে নিডল কি হবে ক্যাপিটাল হয়ে যাবে 12 এর সমান, তাই না, আমরা বারবার কয়েকবার দেখেছি, তাহলে এখন আমরা জানি যে e is equal to f by capital L, তাহলে f is equal to what, t into capital L, t কত বলেছে 72 into 10 to the power minus 3 into l মানে কত, l মানে হলো 12 মানে 2 into 0.05, তাহলে কি আসছে 72 into 10 to the power minus 3 into 0.1, তাহলে কি আসছে 72 into 10 to the power minus 4 এত নিউটন, তাহলে আসছে 7.2 72 10 to the power minus 4, আমরা যদি একটা 10 নিয়ে ফেলি তাহলে 7.2 into 10 to the power minus 3 নিউটন, তাহলে দেখো যে आंसर কি আসছে। ঠিক আছে, মানে এই যে -1 এদিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, what will be the surface tension of water in contact with air with 20 degrees Celsius, এটা আসলে কত 73.5 সেন্টিমিটার, সরি 73.9 সেন্টিমিটার বুঝতে পারছো, যেটা রাখবো radius of soap bubble, ওকে সুন্দর একটা কোশ্চেন, সেন্টিমিটার what required to double the radius, radius ডাবল করতে কতটুকু কাজ করতে হবে, প্রথমত একটু বোঝার চেষ্টা করব ভাই, এখানে দেখো এটা কি 9 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এগুলো আর তার মানে সবকিছু কিন্তু এখানে সিজিএস, তার মানে কি আমি যদি সবগুলো ভ্যালু সিজিএস রাখি তাহলে আমার কোনো কনভার্সনের দরকার নাই। ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড কথা কোশ্চেনটা বুঝি, দেখো যদি বলা হয় যে এরকম কি বলছে একটা সোপ বাবল ছিল, এটা একটা সোপ বাবল ছিল, আমি কি করেছি সোপ বাবলটাকে ডাবল করেছি,
যখন আমি ডাবল করেছি খেয়াল করো আমি কাকে কাকে ইনক্রিজ করেছি আমি তো এই যে বাইরের যে এরিয়াটা এটাকেও চেঞ্জ করেছি এবং ভিতরের এরিয়াটা চেঞ্জ করেছি ঠিক যেমন রিং এর ক্ষেত্রে আমরা মনে আছে রিং এর ক্ষেত্রে ক্যাপিটাল ভ্যালু কত হয় রিং এর ক্ষেত্রে 2 * 2 পাই আর মনে আছে সেখানে সেম জিনিস আমার এখানে দুইটা সারফেস চেঞ্জ করেছি এটাকে করেছি এটাকে করেছি এটার এরিয়াগুলি কত হয় 4 পাই আর স্কয়ার কিন্তু এই ভিতরটা 4 পাই আর স্কয়ার কেন ঠিক আছে কারণ এই সব বাবলের থিকনেস তো খুবই খুবই নেগেটিভ সো বাদ দিয়ে সমস্যা নাই দুইটা একই রেডিয়াস হারাই যেতে পারে দুইটা একই হারাই যেতে পারে ক্লিয়ার তার মানে দুইটা সারফেসের উপর কাজ করছি ক্লিয়ার তার মানে এখানে খুব ভালো মতো মাথায় রেখো 2 সারফেস এখন আমরা লিখতে আমরা জানি কি আমরা জানি ওয়ার্ক ডান w del a * t মানে আমি del বসাবো না আমরা 2 বসাবো কেন দুইটা সারফেস ঠিক আছে তাহলে লিখে 2 ইনটু del মানে কত del মানে 4 পাই আর স্কয়ার 4 পাই এখন খেয়াল করো আর দেখো এই ছোট বড় বড় করছে তাই না তার মানে এখানে একটা যদি ক্যাপিটাল আর এটা আমরা স্মল আর যেহেতু ক্যাপিটাল আর বড় হবে সবসময় পজিটিভ আনবা আগে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস 4 পাই আর এটা চেঞ্জ আমরা del মানে কি চেঞ্জ ইন এরিয়া চেঞ্জ কত হয় এখানে 4 পাই আর স্কয়ার আর এখানে 4 পাই আর স্কয়ার মানে যে পরিবর্তনটা এটা চেঞ্জ এটা যদি ক্যাপিটাল আর যেহেতু বড় তার মানে এটা 4 পাই আর স্কয়ার বড় হবে এটা আর ছোট 4 পাই আর স্কয়ার ছোট হবে সেজন্য বড়টাকে ছোট বাদ দিলাম ইনটু আমরা এখন দেখি 4 পাই বাইরে নিচে আসি তাহলে কি থাকছে 8 পাই ইনটু আর স্কয়ার আমরা কি এখানে সেন্টিমিটার মিটার করব কোনো দরকার নেই কারণ কি অল আর সিরিয়াস যেহেতু অল আর সিরিয়াস তাহলে বলতে পারি রেডিয়াস ইজ বলছে দেখো বাবু ইজ 2 সেন্টিমিটার বলছি ডাবল দ্য রেডিয়াস তার মানে ক্যাপিটাল কত আসলে 2 * 2 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার বলা যায় না তাহলে আমরা রেডিয়াস ডাবল করেছি তাহলে দেখো কি আসলে এখানে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইনটু ক্যাপিটাল কি দিয়েছে ডাইনার আমরা ডাইনার 30 সাম সব লিখে দিয়েছে তাহলে দেখো কি আসে 8 পাই ইনটু 16 থেকে 4 বাদ দাও কত হবে ইনটু 12 ইনটু 30 এখন দেখি আমাদের কিন্তু সুন্দর একটা ভ্যালু দেওয়া আছে আমরা কি করতে পারি পাই মানে কত 3.1416 তাহলে আমরা অনুযায়ী চিন্তা করি কি আসবে দেখো 8 * 12 কত আসে আমি জানি আপনার কত হয় 96 তাই না তাহলে 96 থেকে নেক্সট করতে পারি তাহলে কি আসছে কত 3.1416 ইনটু 100 ইনটু 30 তাই না এখন সেটা বাদ দাও বাকি কত আছে একটা দুটো তিনটা তিনটা কত 346 ইনটু 3 কত আসে 9 14 কে 3 টাইমস করে ফেলো কত হবে ওকে সরি মানে 1416 আসবে ঠিক আছে এই দেখো মানে আমি এখানে কি করলাম আমরা এখানে একটা দুটো তিনটা জিরো আমি আগে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে 3141.6 ইনটু 3 এবার দেখো 3 * 6 9000 140 141 1 করে 300 40 141 কে বাদ দাও 140 কে 3 টাইমস করো কত হবে 300 আর 3 টাইমস করো 120 তার মানে 420 মানে 9 এরকম কিছু একটা आंसर আশা কথা 9420 आंसर আশা কথা এটি আসবে এরকম না কেন আমি এখানে বেশি ধরেছিলাম তার মানে এটা চিন্তা आंसर কি হবে কম হবে দেখো কম ব্র্যাকেট आंसर সুন্দর লিখেছি d 9050 কি আমরা এটা লেন্থ অফ 1 মিটার ভ্যারি ইনক্রিজ বাই এত ইনক্রিজ দিয়েছে স্মল দিয়েছে লেন্থ দিয়েছে ক্যাপিটাল লংজিটিউড স্ট্রিং তাহলে আমরা জানি স্ট্রিং ক্যাপিটাল বাই স্মল মানে 0.001 বাই 1 তাহলে 0.01 দেখো এটা পারছি কিন্তু ব্রেকিং স্ট্রেস অফ ভ্যারি এত এন্ড ক্রস সেকশন এরিয়া এত হোয়াট ইজ ব্রেকিং তাহলে আমরা জানি হ্যাঁ ব্রেকিং স্ট্রেস কি আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু f বাই a এই f টা কিন্তু ওয়েট হিসেবে কাজ করে তাই না আমরা যখন অবজেক্টকে ঝুলাই দিই সো f টা জানতে চেষ্টা করব জানতে মানে f ইকুয়াল টু what আমি বলতে পারি না স্ট্রেস ইনটু a তাহলে দেখো স্ট্রেস কত বলে দিয়েছে স্ট্রেস বলছে ব্রেকিং স্ট্রেস 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু এরিয়া বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -6 ইকুয়াল দিয়েছে মিটার স্কয়ার সো কোনো কনভার্সনের দরকার নেই তাহলে কি আসছে আমাদের দেখো आंसर -6 করে ফেলো 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 2 তাহলে आंसर 490 আসবে তাহলে 490 মিটার হঠাৎ आंसर আছে d what is the applied stress on a wire of cross section area of 0.01 cm square if force 2 into 10 to the power 4 newton মার্কস তাহলে এখানে বলছে কি what is the stress তাহলে আমরা জানি স্ট্রেস কি ভাইয়া f by a f কত দেখো এখানে 2 into 10 to the power 4 a কত 0.01 সেন্টিমিটার স্কয়ার তাহলে কি করব 0.01 সেন্টিমিটার মানে কত 10 to the power -2 মিটার স্কয়ার তাহলে কি আসছে এখানে একটা 10 to the power -2 ইনটু এখানে 10 to the power -4 এত মিটার স্কয়ার কি আসছে -6 মিটার স্কয়ার তাহলে লিখি -6 মিটার স্কয়ার তাহলে 2 into 10 to the power 10 হবে তাহলে 2 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার ক্লিয়ার যেখানে মিনিটে ঝামেলা হবে বাকি সবই পারবা জাস্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট যেখানে কনভার্সনটা হচ্ছে এবার মাথায় রেখো যদি কনভার্সন কখন হয় the length is 10.5 meter as a result of the application of the force to a wire 10 meter length what will be the longitudinal strain তাহলে আমরা জানি longitudinal strain কি হয় l by l l টা কি ইনক্রিজ লেখা ইনক্রিজ কত হয়েছে দেখো 10.5 হয়েছে কত থেকে 10 থেকে তার মানে ইনক্রিজ মানে 0.5 টা ইনক্রিজ 0.5 টা ইনক্রিজ আর কত বলে দিয়েছে l বলে দিয়েছে 10 তাহলে আলটিমেটলি 0.5 বাই 10 অর্থাৎ স্ট্রেন কত আছে 0.05 তাহলে आंसर 0.05 what is the amount of force required to increase the length of the wire as equal to its initial length বলেছে কি ইনক্রিজ করেছে length of the wire as equal to its initial length তার মানে ইনক্রিজ করেছে l কত আগে যদি বলি ইনিশিয়াল ছিল ক্যাপিটাল l বলেছে কি ইনক্রিজটা ইকুয়াল টু অরিজিনাল তাহলে ইনক্রিজটা স্মল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এটা বিষয় কোশ্চেনটা ছাড়া পারে কারণ এই ক্ষেত্রে দেখো আমি যদি বলি এই একই কোশ্চেনটা আরেকজন বলতে পারে একটা কি বলতে পারে ইনক্রিজটা ইনিশিয়াল সমান যেটা এখানে করেছে অথবা বলতে পারে the length is double the length becomes double length যদি ডাবল হয় তখন ইনক্রিজ কত এই l পরিমাণ মানে আগে যেটা ছিল ক্যাপিটাল ক্লিয়ার ওকে তাহলে এক্ষেত্রে আমি যদি বলে আসি স্ট্রেন কত হয় সব ক্ষেত্রে স্ট্রেন ইজ ইকুয়াল টু স্মল l বাই ক্যাপিটাল মানে l বাই l মানে 1 ঠিক আছে স্ট্রেন সমান এখন বলছি কি ক্রস সেকশন এরিয়া হলো 1 স্কয়ার সেন্টিমিটার তাহলে 1 স্কয়ার সেন্টিমিটার মানে কি হয় 1 সেন্টিমিটার স্কয়ার তাহলে সেন্টিমিটার মানে কত আমি আবার বলি 10 টু দি পাওয়ার -2 মিটার হোল স্কয়ার কি হবে -4 মিটার স্কয়ার ঠিক আছে কনভার্সন কিন্তু পারতে হবে ফার্স্ট পারতে হবে তাহলে এখন খেয়াল করে দেখো আমরা এরিয়া পেয়ে গেছি y জানি তাহলে আমরা বলতে পারি y is equal to f l by l তাই না এখন দেখো আমি বলতে পারি f is equal to y a l divided by l এখন দেখো জীবন অনেক সহজ করে দিয়েছে এই স্মল এর পরিমাণ ক্যাপিটাল তো বাদ y এর মাল্টিপ্লাই করতে বলছে y হলো 2 into 10 to the power 11 কিন্তু এ কত বলে দিয়েছে এ বলেছে 10 to the power -4 মাল্টিপ্লাই করলে কত হবে 2 into 10 to the power 7 তার মানে आंसर 2 into 10 to the power 7 নিউটন তাহলে आंसर এই আসছে what is the Poisson ratio of a wire when a long strain 0.01 আর lateral strain 0.024 তাহলে আমি যদি বলি Poisson ratio কত 0.024 divided by 0.01 কি করব আমরা নিচে আমরা ইজি একটা সংখ্যা আনার চেষ্টা করব ইজি একটা নাম্বার কিভাবে আনবো আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি উপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে নিচে হয়ে যাবে 1 আর উপরে হয়ে যাবে 2 ভাগ লাগবে মানে 0.24 তার মানে आंसर 0.24 ওকে তাহলে এই লেকচার ছিল এই পর্যন্ত আশা করছি আমি পারবো বুঝতে পেরেছি আমি ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান কে বসে থাকবেন ও কিন্তু অলরেডি ঘুরতেছে বাট যখন ইলেকট্রনটা এই সাইডে আছে অনেকগুলো ইলেকট্রনের মধ্যে আমি জাস্ট একটা সেটা কি যখন একটা রেইন ড্রপ পড়ে রেইন ড্রপ যখন পড়তেছে অবভিয়াসলি গ্র্যাভিটির নিচের দিকে কি জি অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার চেষ্টা করবে বাট যে ডিসটেন্স বাট অনেক ক্ষেত্রে কি হবে সার্টেন যদিও পরবর্তীতে এটা সেম হয়ে যায় তাহলে এই যে এখানে দেখো এইচ কি আমাদের অ্যাসেন্ট বা ডিসটেন্স কতটুকু করবে আর হলো আমাদের যেই ক্যাপিলারিটি ইউজ করেছি তার রেডিয়াস আর এদিকে আমাদের টি হলো অ্যাডভান্স মাস্টার ক্লাস চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো মেইন পড়াশোনা আসলে আমাদের মেইন মাস্টার ক্লাসগুলোতে কিন্তু হয়ে গিয়েছে সাকসেসের বই এখানে আমরা কয়েকটা এক্সট্রা ইনফো নিয়ে কথাবার্তা বলবো চলো আস্তে আস্তে শুরু করি তাহলে ফার্স্ট অফ অল দেখো আয়নিক বন্ড নিয়ে একটু প্রামাণিক স্যারের বই কিছু কথা এক্সট্রা দেওয়া আছে একটু যদি মনে করে দেখি ভাবে হোয়াট ইজ আয়নিক বন্ড একটু মনে করে দেখো যেমন ধরো একটা সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে ভাই সোডিয়াম প্লাস তাই না এবং সেম ভাবে এই ইলেকট্রনটা কি করবে একটা ক্লোরাইড বা একটা ক্লোরিন অ্যাটম ইলেকট্রনটা নিবে হয়ে যাবে Cl মাইনাস তাই না তাহলে এই যে Cl প্লাস আর মাইনাস হলো ওরা মিলে কি করবে সহজ কথা ওরা মিলে কিন্তু আমার NaCl তৈরি করবে তাই না Na প্লাস আর Cl মাইনাস এই কিন্তু আমাদের কি হবে NaCl হবে তাহলে এই যে NaCl হচ্ছে একটু যদি খেয়াল করে দেখো NaCl এর কি প্রপার্টিজ দেখব আমরা ফার্স্ট অফ অল এই যে সোডিয়ামটা যত সহজ ইলেকট্রন ছেড়ে দিতে পারবে বা ইলেকট্রনকে ডোনেট করতে পারবে তত বেটার সো এইজন্য দেখা যায় সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জি উইল বি লো
ঠিক আছে, তাহলে আয়নাইজেশন এনার্জি কি হতে হবে? কম হতে হবে, যত কম হবে তত ইজিয়ার ওর ইলেকট্রন ছেড়ে দেওয়া বা তত ইজিয়ার ওর সোডিয়াম প্লাস হওয়া। ক্লোরাইড যদি একটু চিন্তা করো, ক্লোরাইড কি হবে? ক্লোরাইডের তত বেশি ইলেকট্রন নেওয়ার ইচ্ছা থাকতে হবে। ক্লোরাইডের কি ইচ্ছা থাকতে হবে? ইলেকট্রন নেওয়ার ইচ্ছা থাকতে হবে। তাহলে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা মানে এটা কেন বলতেছি কি? এটা কেন বলতেছি ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে সহজ কথায় ওর কি হতে হবে? ইলেকট্রন অ্যাফিনিটি উইল বি মোর। তাহলে এই দুইটা একটু মাথায় রেখো যে ফার্স্ট যে থাকে সেই ফার্স্ট মলিকিউলের আয়নাইজেশন এনার্জি কম হতে হবে, সেকেন্ড যে থাকবে লাইক ক্লোরাইড ওর কি হতে হবে? বেশি হতে হবে আমাদের কি ইলেকট্রন অ্যাফিনিটি। তো যার ফলে এই যে সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হলো, এই যে সোডিয়াম ক্লোরাইড আমরা দেখতেছি, এই সোডিয়াম ক্লোরাইডের যে ল্যাটিস হবে, সেই ল্যাটিস এনথালপিটা কিন্তু অনেক হিউজ হয়। ল্যাটিস এনথালপি ইজ হাই, অর্থাৎ ল্যাটিস এনথালপি অনেক কি হবে? বেশি হবে। সো এইটাই আমরা দেখো এই কন্ডিশনগুলো আমরা স্ট্রাকচারে ইজিলি পড়েছিলাম। তো এখানে এক্সট্রা কি আছে ভাই? একটু যদি চিন্তা করো, এখানে এক্সট্রা আছে এই যে ল্যাটিস এনথালপি আমরা হাই বলতেছি, কতটুকু হাই? দেখো বলেছে যে সোডিয়াম ক্লোরাইড যে ক্রিস্টালগুলো আছে সেই ক্রিস্টালগুলোর জন্য 1088 কেলভিন। সো এই সংখ্যাটা অবশ্যই একটু মনে রাখবো আমরা, ঠিক আছে? এছাড়া দেখো বলেছে কি, যেখানে সোডিয়াম আর ক্লোরাইড দেখা যায় রেসপেক্টিভলি 371 আর 172, তাহলে দেখো সোডিয়াম আর ক্লোরাইড ওদের কত কম, তাই না? ওদের ক্রিস্টালগুলো মেল্টিং পয়েন্ট কত কম? 371, 371 আর 172 কেলভিন। বা সেই জায়গায় চিন্তা করো ওরা যখন একসাথে হয়েছে তখন কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ মেল্টিং পয়েন্ট চলে গেছে, 1088 কেলভিন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো যে এটা আয়নিক বন্ডস আর ফর্ম বিটুইন মেটাল আর নন মেটালের মধ্যে যে সোডিয়াম আর নন মেটাল লাইক ক্লোরিন। আয়নিক বন্ডস ইজ দ্য ফোর্স অফ স্ট্যাটিক অ্যাট্রাকশন। অবভিয়াসলি এদের মধ্যে কি হচ্ছে? প্লাস আর মাইনাসের মধ্যে একটা স্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। বন্ডস আর দ্য স্ট্রংগেস্ট অফ অল বন্ডস, এটা স্ট্রংগেস্ট, আর এটা কি হায়ার মেল্টিং পয়েন্ট। অবভিয়াসলি এটা খুবই স্ট্রং বন্ড, তার জন্য এদের কি হয়? মেল্টিং পয়েন্ট অনেক বেশি হাই হয়ে যায়। এখন তাহলে বলেছে দেখো হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল? অ্যান্সার কি 1088, আমরা পড়েছি একটু আগেই। এবার দেখি তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ড নিয়ে কিছু কথাবার্তা আছে। আমাদের মনে আছে নিক্স স্যারে আমরা কি পড়েছিলাম? নিক্স স্যারে আমরা 5 টাইপস অফ বন্ড নিয়ে কথাবার্তা বলেছি। সো এই 5 টাইপসের মধ্যে ভ্যান ডার ওয়ালস নিয়ে স্যারে বলেছে একটাই কথা ইম্পর্টেন্ট ছিল, সেটা কি? সেটা হলো আমাদের ইনার গ্যাসগুলোর মাঝখানে যে ইন্টারঅ্যাকশন কাজ করে সেটাই হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, একটু যদি চিন্তা করে ধরো আমাদের যদি বলি হাইড্রোজেন সাপোজ ধরো হাইড্রোজেন গ্যাসের, আমি যদি বলি এই হাইড্রোজেন গ্যাসের ইন্ট্রামলিকিউলার ফোর্স কি? দেখো হাইড্রোজেন এই H2 এর মাঝখানে ইন্ট্রামলিকিউলার যদি বলি, অর্থাৎ একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের মধ্যে কি আছে? ইলেকট্রন শেয়ারিং হয়েছে। তার মানে এটা কি ভাই? এটা হলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি হয়েছে ভাই? কোভ্যালেন্ট কাদের মধ্যে? একটা হাইড্রোজেনের ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রা মানে কি? ওই মলিকিউলটার মধ্যে। এবার চিন্তা করো যদি আমি এই যে একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন রাখি, তাহলে ওদের মধ্যে একটা কি কাজ করে দেখা যায়? ওদের মধ্যে জানো একটা ইন্টারমলিকিউলার ফোর্স কাজ করে, ইন্টারমলিকিউলার। দেখো দো দে আর নট চার্জ বাট তাও স্টিল, বা কোনো ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন অ্যাটম কিন্তু কোনো ইলেকট্রন শেয়ারিং করে নাই, সরি দুইটা হাইড্রোজেন মলিকিউল কিন্তু ইলেকট্রন শেয়ার করে নাই, তবুও ওদের মধ্যে একটা ইন্টারমলিকিউলার ফোর্স দেখা যায়। যারা কিনা কি করতে যাচ্ছে? যারা চাচ্ছে হাইড্রোজেন যাতে কাছে আসে সেটা চাচ্ছে। এই যে ইন্টারমলিকিউলার ফোর্স, ইট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা কি আমরা কি বলতেছি? ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে দেখেন বলছে এটা কিন্তু খুবই উইক একটা ফোর্স। দেখো কোনো আসলে তেমন কোনো ডেফিনিট কোনো রিজন নাই যে ইলেকট্রন শেয়ারিং বা ইলেকট্রন ডোনেশন বা রিসিভের মতো, সো এই জন্য কিন্তু এটা অত বেশি স্ট্রং হয় না। দেখো এটা বলছে কি? এটা একটা উইক ফোর্স, এই যে উইক অ্যাট্রাকটিভ ফোর্স, এই দুটো কথা জেনে রাখবো। এখন এটা টাইপ হলো 3, 3 টাইপ হতে পারে, তো ফজল স্যার বই বলেছে। সো কি এটা চিন্তা করো যদি এমন হয় যে ডাইপোল মানে কি? ধরো আমরা H2 পানি একটা ডাইপোল। সো যদি ওয়াটার ভেপর চিন্তা করো, দুইটা ওয়াটার ভেপরের মাঝখানে কি করবে? একটা ইন্টারঅ্যাকশন কাজ করে, এটাকে আমরা বলছি ডাইপোল, দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে। ডাইপোল ইনডিউস ডাইপোল জিনিসটা কি চিন্তা করো? ধরো আমি বলতেছি ওয়াটার কেমন দেখতে একটু মনে করো, H, তাই না? মনে করো দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তার জন্য এটা 2 ডেল্টা মাইনাস হবে, এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা প্লাস। তাহলে দেখো এই যে এদের মধ্যে যখন এই যে ওয়াটার এই অ্যাটমটা আছে গ্যাসিয়াস অবস্থায়, চিন্তা করো যখন ওর পাশে একটা হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন কি একটা নন পোলার? হাইড্রোজেন কিন্তু কোনো পোল নাই, তাই না? বা যখন ওর পাশে একটা হাইড্রোজেন আসবে, দেখো হাইড্রোজেন ইলেকট্রন বলবে আরে ভাই এখানে একটা প্লাস পেয়েছি, তখন ইলেকট্রনগুলো কি আসবে? এই প্লাসের কাছে আসতে যাবে। সো টেকনিক্যালি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন মলিকিউল ওয়াজ নট এ প্লাস অর মাইনাস, বাট যখন একটা এই যে একটা পোলার কেও ডাইপোল কেও কি করেছে? পাশে এসেছে, তারপর এই যে প্লাসের প্রতি ও অ্যাট্রাকটিভ হবে, মাইনাসটা ইলেকট্রনটার কাছে যাবে। সো এখানে কি হবে? একটা পার্শিয়াল নেগেটিভ হবে। তার রেসপেক্টে উল্টা দিকে দেখা যাবে কি একটা পার্শিয়াল পজিটিভ হচ্ছে। তাহলে এই যে পার্শিয়াল আর নেগেটিভ এটা তৈরি হয়েছে না, এই যে তৈরি হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হলো ইনডিউস ডাইপোল। মানে আরেকজনের জন্য ওর মধ্যে পোল তৈরি হয়েছে, বাধ্য হয়েছে বা ইনডিউস হয়েছে। লাস্টে দেখো ইনডিউস সেটা কি জিনিসটা? চলো চিন্তা করো। ধরো আমি একটা জেনন বলতেছি সাপোজ। সো জেনন আমি দুইটা ধরো একদম লাস্ট দেখাচ্ছি, তো ইলেকট্রনগুলো খুব সুন্দর মতো ঘুরতেছে। এখন চিন্তা করো তুমি ধরো জেনন কি একটা ইনার গ্যাস, তার মানে ওর কিন্তু কোনো চার্জ নাই, প্লাস আর মাইনাস নাথিং। বাট তুমি যদি ধরো এখানে একটা ছবি তুলো বা একটা স্ন্যাপ নাও, কি হবে? ইলেকট্রন অবভিয়াসলি ঘুরতেছে, বাট কোনো একটা সময়তে এমন হবে, ধর বললাম ইলেকট্রনটা এই দিকে ডেনসিটি একটু বেড়ে গেছে, যখন আমি স্ন্যাপটা নিচ্ছি। সো এইদিকে যখন কি হবে ভাই? কোনো একটা টাইমে বেশি হয়ে যাবে, তখন দেখা যায় একটা নেগেটিভ চার্জ বেশি, মানে কি পার্শিয়ালি। আবার বলতেছি কারণ ইলেকট্রন কিন্তু বসে থাকবে না, কিন্তু অলরেডি ঘুরতেছে। বাট যখন ইলেকট্রনটা এই সাইডে আছে, অনেকগুলো ইলেকট্রন মধ্যে আমি একটা নিয়ে চিন্তা করতেছি, তখন এদিকে একটা পার্শিয়াল নেগেটিভ হবে, তার রেসপেক্টে তাহলে এখানে পার্শিয়াল পজিটিভ। সো যখন এখানে পার্শিয়াল পজিটিভ হবে, এই সাইডে কি হবে? উল্টা হবে, এই প্লাসের জন্য এখানে একটা মাইনাস তৈরি হবে, এখানে প্লাস তৈরি হবে। তাহলে এইভাবে একজনকে ইনডিউস করেছে না, এবং ও নিজেও কিন্তু ইনডিউস হয়ে তৈরি হয়েছে। ও নিজে কিন্তু ছিল ইনার্ট, নিজে কিন্তু প্লাস মাইনাস কিছু ছিল না, তাও ওর মধ্যে তৈরি করেছে। সো এই যে যখন প্লাস মাইনাস হয়েছে, ওদের মধ্যে একটা উইক ইন্টারঅ্যাকশন কাজ করবে, এটাকে আমরা বলতেছি ইনডিউস ডাইপোল। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। তাহলে এর এক্সাম্পলগুলো কি? দেখো মেইনলি সাকসেসের বই আমরা পড়েছি যে ইনার্ট গ্যাসের কথাবার্তাগুলো, আর এছাড়া দেখো ওয়াটার মলিকিউলের মধ্যে ডাইপোল কাজ করে, ঠিক আছে? এই দুটো জেনে রাখবো। আর কি আছে ভাই? দেখো ভ্যান ডার ওয়ালস ক্রিস্টালস আর সফট, ওকে অবশ্যই ওদের অনেক উইক, তার মানে সফট হবে, মেল্টিং পয়েন্ট ইজ লো হবে, এবং দেখো ব্যাড কন্ডাক্টর। অবভিয়াসলি ওদের মধ্যে তেমন কোনো প্লাস মাইনাসের কাহিনী নেই, সো কন্ডাক্টর হিসেবে কাজ করার তেমন সুযোগ নাই। মলিকিউলস অফ ইনার গ্যাস আর গুড এক্সাম্পল। অবভিয়াসলি ইনার গ্যাস এক্সাম্পল, দ্য ফোর্স প্লেজ আ মেইন রোল ইন দ্য লিকুইফ্যাকশন অফ নন পোলার গ্যাস। ওকে, যখন লিকুইফ্যাকশন অফ নন পোলার, লিকুইফ্যাকশন মানে কি? চিন্তা করো ধরো হাইড্রোজেন গ্যাসে থাকা মানে কি? হাইড্রোজেনের মধ্যে বা দুইটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার ডিসটেন্সটা অনেক বেশি হবে, তাই না? তাহলে আমি যদি হাইড্রোজেনকে গ্যাস করতে চাই, কি করতে হবে? আমাকে পাশ থেকে ধাক্কা দিয়ে ওকে কমাইতে হবে না? তাহলে এখানে দেখো সেই জিনিসটা করতেছে। দেখো চিন্তা করো তোমার বাসার ছোট ভাই কি করছে? একটা বাজারে ব্যাগ তুলতে যাচ্ছে, সো ও চেষ্টা করলে কিন্তু পারবে না।
বাট তুমি যদি একটু পাশ থেকে সাহায্য করো কি হবে, ইজিলি তুলতে পারতেছে। এখানে সেম জিনিসটা হয়। ভ্যান ডার ওয়ালস চায় এই ইন্টারমলিকুলার ডিসটেন্সটা কমাইতে, যে দেখো ডিরেকশনটা ও অ্যাট্রাকটিভ, কমাতে অলরেডি চাচ্ছে বাট পারতেছে না। এখন চিন্তা করো আমি যদি পাশ থেকে এখান থেকে চাপ দিই বা প্রেসার ক্রিয়েট করি, কি হবে, ওরা কাছে আসবে না। তার মানে কি হলো, তার মানে কি কাছে আসা মানে ইন্টারমলিকুলার ফোর্স ডিসটেন্সটা কমবে। ইন্টারমলিকুলার ডিসটেন্স কমলে অবভিয়াসলি লিকুইফ্যাকশন হওয়াটা তত বেশি ইজিয়ার হবে, তাই না? লিকুইড হওয়াটা তত ইজি হবে। সো এখানে এটাই ঘটতেছে যে যখন এই যে অলরেডি ওই যে তোমার ছোট ভাইয়ের মতো, তোমার ছোট ভাই যেমন ব্যাটারি তুলতে যাচ্ছে বাট পারতেছে না, অলরেডি এখানে ভ্যান ডার ওয়ালস কাজ করতেছে, ওরা কাছে আনতে যাচ্ছে বাট পারতেছে না। একটু হেল্প করলে লিকুইফ্যাকশন প্রসেস যেটা করা হয়, সো ও লিকুইফাই হতে পারবে। তো লিকুইফ্যাকশনের জন্য যদি বলি মেইনলি এতগুলো বলের মধ্যে বা এতগুলো ফোর্সের মধ্যে কে কাজ করে, অ্যানসার ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স ইজ আ উইক ইন্টারমলিকুলার, ইজ উইক ইন্টারমলিকুলার, এই কথাটা মাথায় রাখবে, ইন্টারমলিকুলার নট ইন্ট্রামলিকুলার। তাহলে বলছে দেখো which of the following is not a characteristic of Van der Waals force, তাহলে বলেছে not. It is a weak force, yeah, it's true. Works in case of neon gas. Yeah, neon is an inert gas. Neon হলো একটা inert gas, তো অবশ্যই মধ্যে কাজ করবে। Intramolecular no ভাই, intramolecular কিন্তু না, intermolecular. Dipole bond is the type of Van der Waals force, yeah, এটা বলা যেতে পারে। তার অ্যানসার কিন্তু সি হবে, নট বলেছে তাহলে অ্যানসার সি হবে। ওকে, ইলাস্টিসিটি নিয়ে এখানে একটা কথা এক্সট্রা জানতে হবে একটু, প্রামাণিক স্যার বই থেকে, যে ইয়ং মডুলাস অফ পারফেক্ট রিজিড বডি, যদি কেউ একজন পারফেক্ট রিজিড বডি হয় সেক্ষেত্রে দেখা যায় কি এটা ইনফিনিটি হয়, ওয়াই এর মান তখন কি হবে, ইনফিনিটি। সহজ কথা কি, ওয়াই এর মান যত বেশি মানে কি তুমি টানছো বাট তুমি কি করতে পারছো না, এক্সপ্যান্ড করতে পারছো না। তো যদি ওয়াই একদম ম্যাক্সিমাম হয়, তাহলে যদি আমি বলি যে কারো একটা ওয়াই পেয়েছো 2, সাপোজ 2 নিউটন পার মিটার স্কয়ার, আর কারো একজন ওয়াই পেয়েছো ধরো বললাম যে 2000, তাহলে বলো তো যার y2 সেই স্প্রিংটাকে তুমি টানতে অনেক কষ্ট হবে, y1 যাকে তাকে ইজিলি টানতে পারবা। সো এই যে দেখো আলটিমেটলি y যত বেশি হচ্ছে টানা কষ্ট, সো আলটিমেটলি পারফেক্ট রিজিড বডি যারা তাদের কিন্তু টানা কষ্ট হয়। সো এই যে এটার মতই, তাদের ক্ষেত্রে দেখা যায় y ইনফিনিটি হচ্ছে। তো চলো এবার আমরা ভিসকসিটিতে যাই। তাহলে ভিসকসিটির ক্ষেত্রে একটু যদি খেয়াল করে দেখো, বলেছি দ্য স্পিড অফ ভিসকসিটি জিনিসটা কি, সহজ কথায় ভিসকসিটি মানে হলো স্টিকিনেস। এটা কি ভাই স্টিকিনেস বা গ্লু, আঠার মতো কাজ করে। অর্থাৎ জিনিসটা কি, আমরা যেমন ফ্রিকশন পড়েছি আমরা, যে একটা রাস্তায় গাড়ি চলতেছে, এই গাড়ি চলতে দিবে না যে ফ্যাক্টরটা তাকে আমরা বলি ফ্রিকশন। ঠিক একইভাবে ভিসকসিটি কি তুমি সাঁতার কাটতে যাচ্ছ বাট তোমাকে সাঁতার কাটতে দিবে না, পানি কি করবে, আঠার মতো ধরে থাকবে। এখন বলতে ভাই পানি তো মাথা না, চিন্তা করো তোমাকে যদি আমি একটা মধুর সুইমিং পুলে ঠেলে দেই বা ছেড়ে দেই, বলো তো সাঁতার কাটা ইজি হবে, বলবে না ভাই অবভিয়াসলি মধু কি আঠার মতো আমাকে ধরে রাখবে, তাই না? তার মানে মধুর এই আঠাত্বতা বা ভিসকসিটি কি হবে, বেশি। সো এই স্টিকিনেসটা মধুর কি হয়, বেশি হয়। তাহলে চিন্তা করো আমরা এখানে কি শিখবো, এখান থেকে দুইটা অ্যাপ্লিকেশন দরকার। প্রথম অ্যাপ্লিকেশন কি, যে স্পিড অফ হট ওয়াটার ইজ গ্রেটার দ্যান কোল্ড ওয়াটার। কারণ কি চিন্তা করো, যখন হট ওয়াটার হচ্ছে টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার যখন বাড়বে এই ভিসকসিটি বা স্টিকিনেসটা তত কমে। সো যখন দেখো এই যে ওয়াটার ইজ হিটেড, ইটস কোএফিশিয়েন্ট অফ এই যে ভিসকসিটি ডিক্রিজেস, সো তার জন্য কি হবে, স্পিড ইনক্রিজ করবে। তাহলে তার জন্য স্পিড কি হয়, ইনক্রিজ করে। আরেকটা কেস ইম্পর্টেন্ট, সেটা কি যখন রেইন ড্রপ পড়ে, রেইন ড্রপ যখন পড়তেছে অবভিয়াসলি গ্র্যাভিটি নিচে দিকে জি অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার চেষ্টা করবে, বাট তাও দেখা যায় এই রেইন ড্রপে কি হয় না ভাই, রেইন ড্রপটা কিন্তু এত বেশি স্পিড পায় না, কারণ অ্যাক্সেলারেশন পালে কি হতো, প্রত্যেক মুহূর্তে ভেলোসিটি ইনক্রিজ করবে অনেক ভেলোসিটি হওয়ার কথা, বাট এটা কিন্তু এখানে ঘটে না। কেন ঘটতেছে না, ওই যেটা বললাম, কারণ এই ভিসকসিটি একটা বাধা কাজ করতেছে, স্টিকিনেস। সো এই স্টিকিনেসটা কি করে, এক সময় ওকে দেখো ড্রপ ফলস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এই কনস্ট্যান্ট ভেলোসিটি আমরা বলি হলো টার্মিনাল ভেলোসিটি, মানে এক সময় কি হয় ভেলোসিটি আর বাড়ে না, একটা কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যায়। তাহলে এই যে দেখো যে ডাজ অ্যাজ দ্য রেইন ড্রপ অ্যাটেইনস দ্য টার্মিনাল ভেলোসিটি নট ওকে, কোন আর হায়ার ভেলোসিটি পায় না, তাহলে এটার পিছনে কারণ কি, সেই স্টিকিনেস মানে কি ভিসকসিটি। Why warm water has more velocity? Obviously warm water এর মধ্যে ভিসকসিটি কম, বাধা কম, ফ্রিকশন কম, তো বেশি জমে যাবে। তার মানে কি ভিসকসিটি যেহেতু ডিক্রিজ করে। ওকে, why does hail fall to the ground later than raindrop? চলো চিন্তা করি, ধর একটা হেল চিন্তা করো, হেল মানে কি, সহজ কথায় আইস, সহজ কথায় আইস। সো আইস আর হেল দেখতে কেমন, ধরো একটা কিউব চিন্তা করতেছি, ওকে কিউব হতে পারে বা ডিফারেন্ট টাইপ অফ শেপ হতে পারে, বাট সার্টেনলি ইট হ্যাজ আ শেপ, তাই না, ইট হ্যাজ আ শেপ। বাট তুমি যদি রেইনড্রপ চিন্তা করো, দেখো রেইনড্রপ কিন্তু কি হয় ভাইয়া, যখন ও পড়তেছে ও কিন্তু এই যে দেখো এরকম একটা শেপ ক্রিয়েট করে ফেলে না, যেভাবেই পড়ুক সমস্যা নেই, তুমি একটা পানির বালতি দিয়ে এভাবে ঢাকা দাও কিংবা উপর থেকে ফেলে দাও বা পানি উল্টা করে ফেলে দাও, দেখবা পানি কি করতে যাবে, এরকম একটা শেপ পেতে যাবে সবসময়। তাহলে এই যে শেপ দুটো তৈরি হলো, তুমি নিজেই বলো তো ভাইয়া ভলিউম কার বেশি, অবশ্যই দেখে বুঝতেছো। আমরা জানি আইস কি হবে, আইস হ্যাজ মোর ভলিউম দেন ওয়াটার, তার মানে ভলিউম কি, আইস ইজ মোর দেন ওয়াটার। তাহলে যেহেতু আইসের ভলিউম ওয়াটারের চেয়ে বেশি, কারণ মনে করে দেখো যে ওয়াটারের চেয়ে আইসের ডেনসিটি কিন্তু কম, এইজন্যই কিন্তু পানিতে বরফ ভাসে। কেন ভাসতেছে, কারণ ডেনসিটি কম এবং ভলিউম বেশি, সেজন্যই ভাসতে পারে। তাহলে চিন্তা করো তো তাহলে আইসের যেহেতু ভলিউম বেশি, তার মানে কি হবে, মনে আছে আমরা পড়েছিলাম বুয়েন্সি, মনে আছে কিনা, এটা ছিল কি ভি রো জি। তাহলে যখনই আমাদের কি হচ্ছে, যখনই আমাদের এই যে ভলিউমটা বেশি, তার মানে কি ভি রো জির ভিটা বেশি, তাহলে ভিটা যদি বেশি হয়, তাহলে দেখো তো আমরা যদি একটু চিন্তা করি, ভলিউম যত বাড়তেছে তত কি হবে আমাদের, তত কিন্তু আমাদের বুয়েন্সি ওকে বিওয়াই ও মাইনাস ঠিক ওকে, তত কি হবে, তত কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে কি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ভাই, এটা কিন্তু আপার দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে এমন একটা ফোর্স। তার মানে কি করবে, ও ভেলোসিটি কমানোর চেষ্টা করবে। আরেকটা কি চিন্তা করো, তাহলে এটাও একটা কারণ যে ভেলোসিটি কম হচ্ছে, তার জন্য কিন্তু রেইনড্রপের ভেলোসিটি বেশি, আইসের বা হেইলের ভেলোসিটি কম, তার মানে পরে পৌঁছাবে। আরেকটা কেস কি হতে পারে চিন্তা করো, আরেকটা কেস হলো যে তুমি যদি চিন্তা করো যে এরিয়া অফ দ্য লোয়ার সারফেস, মানে একদম নিচে যে সারফেসটা আছে সেই সারফেসটার এরিয়া কতটুকু। দেখো এই সারফেসটা কিন্তু সেম ভাবে আইস বাই যে হেইলের সারফেস এরিয়া উইল বি মোর দেন রেইনড্রপ, কারণ রেইনড্রপ দেখো ও অবস্থান যে শেপটা চেঞ্জ করে সুন্দর একটা স্মুথ সারফেস বানাইছে, যেটা সারফেস এরিয়া কম, বাট এখানে দেখো সারফেস এরিয়া আগের মতোই থাকবে। তাহলে যেহেতু সারফেস এরিয়া ওর বেশি, চিন্তা করো আমরা জানি, আমরা মনে করে দেখো যে আমার এই ভিসকসিটি, ধর চিন্তা করো একটা কাঠি যদি মধুর মধ্যে ঢুকাও, যতটুকু স্টিকিনেস ফিল করবা তুমি, একটা চামচকে ঢুকালে কিন্তু একটু বেশি স্টিকিনেস ফিল করবা, কারণ কি ওই যে এরিয়া যত বাড়বে স্টিকিনেস তত বাড়ে। এজন্য দেখা যায় যেহেতু ওর এই যে হেইলটার এরিয়া বেশি, তার মানে কি, তার মানে হলো হেইলের মধ্যে ভিসকসিটি উইল বি মোর, ভিসকসিটি ইজ, তাহলে যেহেতু ভিসকসিটিও বেশি এবং বুয়েন্সি বেশি, তার মানে কি ভিসকসিটি কাজ করবে কি, যেদিকে ও যেতে চায়, এটা একটা ফ্রিকশনের মতো, যেদিকে যেতে চায় তার উল্টা দিকে কাজ করবে। তার মানে কি ওর গতি নিচের দিকে, তার মানে বিরুদ্ধে কাজ করবে, উল্টা দিকে এগেইনস্টে কাজ করবে। সো ওর ভেলোসিটি কমায় দিবে। সেম ভাবে চিন্তা করো বুয়েন্সি কি করতেছে, সেম উপর দিকে একটা ফোর্স হিসেবে কাজ করবে, সো আলটিমেটলি ও নিচে নামতে যাচ্ছে, সো কি করবে, ভেলোসিটি কমায় দিবে। সেই দুইটা রিজনের জন্য কি হবে, দুইটা রিজনের জন্য দেখা যায় যে ফাইনাল ভেলোসিটি ইজ অবটেইনড ওকে ফাস্টার, সো এই যে হেল ফলস স্লোয়ার দেন রেইনড্রপ, কারণ রেইনড্রপের ভেলোসিটি বেশি থাকে, ওর ক্ষেত্রে এই যে ফ্রিকশনগুলো কম থাকে, ঠিক আছে। হেল ফলস লেট টু আর্থ দেন ওয়াটার, কেন, কারণ আলটিমেটলি দুইটাই বেশি থাকে, মোর বুয়েন্সি এন্ড মোর ভিসকসিটি, ঠিক আছে, দুইটাই বেশি থাকে। ওকে, এবার আসি কম্পারিজন বিটুইন ফ্রিকশনাল ফোর্স এন্ড ভিসকাস ফোর্স। একটু চিন্তা করো ভাই, ভিসকাস ফোর্স জিনিসটা কি, ধরো একটা পানি আছে, এই যে ধরো আমি এখানে নৌকা আঁকলাম, তাহলে দেখো এই যে একটা নৌকা, যখন এই যে একটা নৌকা ধরো এই যে পানিতে আছে, চিন্তা করো
এই যে পানিতে যখন আছে নৌকাটা, ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে নৌকা যদি বেশি জোরে যায় কি হবে ভিসকসিটি বা বেশি হবে অবশ্যই। নৌকাটা যদি স্থির থাকে বা স্টেশনারি থাকে তাহলে কোনো ভিসকসিটি আছে, কোনো স্টিকনেস আছে, ও কিন্তু ফিল তো করবে না, তাই না? বাট যদি নৌকাটা চলা শুরু করে অবশ্যই কি ওর মধ্যে একটা স্টিকনেস কাজ করবে, অর্থাৎ পানি নৌকা চলতে যাচ্ছে সামনে, পানির মলিকিউলগুলো কি করবে, বলবে যে ভাই তুমি কই সামনে যাও, তুমি এই পিছনের দিকে আসো। সো একটা ভিসকসিটি কাজ করবে। সেই জন্য দেখা যায় ভিসকস ফোর্স কত, F = ইটা A * dv/dy। সো দেখো যত সারফেস বেশি, যে মলিকিউলগুলো তত বেশি টানতে পারবে, তত বেশি বোটের মলিকিউলকে টানতে পারবে, তার জন্য সারফেস এরিয়া যত বেশি, ভিসকসিটি তত বেশি। তাহলে এই যে এটা হলো আমাদের সেই এরিয়া, এটা হলো আমাদের সেই এরিয়া। তারপর দেখো এই যে ডিভি জিনিসটা কি, এটা মূলত আসলে আমাদের রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য সারফেসেস। জিনিসটা কি বোঝায়, জিনিসটা বোঝায় হলো ধরো একটা নৌকা বা একটা বোট ধরো 2 মিটার পার সেকেন্ডে চলতেছে, তার ক্ষেত্রে যতটুকু ভিসকসিটি কাজ করবে, যদি এটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যায় বা 50 মিটার পার সেকেন্ড স্কয়ারে যায়, তার ক্ষেত্রে ভিসকসিটি কি হবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, আর কি dy মানে কতটুকু ডিসটেন্স আছে এর মধ্যে, দুইটা সারফেসে চলতেছে তাদের মধ্যে ডিসটেন্স কত, যেমন এখানে খুব নেগলিজিবল ডিসটেন্স, বাট অনেক ক্ষেত্রে কি হবে সার্টেন একটা ডিসটেন্স থাকতে পারে। তাহলে চিন্তা করো যে ভিসকস ফোর্স ইজ নট অবজার্ভড। এই যে দেখো ভিসকস ফোর্সটা কিন্তু কি হয় না ভাই, দেখো নট অবজার্ভড ইন আ স্টেশনারি ফ্লুইডে কিন্তু ভিসকস ফোর্সটা কাজ করে না, যেটা মাত্র বললাম বোট যদি স্টেশনারি থেকে কোনোভাবে কাজ করে না, বাট ফ্রিকশন কিন্তু কাজ করে। ফ্রিকশন ফোর্স ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আ স্টেশনারি বডি। এই কথাটা মাথায় রেখো, ফ্রিকশন ফোর্সটা কিন্তু স্টেশনারি বডিতে কাজ করে। চিন্তা করো একটা বডি বা একটা বই তোমার টেবিলে বসে আছে, তুমি যদি বইটা উঠাতে যাও বা সরাতে চাও কি হবে, একটা ফোর্স কাজ করতে হবে, একটা সার্টেন ফোর্স কিন্তু কাজ করবে জাস্ট বইটাকে নাড়াতে। এই যে বইটাকে নাড়াতে যতটুকু ফোর্স দিচ্ছে এটা মূলত কি, স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তারপর বলছে দ্য মেইন ডিফারেন্স বিটুইন ফ্রিকশনাল ফোর্স এন্ড ভিসকস ফোর্স ইজ দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন দ্য সারফেস এরিয়া অর দ্য রিলেটিভ স্পিড। এই যে রিলেটিভ ভেলোসিটি, তার মানে কি ফ্রিকশন এই দুইটা জিনিসের উপর নির্ভর করে না, কে ভাই ফ্রিকশনাল ফোর্স, বাট আমাদের এই ভিসকসিটি কিন্তু এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। হাউএভার দ্য ম্যাগনিটিউড অফ ভিসকস ফোর্স ডিপেন্ডস অন দ্য সারফেস এরিয়া এন্ড রিলেটিভ স্পিড। তাহলে সারফেস এরিয়া আর রিলেটিভ স্পিডের উপর নির্ভর করে, পাশাপাশি dy তো আছে আর এ তো আছে। এখন দেখো ম্যাট্রিক্সে আমরা সুন্দর করে একটা পার্থক্য পেয়ে যাবো। তাহলে ফার্স্ট অফ অল বলছে কি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেস, অর্থাৎ একটা সারফেস যদি স্মুথ হয় তার ক্ষেত্রে ফ্রিকশন খুবই কম থাকবে, বাট সারফেস যদি অনেক রাফ হয় ফ্রিকশনটা কি হবে, বেশি হবে। বিসাইডস দ্য নেচার অফ দ্য প্লেন, এই যে নেচার এখানেও ডিপেন্ড করে যে একটা বোটের নিচের সারফেসটা কি রাফ নাকি স্মুথ, এটার উপর ডিপেন্ড করে। বাট এটার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কি হয় দেখো, অন দ্য রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ ওরা কিভাবে আছে তার উপর নির্ভর করে। ডিপেন্ডেন্সি অন দ্য এরিয়া, তাহলে দেখো এটা হলো ডাজ নট ডিপেন্ড আপন, এটা হলো ডিপেন্ডস আপন। তারপর বলেছে কি ডিপেন্ডেন্সি অন রিলেটিভ ভেলোসিটি, দেখো এই ক্ষেত্রে কিন্তু ডাইনামিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, বাট এখানে আমরা জানি ডিপেন্ড করে। এটা আগে দেখেছি একটা বোটের ক্ষেত্রে এক্সাম্পল দেখেছি। ওকে, তারপর দেখি চেঞ্জেবিলিটি, দেখো বলেছে देयर इज नो চেঞ্জ, তার মানে আমি যতই লংজিটিউডাল রিঅ্যাকশন মানে ওয়েটার চেঞ্জ করি না কেন, টেকনিক্যালি ফ্রিকশনের কোএফিশিয়েন্টের কোনো চেঞ্জ হবে না। ফ্রিকশনের কোএফিশিয়েন্টটা ডিপেন্ড করবে সারফেসটা কেমন তার উপরে। বাট এদিকে চিন্তা করো ভিসকসিটি অফ লিকুইড, কিন্তু যত প্রেসার বাড়াবো, আমরা মেইন ক্লাসে শিখেছি যত প্রেসার বাড়াবো কি হবে ভিসকসিটি তত বাড়বে। কারণ কি লিকুইডের ক্ষেত্রে আমাদের ভিসকসিটিটা ডিপেন্ড করে ইন্টারমলিকুলার ফোর্সের উপরে। সো যদি আমরা প্রেসার বাড়াই মলিকিউলগুলো কাছে আসবে, আর মলিকিউলগুলো যখন কাছে আসবে ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন বেশি, তো ফ্রিকশন বেশি হবে। তারপর দেখো হিন্ড্রেন্স অফ রিলেটিভ মোশন, দেখো অপোজিট দ্য এই যে দেখো অপোজিট দ্য রিলেটিভ মোশন ইন এ সলিড। একটা রাস্তায় গাড়ি চলতেছে সেক্ষেত্রে ফ্রিকশন কাজ করবে, এখানে কাজ করবে কোথায় দেখো ডিফারেন্ট লেয়ার্স অফ ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডের মধ্যে। মাথায় রেখো ফ্লুইড বলতে কিন্তু শুধু লিকুইড বোঝায় না, ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র কিন্তু এমন না পানির ক্ষেত্রে, পাশাপাশি গ্যাসের জন্য কিন্তু কাজ করবে, এই কথাটা মাথায় রেখো। ওকে, which is not true regarding viscosity, তাহলে বলছি কিন্তু নট ট্রু, তাই না? এই ওয়ার্ডগুলো ভালো মতো খেয়াল রাখবো আমরা। তাহলে দেখো বলছি কি ডিপেন্ডস আপন নেচার অফ দ্য সারফেস, অবভিয়াসলি নেচারের উপর ডিপেন্ড করে। viscosity of the fluid increases when the pressure increases, কারণ কি ফ্লুইডের ক্ষেত্রে ওরা কাছাকাছি আসতেছে, সো আসলে কাজ করবে। ওকে, does not depend on the surface area, no ভাই এটা কিন্তু ডিপেন্ড করে, does not आंसर কোনটা হয়তো ফ্রিকশন হলো does not, ঠিক আছে, ফ্রিকশন ডিপেন্ড করে না। depends upon the relative velocity, yeah, it's also true, তাহলে आंसर কিন্তু সি হবে, आंसर হবে সি। ওকে, এবার দেখি আমাদের সারফেস টেনশন কি মোটামুটি আমাদের মনে আছে কিনা, যে সারফেস টেনশন কি ছিল, ইউনিট লেন্থে যতটুকু ফোর্স কাজ করে। মনে করে দেখো এটা কি ছিল সারফেস টেনশন, আমরা যদি বলি দেখো সারফেস টেনশন ইজ ইকুয়াল টু 2 সরি মাই মিস্টেক, সারফেস টেনশন ইকুয়াল F/L ছিল, তাই না? যেটা ইউনিট কি ছিল আমাদের মনে আছে কিনা, নিউটন পার মিটার ছিল। তারপর যেটা আমরা যদি বলি ডাইমেনশন চিন্তা করো তাহলে কি ছিল ভাই, mt ইনভার্স 2, তাই না, mt ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আগে যাই, এরপরে দেখো চেয়েছে কি ভাই এক্সেস প্রেসার। চিন্তা করো একটু, ধরো একটা পানি চিন্তা করো, এখানে আসলে কি এসেছে একটু চিন্তা করো, ধরো এখানে একটা পানি আছে, একটা ওয়াটার বাবল, সরি ওয়াটার বাবল না, ধরো একটা ওয়াটার ড্রপ, একটা ওয়াটার সুন্দর সার্কেল ওয়াটার ড্রপ। চিন্তা করো এই ওয়াটার ড্রপের সারফেস টেনশন কি করতে যাবে, ওকে অলওয়েজ কমাতে যাবে, চাচ্ছে অলওয়েজ কমাতে, তাই না, চাচ্ছে অলওয়েজ কমাতে। চিন্তা করো একটা বেলুনের মধ্যে বাতাস আছে, তাই না, বেলুনটা ফুলানো, তুমি পাশ দিয়ে প্রেসার অ্যাপ্লাই করতে পারো না, চিন্তা করো ওইটা সেই প্রেসার, ঠিক আছে। বা বলতে পারি যে বেলুনের মধ্যে কি, বেলুনের যে রাবারটা সেটা কিন্তু চিন্তা করো টান হয়ে থাকে, মানে রাবারটা কনস্ট্যান্টলি একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে নিচের দিকে, বাট কেন তাও ওই রাবারটা ওর আগের অবস্থায় যেতে পারে না, কারণ ওর এগেইনস্টে এয়ারটাও একই রকম প্রেসার কাজ করে, একই রকম প্রেসার দিচ্ছে, যার ফলে কি হয় না ভাই রাবারটা কিন্তু একদম চুপসে বা কোলাপস করতে পারে না, কারণ ওই কি করে গ্যাসগুলো আবার প্রেসার দেয়। সো তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, যেমন একটা ইমব্যালেন্স কাজ করতে, মানে ইমব্যালেন্স বলতে ইনিশিয়ালি একটা ইমব্যালেন্স কাজ করে যদি পরবর্তীতে সেম হয়ে যায়, তাহলে খেয়াল করো অবশ্যই আমরা বলতে পারি না, তাহলে অবশ্যই ভিতরের দিকে চিন্তা করো একটা বেলুনকে তুমি প্রেসার দিচ্ছ আশপাশ থেকে, ভিতরের প্রেসার ইনক্রিজ করবে না। সো আমি যদি চিন্তা করি ধরো বাইরে যদি আমি বলি এটা আছে 2 atm, তাহলে ভিতরে অবশ্যই এটা 2.0001 atm হলেও হবে, মানে কিছুটা হলেও কিন্তু কি হবে বেশি হবে, তাই না, কিছুটা হলেও কিন্তু বেশি হবে। ওকে, কিছুটা হলেও বেশি হবে, তাহলে এই কথা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে এখন একটু খেয়াল করে দেখি, তাহলে এই যে কতটুকু বেশি হবে এক্সেস প্রেসার, সেটাই একটা সমীকরণ দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে, P = 2T/R, আর কি রেডিয়াস, তাহলে এটা মাথায় রাখো P = 2T/R। এটা কার জন্য দেখো দুইটা জিনিস, একটা হলো কি ইনসাইড লিকুইড ড্রপ অথবা এয়ার বাবল উইদিন দ্য লিকুইড, তার মানে একটা কেস হতে পারে কি এয়ার বাবল যদি লিকুইডের মধ্যে থাকে, তাহলে এই দুইটা ক্ষেত্রে হলো 2T/R। সহজ কথা এয়ার যদি ওয়াটার বাবল হয়, বা যদি এটা হয় একটা কি হবে, একটা যদি সোপ বাবল হয়, দেখো সোপ বাবলের প্রবলেমটা কি, চিন্তা করো একটা সোপ বাবল যদি চিন্তা করো, এই সোপ বাবলগুলোর সারফেস এরিয়া কিন্তু একটা না, দেখো এই যে এর বাইরে যে একটা সারফেস এরিয়া থাকে এবং ওর ভিতরে এই যে বাইরের ভিতরে একটা সারফেস এরিয়া, তাহলে এখানে কিন্তু টু সারফেস এরিয়া, তাহলে যেহেতু এটা টু সারফেস এরিয়া, যেহেতু এটা একটা দুইটা সারফেস এরিয়া থাকে, তার জন্য দেখো আলটিমেটলি কিন্তু এখানে কি হয়ে যায় ভাই, আগে ছিল কি 2T/R, এখন হয়ে যায় 4T/R, এখন হয়ে যাবে 4T/R, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, আগে ছিল 2T/R, এখন হয়ে যাচ্ছে 4T/R। ওকে, তাহলে দেখো বলছে এক্সট্রা প্রেসার ইনসাইড সোপ বাবল টু ইটস রেডিয়াস, তাহলে আমরা জানি এটা কি 4T/R, তাহলে এটা কি বলতেছি এক্সট্রা প্রেসার P = 4T/R, তাহলে P এর সাথে R এর সম্পর্ক কেমন ভাই, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে आंसर দেখা যাবে ইনভার্সলি প্রপোর্শনাল। What will be the extra pressure inside a soap bubble with radius 2 cm? তাহলে দেখো আমরা যদি বলি প্রেসার ইজ ইকুয়াল টু, বলছে কি একটা সোপ বাবল বলছে কিন্তু, তাহলে যেহেতু সোপ বাবল বলেছে তাহলে কি আসবে, এটা আসবে হলো 4T/R, তাহলে आंसर দেখো কি আসবে। ওকে, তাহলে 1 মিনিট। ওকে, তাহলে आंसर এখানে একটা ছোট্ট পয়েন্ট একটু কারেক্ট করে নাও, ঠিক আছে।
এটা সো বাবল, এটা হলো ওয়াটার বাবল হবে, ঠিক আছে? এটা হলো ওয়াটার বাবল হবে, সরি মিস্টেক হয়েছে, সাইড একটু ওয়াটার বাবল। সো ওয়াটার বাবলের জন্য কি হবে, বা একটা ওয়াটার ড্রপের জন্য কি হবে, ঠিক আছে? একটা ওয়াটার ড্রপের জন্য কি হবে, তাহলে যদি একটা ওয়াটার ড্রপ হতো তখন অ্যান্সার কি হতো ভাই 2t/r, তাহলে 2 * 72 * 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই রেডিয়াস কত বলেছে দেখো 2 সেন্টিমিটার, তার মানে নিচে আসবে 2 * 10 টু দি পাওয়ার -2। সো আমরা যদি একটু নিকাশ করি, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 10 -2 কে উপরে তুলে দাও, 72 * 10 টু দি পাওয়ার -3 * 10 স্কয়ার। সো কাটাকাটি করলে আনসার কত 7.2 প্যাসকেল, 7.2 প্যাসকেল হওয়ার কথা, সো আনসার বি হওয়ার কথা। এবার দেখি অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। আমরা কিন্তু স্ট্রাকচারে বেশ কয়েকটা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট পড়েছিলাম যে একটা যদি ওয়াটারটা যদি খুবই ক্লিয়ার ওয়াটার হয় এবং যদি এই গ্লাসটা যেটা সেটা যদি ক্লিয়ার হয়, obviously आंसर কত 0 ডিগ্রি, তাই না? তারপর আমরা পড়েছিলাম যদি এখানে কি হয় ওয়াটারের সাথে যদি সিলভার হয় তাহলে 90 ডিগ্রি। সো এখানে আর এগুলো ছাড়াও এই স্ট্রাকচারে যে চারটা পড়েছি সেগুলো ছাড়া আর বেশ কিছু আছে। সো এগুলো পুরোটাই নাইস টু নো। দেখো যে ওয়াটারের সাথে সোডা লাইম গ্লাস যদি হয় সেক্ষেত্রে 0 ডিগ্রি হতে পারে, বা এই যে দেখো ওয়াটারের সাথে সিলভার যদি হয় সেক্ষেত্রে 90 ডিগ্রি। সো মূলত ওয়াটারগুলো যদি পারো এক্সট্রা একটু জেনে রাখতে পারো, পুরোটাই নাইস টু নো। ওকে, এবার আসি লাস্ট জিনিস আমাদের যে মনে আছে কিনা যে আমাদের ক্যাপিলারিটিতে কি হয়, কখন হলো অ্যাসেন্ড করবে আর কখন ডিসেন্ড করে। তাহলে আমি যদি এই গ্লাসের মধ্যে জাস্ট ওয়াটার দিতাম এই পর্যন্ত, সো কি হতো আমাদের এখানে এই মলিকিউলগুলো উপর দিকে উঠে যেত না, মনে আছে কিনা? যেখানে কি হতো ভাই অ্যাসেন্ড হতো যদি আমি ওয়াটার দিই, তাই না? অ্যাসেন্ড হতো। আর যদি আমি এখানে ওয়াটার না দিয়ে লাইক আমি যদি এখানে মার্কিউরি দিই তখন কি হবে, তখন কিন্তু এখানে ডিসেন্ড করবে। তাহলে অ্যাসেন্ড করবে যখন আর ডিসেন্ড করবে যখন, মনে করো দেখো আমরা বেশ কিছু জিনিস পড়েছিলাম, যখন অ্যাসেন্ড করে তখন কি হবে, তখন এদের কোহেসিভ ফোর্সগুলো কিন্তু আলটিমেটলি কি হবে কম হবে, অ্যাডহেসিভ ফোর্সগুলো বেশি হবে। যখন নিচে যাবে তখন কি হবে অ্যাডহেসিভ কম, কোহেসিভ বেশি থাকবে। কারণ কোহেসিভ কি করবে একই মলিকিউলকে, এই যে একই মলিকিউলকে টানছে, এই পুলিং ইফেক্টের জন্য কি হবে ওদের এই যে সারফেসটা সেটা কিন্তু আগের মতো সমান থাকবে না, রাদার কি হবে নিচে দিয়ে চলে যাবে এবং উপর থেকে দেখলে মনে হবে লাইক কনভেক্স সারফেস, আর এটা কি হয় কনকেভ সারফেস। তাহলে এই ব্যাপারগুলো আমরা পড়েছিলাম। তো তপন স্যার বই দেখো এখানে একটা এক্সট্রা জিনিস আছে যে এই কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্স নিয়ে একটু কথা বলছে। দেখো যদি এরকম হয় কোহেসিভ ফোর্স ইজ লেস দেন, মানে কোহেসিভ ফোর্স ছোট বাট কতটুকু ছোট বলে দিয়েছে √2 টাইমস অফ অ্যাডহেসিভ ফোর্স, তখন কি হবে অবশ্যই কোহেসিভ কম, তার মানে কি হবে ওরা নিচের দিকে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে দেখো। ওকে, নিচে দেখো যে অ্যারাইজ হবে, কোহেসিভ যেহেতু কম তাহলে অ্যারাইজ হবে, মাইনাস কোহেসিভ যেহেতু কম অ্যারাইজ হবে। আর যদি এখানে কোহেসিভটা বেশি থাকে, যেটা আমি একটু আগে বললাম যে কোহেসিভ বেশি হলে কাছে টানবে তখন কি হবে ডিসেন্ড হবে বা ফল হবে। তাহলে এই দুটো কথা জেনে নেব কতটুকু এটা বলে দিয়েছে কিন্তু √2 টাইমস। আর যদি দুটো সমান হয় তখন দেখা যাবে কি হবে নো রাইজ অন ফল, এটা হলো অ্যাঙ্গেল অফ কন্টাক্ট আসলে 0 না 90 ডিগ্রি হবে, একটু ঠিক রাখতে পারো। তখন অ্যাঙ্গেল অফ কন্টাক্ট হবে 90 ডিগ্রি, মানে তখন কি হবে থাকবে এই যে জাস্ট এই অবস্থায় থাকবে। সো দেখো অ্যাঙ্গেল তখন কত দাঁড়াবে, এই যে ভিতরে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এটা ছাড়া আরেকটা জিনিস লাগবে আমাদের ক্যাপিলারিটির ক্ষেত্রে। আমরা মনে আছে কিনা আমরা পড়েছিলাম যে t = রেডিয়াস r h rho g ডিভাইড বাই 2 cos θ, তাই না? r h rho g ডিভাইড বাই 2 cos θ। তাহলে এই যে এখানে দেখো h কে আমাদের অ্যাসেন্ড বা ডিসেন্ড কত করবে, r হলো আমাদের যেই ক্যাপিলারিটি ইউজ করেছি তার রেডিয়াস, আর এদিকে আমাদের t হলো সারফেস টেনশন বা টেনশন, রো হলো আমাদের ডেনসিটি, g হলো আমাদের গ্র্যাভিটি এন্ড আদার্স আমরা পড়েছি। তাহলে এখান থেকে লাস্ট কথা কি লাগবে দেখো h যদি আমরা আনতে চাই, দেখো h কি দাঁড়ায় আসলে t * 2 cos θ ডিভাইডেড বাই r rho g। তাহলে আমাদের এই জায়গাটা লাগবে h এর সাথে r এর সম্পর্কটা দেখো তো কি ভাই, h is proportional to 1/r না, h is proportional to 1/r। সো এই যে h is 1 proportional to 1/r, এটা আরেকটা নাম আছে যেটা এখানে দেওয়া আছে, দেখবা এটা কি বলছি জুরিনস ল। তাহলে এইটা একটু জেনে রাখবো জুরিনস লটা কি বোঝায়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো what will be the ratio of cohesive and adhesive when angle of contact is acute angle। তাহলে এটা যদি acute angle হয় তার মানে কি হচ্ছে ভাই অ্যাসেন্ড করেছে। দেখো এই যে অ্যাসেন্ড যখন করে এই যে এটা angle of contact acute angle হয়। তাহলে অ্যাসেন্ড যখন করছে মনে করে দেখো কোহেসিভ বেশি নাকি অ্যাডহেসিভ বেশি, অবশ্যই অ্যাডহেসিভ দেখে ও টেনে নিচ্ছে উপরের দিকে, টেনে নিচ্ছে উপরের দিকে। তার মানে কি এখানে কোহেসিভ ইজ লেস দেন 2 টাইমস অফ অ্যাডহেসিভ ফোর্স। তাহলে কত টাইমস √2 টাইমস। তাহলে দেখো √2 টাইমস হচ্ছে কম, √2 ভ্যালুটা হলো 1.41। তাহলে এই ছিল আমাদের এই লেকচার। সো আশা করছি আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছি। সো ইনশাআল্লাহ নেক্সট কোন লেকচার দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।